হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব হিডেন লাভ এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো মেয়েটি তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়ে যায়। ছেলেটি মেয়েটিকে পুরো বোনের মতো কেয়ার করে যায়, কিন্তু মেয়েটি ছেলেকে খুব ভালোবেসে ফেলে। ছেলেটি কি মেয়েটির ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে? আজকে আমি এক্সপ্লেন করব হিডেন লাভ এই চাইনিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতে দেখানো হয় আমাদের মেন হিরোইন সাংঝিকে। সাংঝি একটি গাড়ি থেকে ডগি বোতল নেয়। পেছনে ফিরতেই সে তার ক্রাশ ডুয়ানকে দেখতে পায়। আর এই সুন্দর হ্যান্ডসাম ছেলে দোয়ানই হচ্ছে আমাদের গল্পের মেন হিরো। সাংঝি এতদিন পর দোয়ানকে দেখতে পেয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সাংঝি তখন তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে, যখন কিনা সে ক্লাসে একদমই মনোযোগী ছিল না। টিচার যখন পড়াতো তখন সে ড্রয়িং করে যেত। তার টিচারের কাছ থেকে সব সময় তাকে বকুনি খেতে হতো। টিচার সাংঝিকে বকুনি দিয়ে বলে আগামীকাল যেন সে তার অভিভাবককে স্কুলে নিয়ে আসে। সাংঝি তো খুব ভয় পেতে থাকে, কারণ এর আগের বারও তার জন্য তার মা বাবাকে স্কুলে আসতে হয়েছিল। এবারও যদি সে তার মা বাবাকে বলে তাহলে সে অনেক বকুনি খাবে। আমরা এখানে চ্যাংঝু নামের একটি ছোট ছেলেকে দেখতে পাই। চ্যাংঝু সাংঝির বান্ধবী জেনরুর সাথে কথা বলে যাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি যে চ্যাংঝু সাংঝিকে পছন্দ করে। চ্যাংঝু সবসময় সাংঝির সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু সাংঝি কখনো তাকে পাত্তা দেয়নি। তারপর সাংঝি যখন বাড়িতে ফিরে আসে তখন তার মা বলে যে তার ভাই ইয়ান এতদিন পর বাড়িতে ফিরে এসেছে। সাংঝি খুব এক্সাইটেড ছিল, কারণ এতদিন পর সে তার ভাই ইয়ানকে দেখতে পাবে। যখন সে তার ভাইয়ের ঘরে চলে আসে তখনই সে দোয়ানকে দেখতে পেয়েছিল। সে দোয়ানকেই প্রথম নিজের ভাই ভেবেছিল। দোয়ানের এত সুন্দর চেহারা দেখে সাংঝি বলে দোয়ান কি প্লাস্টিক সার্জারি করেছে? সাংঝির কথা শুনে দোয়ানের হাসি পায়। তারপরে সাংঝি তার ভাই ইয়ানকে দেখতে পায়। ইয়ান বলে যে দোয়ান তার বেস্ট ফ্রেন্ড হয়। দুই ভাই বোনের মাঝে তো সবসময় ঝগড়া লেগেই থাকতো। সাংঝি তো কান্নার অ্যাক্টিং করতে থাকে। সে চিৎকার করে তার মাকে বলতে থাকে তার ভাই ইয়ান তাকে মেরেছে। সাংঝি কান্না করতে করতে দোয়ানের পেছনে লুকিয়ে পড়ে। তখন সাংঝির মা এসে ইয়ানকে খুব বকুনি দিয়ে দেয়। সাংঝি তার ভাইকে তার সাথে আগামীকাল স্কুলে যেতে বলেছিল, কিন্তু তার ভাই তার কথায় রাজি হয় না। তাই সাংঝি দোয়ানকে বলে দোয়ান যেন তার ভাই হয়ে আগামীকাল তার স্কুলে যায়। দোয়ান বলে সে আগামীকাল খুব বিজি থাকবে, তাই সে গ্যারান্টি দিতে পারছে না যে সাংঝির স্কুলে এসে আগামীকাল আসবে কিনা। এখানে সাংঝি আর দোয়ানের মাঝে অনেকটা মিল হয়ে যায়। তারপর দোয়ান জানতে পারে যে সাংঝির বয়স 14। দোয়ান বলতে থাকে বয়স অনুযায়ী সাংঝি তো একটুও লম্বা নয়। সাংঝি খাটো বলে তখন তার ভাই ইয়ান তাকে নিয়ে মজা করতে থাকে। প্রথম দেখাতে দোয়ানকে সাংঝি অনেক পছন্দ করে ফেলে। তারপর এভাবে কয়েকটা বছর কেটে যায়। সাংঝি এখনো তার ভাই ইয়ানের সাথে ঝগড়া করে। সাংঝি বলেছিল ইয়ান যেন আজ তার স্কুলে চলে আসে, কিন্তু ইয়ান তার গেম খেলায় ব্যস্ত থাকে, তাই সে তার বোনকে নিতে স্কুলে আর আসে না। সাংঝি যখন দূর থেকে তার বাবার গাড়িটা দেখতে পায় তখন সে গাড়িতে একটি ডগি পুতুল দেখতে পায়। সে ভেবে নেয় হয়তোবা তার বাবা তার জন্য এটি নিয়ে এসেছে। আর তখনই পেছনে ফিরে তার দোয়ানের সাথে দেখা হয়। দোয়ানকে দেখে সাংঝির মনে লাড্ডু করতে থাকে। দোয়ান বলে যে ডগি পুতুলটা তার। দোয়ান সাংঝিকে সেই ডগি পুতুলটা গিফট করে দেয়। সাংঝি দোয়ানের সাথে তার ভাইয়ের কাছে চলে আসে। ইয়ানের এক ফ্রেন্ড সাংঝির সাথে কথা বলতে চাইলে ইয়ান তার ফ্রেন্ডকে বলে দেয় যেন তার ফ্রেন্ড তার বোনের কাছ থেকে দূরে থাকে, কারণ ভাই বোনকে সবসময় প্রোটেক্ট করতে চায়। দোয়ানও তখন সাংঝিকে প্রোটেক্ট করতে থাকে, তাই দোয়ান সাংঝিকে বলে তার পাশে বসার জন্য। দোয়ান যখন সাংঝির ক্লোজ হয়ে যায় তখন সাংঝি খুব লজ্জা পেয়ে যায়। দোয়ান কাছে আসতেই যেন তার মনে অদ্ভুত ফিলিংস হতে থাকে। সাংঝি তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে দোয়ানের কোনো গার্লফ্রেন্ড নেই। সাংঝি দোয়ানের পড়ার টেবিল থেকে তার একটি বই নিয়ে নেয়, আর রাতের বেলা সে দোয়ানের সেই বইটি পড়তে থাকে। দোয়ান সাংঝিকে ফোন করে আর বলে সে কি তার বইটি নিয়েছে, আর যদি সে বইয়ের পড়া বুঝতে চায় তাহলে যেন দোয়ানের কাছ থেকে সে হেল্প নেয়। দোয়ান তাই সকালবেলা সাংঝিকে বলে তার সাথে দেখা করার জন্য। দোয়ানের কথা মতো সাংঝি তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা লেট হয়ে যায়, দোয়ান আসে না। তখন সে তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে। টিচার সাংঝিকে বকুনি দিয়েছিল কেন সে অভিভাবক নিয়ে আসেনি। সাংঝি তো দোয়ানকে বলেছিল যেন দোয়ান তার ভাই সেজে চলে আসে, কিন্তু দোয়ান সাংঝির স্কুলে আসতে খুব দেরি করে ফেলে। সাংঝি যখন পড়ে যায় তখন দোয়ান তার খুব কেয়ার করতে থাকে। সাংঝি দোয়ানের সাথে রেগেছিল কারণ দোয়ান খুব লেট করে তার স্কুলে চলে এসেছে। সাংঝি তাই এখন ভাবতে থাকে যে দোয়ান কি তার কাছে আসবে না। তখন খুব কিউটলি ভাবে চলে আসে দোয়ান। দোয়ান সাংঝিকে বলে সে তো তার জন্য মিল্ক কিনতে গিয়েছিল, তাই তো দেরি হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই দোয়ান যখন কথা বলে যাচ্ছিল তখন সাংঝি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। সাংঝি তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে, যখন কিনা দোয়ান তার স্কুলে তার ভাই সেজে এসেছিল। স্কুল শেষে তো চ্যাংঝু সব সময় সাংঝির জন্য অপেক্ষা করে যেত। দোয়ান তো তারপর টিচারের সাথে অনেক মিল দেয়, তাই
স্কুলের টিচার সাংজিকে বকুনি দেওয়ার বদলে তার প্রশংসা করতে থাকে। দোয়ান তার এতটা হেল্প করায় সে তো তার উপর আরো ফিদা হয়ে যায়। সাংজি এসব কথা ভেবেই দোয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছিল। দোয়ান তো সাংজির পড়াশোনায় অনেকটা হেল্প করত, কিন্তু সাংজি তখন তার পড়াশোনায় মনোযোগ না দিয়ে দোয়ানকে শুধু সারাক্ষণ দেখে যেত। তারপর দোয়ান সাংজিকে একটি চিঠি দেয় আর বলে সে সাংজির রিপ্লাই দিয়ে দিয়েছে। সাংজি আসলে মজা করে দোয়ানকে একটি চিঠি লিখেছিল যে দোয়ান তো তার ভাইয়ের চেয়ে বেশি তার কেয়ার করে। এই চিঠিটা পেয়ে তো দোয়ান আবার সাংজিকে চিঠি লিখেছে। তারপর আমরা বড় হয়ে ওঠা চ্যানজুকে দেখতে পাই। চ্যানজু তো এখনো সাংজিকে পাগলের মতো পছন্দ করে। সাংজির বান্ধবী চ্যানরু চাইতো সাংজি আর চ্যানজুর মাঝে মিল করানোর জন্য। চ্যানজু সাংজিকে জানায় যে আগামী সপ্তাহে তার জন্মদিন, তাই সাংজি যেন চলে আসে, কিন্তু সাংজি চ্যানজুকে মানা করে দেয়। চ্যানরু বলে দেয় সে তার বান্ধবী সাংজিকে তার জন্মদিনে নিয়ে আসবে। রাতের বেলা একা একা সাংজি শুধু দোয়ানকেই মিস করতে থাকে। সাংজি দোয়ানের দেওয়া চিঠিটা পড়তে থাকে, যে চিঠিতে লেখা ছিল দোয়ান সবসময় সাংজির কেয়ার করে আর সাংজি দোয়ানের কাছে খুবই স্পেশাল। দোয়ানের চিঠি পড়ে সাংজি খুব খুশি হয়ে যায়। সাংজির মাথায় সবসময় দোয়ানের কথাগুলোই ঘুরপাক করে। তারপর সাংজির ভাই জানায় সে তার বোনকে বাইরে খেতে নিয়ে যাবে। সাংজি তো প্রথম তার ভাইয়ের কথায় রাজি হয় না। যখন সে জানতে পারে যে তাদের সাথে দোয়ানও যাচ্ছে তখন সে রাজি হয়ে যায়। তারপর দোয়ান তো খুব টায়ার্ড ছিল, তাই সে গাড়িতে শুয়ে পড়ে। দোয়ান দেখতে পায় যে সাংজিও তো তাদের সাথে যাচ্ছে। দোয়ান সাংজিকে বলে সাংজি তাকে দেখে এভাবে ব্লাশ কেন করছে, তার কাছে কি দোয়ানকে খুব হ্যান্ডসাম লাগে। দোয়ান যখন সাংজির সাথে এভাবে ফ্লার্ট করে যাচ্ছিল তখন সাংজির ভাই ইয়ান তো এতে করে খুব রেগে যায়। ইয়ানের ফ্রেন্ড ফেই বলতে থাকে দোয়ান তো সাংজির সাথে মজা করছে, দোয়ান তো একটা ভালো ছেলে। তারপর সাংজি দোয়ানকে বলে তার অসুস্থ ফিল হচ্ছে, সে বাথরুমে যেতে চায়। দোয়ান যখন সাংজির পেছনে তাকায় তখন সে বুঝতে পারে যে সাংজির পিরিয়ড হয়েছে। দোয়ান বুঝতে পারে যে সাংজির এখন কি লাগবে। দোয়ান সাংজিকে বলে সে তার জন্য পেট কিনে নিয়ে আসবে। দোয়ান তাই তার সাংজির ভাইকে ফোন করে আর বলে তার বোনের তো পিরিয়ড হয়ে গেছে, তাই তার বোনের জন্য পেট কিনতে হবে। দোয়ান ইয়ানকে সাথে করে নিয়ে আসে সাংজির জন্য তা কেনার জন্য, কিন্তু দুই ছেলে তো এসব কিনতে গিয়ে খুব লজ্জা পাচ্ছিল। সাংজি এমন সিচুয়েশনে কান্না করতে থাকে। তারপর সে ভাবতে থাকে এখন সে দোয়ানের সামনে কিভাবে তার ফেসটা দেখাবে। দোয়ানের সামনে তো তার কেমন একটা লজ্জাজনক অবস্থা ঘটে গেল। সাংজি তারপর থেকে দোয়ানের সামনে খুব লজ্জা পেতে থাকে। দোয়ান সাংজির অবস্থাটা বুঝতে পারে। দোয়ান সাংজির জন্য তারপর ওয়ার্ম ওয়াটার নিয়ে আসে। সাংজি তো দেখতে পায় দোয়ান তার কতটা কেয়ার করে। দোয়ান তারপর সাংজিকে খাবার সার্ভ করে দিতে থাকে আর এভাবে দোয়ান দিন দিন সাংজির মনটা চুরি করে নিচ্ছে। তারপর সাংজি গেম খেলার সময় ডলটি কিছুতেই নিতে পারছিল না, তাই দোয়ান এসে তাকে হেল্প করতে থাকে। দোয়ান যখন তার এতটা ক্লোজ ছিল তখন সে তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে, যখন কিনা দোয়ান তার বড় ভাই সেজে তার স্কুলে এসেছিল। দোয়ান সাংজিকে ভয় দেখিয়েছিল যে সাংজির দুষ্টুমির ব্যাপারে সে তার বাবা মাকে জানিয়ে দেবে, আর সাংজিও দোয়ানের কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল। দোয়ান সাংজিকে প্রমিস করতে বলেছিল যে এখন থেকে সে তার পড়াশোনায় মনোযোগী হবে, আর সাংজিও তখন দোয়ানের মতো এরকম কিউট একটা ছেলের সাথে প্রমিস করেছিল যে এখন থেকে সে তার পড়াশোনায় মনোযোগী হবে। দোয়ান যখন সাংজির কাছ থেকে চলে যাচ্ছিল তখন সাংজি দোয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, আর এখান থেকেই সাংজি দোয়ানের প্রেমে হাবুডুবু খেয়ে যায়। তারপর সাংজি তার বান্ধবীকে নিয়ে আসে একটি রেস্টুরেন্টে। সে দেখতে পায় দোয়ান এই রেস্টুরেন্টে কাজ করে। চ্যানরু তো দোয়ানকে দেখে ক্রাশ খেয়ে যায় আর বলে সাংজি খুব লাকি একটা মেয়ে যে তার ভাইয়ের এমন একটা হ্যান্ডসাম বন্ধু আছে। সাংজি দোয়ানকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু দোয়ান বলে সে আজ সাংজিকে ট্রিট দেবে। দোয়ান তখন সাংজিকে তার পছন্দের খাবারটা খাওয়ায়। তারপর সাংজি দূর থেকে জানতে পারে যে দোয়ানের কিছু আর্থিক সমস্যা আছে, কিন্তু দোয়ান তবুও তাকে এভাবে ট্রিট দিয়ে যাচ্ছে। তারপর সেখানে চ্যানঝু চলে আসে আর সাংজিকে বলে তার বার্থডে পার্টিতে চলে আসার জন্য। চ্যানঝু যখন এখানে সাংজির সাথে কথা বলছিল দোয়ান তা দূর থেকে লক্ষ্য করতে পারে। দোয়ান সাংজিকে বলে যেন সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়িতে ফিরে যায়। সাংজি তখন দোয়ানের সমস্যার কথা জানতে পেরে দোয়ানকে জোর করে বিলটা পে করে দেয়। তারপর চ্যানজু তো তার বার্থডে পার্টিতে সবার সামনে সাংজিকে প্রপোজ করতে চায়। সেই মুহূর্তে সাংজি চ্যানজুর কাছ থেকে চলে আসে আর বলে তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে হবে। সাংজি তখন দূর থেকে দোয়ানকে দেখে যাচ্ছিল, তখন চ্যানজু সাংজির পিছু করতে থাকে আর তাকে প্রপোজ করে দেয় যে সে তাকে ভালোবাসে। সাংজি চ্যানজুকে বিশ্বাস করতে চায় না আর বলে তুমি কি আমার সাথে মজা করছো। চ্যানজু বলে সে সিরিয়াসলি বলছে। চ্যানজু এই কথা বলে কান্না করতে থাকে। তখনই সেখানে দোয়ান চলে আসে। দোয়ান চলে আসতে চ্যানজু সেখান থেকে চলে যায়। দোয়ান সাংজিকে বলে সে কি তার এই স্কুল লাইফে ডেট করছে। তখন সাংজি মানা করতে থাকে যে সে ডেট করছে না। দোয়ান বলে চ্যানজু কেন তখন কান্না করছিল।
তুমি যদি চ্যানচুর ফিলিংসটাকে অ্যাকসেপ্ট নাও করো তবু তুমি তাকে হার্ট করো না। দুয়ান তখন সাংজির হাতে তার টাকাটা ফেরত দিয়ে দেয় আর বলে সে সব সময় সাংজির এভাবে ট্রিট করতে চায়। দুয়ান এ কথা বলে সাংজির কাছ থেকে চলে আসে। দুয়ানের কথা মতো সাংজি তারপর চ্যানচুর সাথে ভালো ব্যবহার করতে থাকে। তারপর সাংজি চলে আসে জাম্প করার জন্য। সাংজি খাটো বলে তার ভাই সব সময় তার মজা নিতে থাকে। এই রোদে দুয়ান সাংজির খুব কেয়ার করতে থাকে। সে সাংজিকে তার ক্যাপটা পরিয়ে দেয়। তারপর সাংজি তো হাই জাম্প করতে পারে না, সে তার হাতে পায়ে চোট পায়। তখন তার ভাই ইয়ান তাকে কাঁধে তুলে নেয়। টিচার তো ভেবেছিল দুয়ানি হয়তো বা সাংজির বড় ভাই হয়, তাই টিচার ইয়ানকে বলতে থাকে তার বড় ভাই থাকতে ইয়ান কেন সাংজিকে কাঁধে তুলে নিয়েছে। তখন সাংজি তার ভাইয়ের মুখটি চেপে ধরে বলে যে ইয়ান তো তার বাবা হয়। তারপর দুয়ান সাংজিকে তার কাঁধে তুলে নেয় আর তার খুব কেয়ার করতে থাকে। এতে করে তো সাংজির মনে দুয়ানের জন্য ভালোবাসা বেড়েই চলে। তারপর সাংজি যখন তার ভাইয়ের সাথে চলে যাচ্ছিল সে দেখতে পায় অন্য একটি মেয়েও ব্যথা পেয়েছে আর দোয়ান সেই মেয়েটিরও খুব কেয়ার করে যাচ্ছে। এতে করে সাংজি ভাবতে থাকে দোয়ান তো শুধু তার নয়, সে সব সময় সবারই কেয়ার করে যায়। তারপর ইয়ান দোয়ানকে বলে যেন সে তার বোন সাংজিকে স্কুল থেকে পিক আপ করে নেয়। তাই দোয়ান চলে আসে সাংজিকে স্কুল থেকে নেওয়ার জন্য। কিন্তু সাংজি তখন তার বান্ধবী চ্যান্ড্রোর সাথে অন্য একটি জায়গায় চলে আসে। সাংজিকে কোথাও না পেয়ে দোয়ান তাকে পাগলের মতো খুঁজতে থাকে। তারপর দুষ্ট মেয়েরা সাংজি আর চ্যান্ড্রোকে বলি করতে থাকে। তারা সাংজির কাছ থেকে তার ওয়ালেটটি রেখে দেয়। দুষ্ট মেয়েগুলো তো কিছুদিন যাবৎ চ্যান্ড্রোকে বুলি করে আসছিল, কিন্তু চ্যান্ড্রো এই ব্যাপারে সাংজিকে কিছুই জানায়নি। তাই সাংজি তার বান্ধবীর সাথে খুব রাগ করে। যখন সে কান্না করে সেখান থেকে ফিরে আসছিল তখনই দোয়ানের সাথে তার দেখা হয়ে যায়। দোয়ান দেখতে পায় যে সাংজি কান্না করছে। সাংজি তো তখন দোয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুব কান্না করতে থাকে। সাংজি তারপর দোয়ানকে বলে কিছু দুষ্ট মেয়ে তাকে বুলি করেছে। এতে করে তো দোয়ানের তখন খুব রাগ হতে থাকে আর বলে এবার তো সে দুষ্ট মেয়েগুলোর বিচার করবে। সাংজি বলে দোয়ান যেন এই বিষয় থেকে দূরে থাকে। দোয়ান তারপর সাইকেলে করে সাংজিকে তার বাড়িতে নিয়ে আসে আর তাদের দুজনের এই মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর। দোয়ানের সাথে থাকলেই যেন সাংজি সবচেয়ে বেশি হ্যাপি থাকে। দোয়ান তারপর সাংজির হাতে টাকা দেয়, কারণ দুষ্ট মেয়েরা সাংজির কাছ থেকে তার ওয়ালেটটি নিয়ে নিয়েছে। সাংজি তারপর সারা রাত শুধু দোয়ানকেই মিস করতে থাকে। এবার সে দোয়ানের প্রেমে পুরোপুরি ভাবে পড়ে গেছে। পরদিন দোয়ান সাংজির ভাই ইয়ানকে সাথে করে নিয়ে আসে সে দুষ্ট মেয়েগুলোর বিচার করার জন্য। তারপর দোয়ান আর ইয়ান তো সে দুষ্ট মেয়েগুলোকে খুব ভয় দেখায়, দুষ্ট মেয়েগুলোর বিচার করে দেয়। দোয়ান সেই মেয়েগুলোর কাছ থেকে সাংজির ওয়ালেটটি নিয়ে আসে। সাংজি খুব হ্যাপি হয়ে যায়। তারা সবাই মিলে দুষ্ট মেয়েগুলোর বিচার করার জন্য। দিন দিন সাংজি দোয়ানের প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তার মনে দোয়ানের জন্য ফিলিংস বেড়েই চলে। তারপর দোয়ান ফিজিক্সে খুব খারাপ রেজাল্ট করে। ফ্যামিলির সবাই বলতে থাকে তার জন্য একজন টিউটর রাখতে হবে। সকালবেলা ইয়ান সাংজিকে জানায় যে এখন থেকে দোয়ানি হচ্ছে তার টিউটর, দোয়ানি তাকে ফিজিক্স পড়াবে। তারপর দোয়ান যখন ইয়ানের সাথে টিভি দেখে যাচ্ছিল তখন সাংজি লুকিয়ে লুকিয়ে দোয়ানের ছবি তুলতে থাকে। ইয়ান আর দোয়ান দুজনেই তা দেখে নেয়। দোয়ান সাংজিকে বলে তুমি কি আমার ছবি নিচ্ছ? তখন ইয়ান বলে তুমি কেন দোয়ানের ছবি নিচ্ছ? দোয়ান কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম? দোয়ান তারপর সাংজিকে বলে সে যেন তার তোলা ছবিগুলো দোয়ানকে দেখায়। দোয়ান দেখতে চায় সাংজি ছবিগুলো বাজেভাবে তুলেছে কিনা। তখন সাংজি তা দেখায় না। তারপর দোয়ান যখন সাংজিকে পড়াচ্ছিল তখন সাংজির মনোযোগ শুধুমাত্র দোয়ানের দিকেই ছিল। দোয়ান সাংজির হাতটি ধরে ধরে তাকে পড়া বুঝিয়ে দিতে থাকে। তারপর পরদিন দোয়ান যখন সাংজিকে পড়াতে আসে তখন সে খুব টায়ার্ড হয়ে যায়। তাই সাংজি দোয়ানকে রেস্ট নিতে বলে। দোয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন সাংজি তার খুব কেয়ার করতে থাকে। দোয়ানের ঘুম ভাঙতে সে দেখতে পায় সাংজি তার পাশেই বসে আছে। তারপর দোয়ান ইয়ানকে বলতে থাকে সাংজির তো ফিজিক্সে কোনো ইন্টারেস্টই নেই, সে ফিজিক্সে খুবই দুর্বল। তাই সে সাংজিকে একবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামটা দেখাতে চায়। তারপর দোয়ান সাংজিকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাতে থাকে আর ফিজিক্স সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে থাকে। এখানে তারা দুজন মিলে খুব সুন্দর সময় কাটায়। এখানে সাংজি দোয়ানকে প্রমিস করে এখন থেকে সে ভালোভাবে পড়াশোনা করবে। তারপর সাংজি দোয়ানকে বলতে থাকে ভবিষ্যতে যদি দোয়ানের কোনো গার্লফ্রেন্ড হয় তারপরও কি সে সাংজিকে এভাবেই ট্রিট করে যাবে? তখন দোয়ান বলে সে এমন কাউকে গার্লফ্রেন্ড বানাতে চায় যে কিনা সাংজির অনেক কেয়ার করবে। অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাবে ভেবে সাংজি সেখানে আপসেট হয়ে যায়। তারপর সাংজি বাড়িতে এসে দেখতে পায় সে তো মিউজিয়ামে তার স্কেচ বুকটি ভুলে রেখে এসেছে। এখন স্কেচ বুকটি যদি কেউ দেখে নেয় তাহলে তো সে ধরা পড়ে যাবে। এই স্কেচ বুকে তো সে দোয়ানকে নিয়ে অনেক কিছু আর্ট করেছে। পরদিন সকালে সাংজির ভাইয়া
দোয়ান তার স্কেচ বুকটি মিউজিয়াম থেকে নিয়ে আসে। সাংজি তো তখন খুব ভয় পেতে থাকে যে তার ভাই ইয়ান স্কেচ বুকের সবকিছু দেখে ফেলেনি তো। ইয়ান তারপর দোয়ানকে বলতে থাকে মনে হয় তার বোন প্রেমে পড়েছে, হয়তোবা অনলাইনে কারোর সাথে ডেট করে যাচ্ছে। তখন দোয়ান বলতে থাকে সাংজি আবার তার ক্লাসমেটের সাথে ডেট করছে না তো। দোয়ান বলতে থাকে আমাদের উচিত সাংজিকে বুঝিয়ে বলা। ইয়ান বলে সে তো তার বোনের ব্রেকআপ করিয়ে ছাড়বে। তারপর দোয়ান সাংজির সাথে একা কথা বলতে আসে। দোয়ান তো সাংজির সাথে এবার খুব রেগে আছে যে সাংজি নাকি ডেট করছে। সাংজি এখানে দোয়ানকে বলে সে তার চেয়েও বয়সে বড় কাউকে পছন্দ করে ফেলেছে। দোয়ান বুঝতেই পারে না যে সাংজি তার কথা বলছে। দোয়ান সাংজিকে বলে তার উচিত প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট করা, তাকে পড়াশোনায় মনোযোগী হওয়া, তাই সে যেন এরকম প্রেমের ফাঁদে না পড়ে। দোয়ান যখন এসব কথা বলছিল তখন সাংজি কল্পনা করতে থাকে দোয়ান যখন ঘুমিয়েছিল তখন সে তার স্কেচ বুকে দোয়ানের ছবি এঁকেছিল। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই যে দোয়ান সাংজিকে মানা করছিল যেন সে ডেট না করে। সাংজি তখন বলতে থাকে সে এটাও চায় না যেন তার সামনে থাকা লোকেরাও যেন ডেট করে। আসলে এখানে সাংজি দোয়ানকে ডেট করতে মানা করছে। তারপর এভাবে অনেকটা দিন কেটে যায়। দোয়ান সাংজিকে পড়াতে থাকে। সাংজি তো এরকম হ্যান্ডসাম একটা টিউটর পেয়ে আর কিছুই লাগে না। সাংজি তারপর ফিজিক্সে অনেক ভালো করে, তাই দোয়ান তাকে বলে এখন থেকে সে সাংজিকে আর পড়াবে না। এতে করে তো সাংজির মনটাই ভেঙে যায়। তারপর সাংজির ফ্যামিলির সবাই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। সাংজি তখন কাগজের তৈরি ছোট ছোট স্টার তৈরি করে আর সেগুলো গিফট প্যাক করতে থাকে যেন সে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দোয়ানকে এসব গিফট হিসেবে দিতে পারে। দোয়ান তো সাংজির বাবা মাকে ঘর সাজানোর কাজে হেল্প করছিল আর এই ফাঁকে সাংজি দোয়ানের কোটে তার গিফটটি লুকিয়ে দিয়ে ফেলে। তারপর সাংজি তার ফ্যামিলির সাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে থাকে। তখন ইয়ান তো তার বাবা মাকে জানিয়ে দেয় যে সাংজি নাকি ডেট করছে। সাংজির বাবা তো তখন সাংজিকে রিলেশনে যেতে মানা করে। তখনই সাংজির ফোনে দোয়ানের মেসেজ চলে আসে। সাংজির বাবা মা সন্দেহ করতে থাকে হয়তোবা মেসেজটি সাংজির বয়ফ্রেন্ড পাঠিয়েছে। তখন সাংজি তার বাবা মাকে জানিয়ে দেয় যে দোয়ান তাকে মেসেজ পাঠিয়েছে। দোয়ান সাংজিকে মেসেজে লিখেছে হ্যাপি নিউ ইয়ার। সাংজিও তারপর দোয়ানকে হ্যাপি নিউ ইয়ার লিখে উইশ করে। তখনই দোয়ানের ফোনে কল আসে হসপিটাল থেকে। তাকে বলা হয় যে তার বাবার অবস্থা ভালো নয়, তাই দোয়ান যেন তার শহরে ফিরে আসে। তারপর ইয়ান সাংজিকে একটা গিফট দেয় আর বলে সে ফিজিক্সে ভালো করায় দোয়ান তার জন্য গিফট পাঠিয়েছে। ইয়ান সাংজিকে এটাও বলে দেয় যে দোয়ান তার শহরে ফিরে গেছে। এ কথা শুনে তো সাংজির মনটাই ভেঙে যায়। সাংজি মনে মনে বলতে থাকে দোয়ান তাকে গুড বাই না জানিয়ে চলে গেল। ইয়ান তখন বলে দোয়ান গ্রাজুয়েশন সেরিমনিতে এই শহরে অবশ্যই আসবে। সাংজি তখন তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকে যখন কিনা ফোনে সে তার ভাইয়ের সাথে কথা বলছিল। ইয়ান সাংজিকে বলে আজ সে তার বাড়িতে তার ক্লাসমেটদের নিয়ে ডিনার করবে। তখনই সেখানে দোয়ান চলে আসে। দোয়ানের কণ্ঠস্বর শুনতে পেয়ে সাংজির মনে লাড্ডু ফুটতে থাকে। সাংজি খুব হ্যাপি হয়ে যায় যে দোয়ানও বুঝি তার ভাই ইয়ানের সাথে ডিনার করতে আসবে। রাতের বেলা সাংজি তো দোয়ানের জন্যই অপেক্ষা করে যাচ্ছিল, কিন্তু তারপর তো তার মনটাই ভেঙে যায় কারণ দোয়ান ইয়ানের সাথে তাদের বাড়িতে আসে না। তারপর সাংজি দেখতে পায় দোয়ান তাকে গিফট হিসেবে একটা ডগি বোতল দিয়েছে। এতে করে তো সাংজি খুব হ্যাপি হয়ে যায়। তারপর সাংজি দোয়ানকে ফোন করে আর তাকে থ্যাঙ্কস জানায় তাকে এই সুন্দর একটি গিফট দেওয়ার জন্য। সাংজি দোয়ানকে বলে সেও দোয়ানের কাছে গিফট পাঠাতে চায়, কিন্তু দোয়ান তখন সাংজিকে মানা করতে থাকে যে তার গিফটের দরকার নেই। তারপর দোয়ানের কাছে জিয়াং নামের একটি মেয়ে চলে আসে। জিয়াং দোয়ানের ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু দোয়ান তাকে ঘরে প্রবেশ করতে দেয় না। জিয়াং দোয়ানকে বলতে থাকে যে দোয়ানের তো আর্থিক সমস্যা আছে। জিয়াং তাই দোয়ানকে টাকা দিয়ে হেল্প করতে চায়, কিন্তু দোয়ান তখন জিয়াংকে মানা করে দেয়। আসলে জিয়াং দোয়ানকে খুব পছন্দ করত, কিন্তু দোয়ান কখনো জিয়াংকে পাত্তা দেয় না। দোয়ান তার এই সিচুয়েশনে কাউকে গার্লফ্রেন্ড বানাতে চায় না। তারপর তাদের গ্রাজুয়েশন সেরিমনি চলে আসে আর এই সেরিমনিতে দোয়ানও চলে আসে। দোয়ানকে এতদিন পর দেখতে পেয়ে সাংজি দূর থেকে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। সাংজি দোয়ানকে কংগ্রেস জানানোর জন্য তার জন্য ফুল নিয়ে আসে। দোয়ান সাংজির দেওয়া ফুলগুলো অনেক পছন্দ করে। সাংজি তো এখানে দোয়ানের জন্য আরেকটি গিফট নিয়ে এসেছিল, কিন্তু গিফটটি দেওয়ার জন্য যেন সে সাহস পায় না। তারপর দোয়ানের কিছু ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে হয়। তখন দোয়ান সবার সামনে সাংজিকে তার ছোট বোন বলে। এতে করে তো সাংজির মনটাই ভেঙে যায়। সাংজি জানতে পারে যে দোয়ান আগামীকাল আবারও তার শহরে ফিরে যাবে। এতে করে তার আরো বেশি কষ্ট হতে থাকে। দোয়ান সাংজিকে বলে যখনই সে সময় পাবে সে সাংজিকে দেখতে চলে আসবে। দোয়ান তারপর সাংজির সাথে ছবি নিতে চায়। সাংজিও তাই স্মাইল করে দোয়ানের সাথে ছবি তুলতে থাকে। তারপর দোয়ানকে তো জিয়াং বারবার মেসেজ করে যাচ্ছিল, কিন্তু দোয়ান জিয়াং এর মেসেজ
মেসেজের একটা উত্তরও দেয় না। তারপর সব বন্ধুরা মিলে তো খুব আপসেট হয়ে যায়, কারণ দোয়ান তাদের সবাইকে ছেড়ে আবারও তার শহরে ফিরে যাচ্ছে। বন্ধু দূরে চলে যাবে বলে ইয়ান তো তখন কষ্টে খুব ড্রিঙ্কস করতে থাকে আর দোয়ানকে বলতে থাকে সে যেন তার শহরে ফিরে গিয়ে তার খেয়াল রাখে। দোয়ান ইয়ানকে ড্রাঙ্ক অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন সাংজির বাবা মা দোয়ানকে বলতে থাকে দোয়ান যেন আজকের রাতটা তাদের বাড়িতেই থাকে। সাংজি তো তারপর দোয়ানের খুব খাতির যত্ন করতে থাকে। দোয়ান সাংজিকে বলে সেজন্য এতটা ব্যস্ত না হয়, সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তারপর আমাদেরকে দেখানো হয় দোয়ান যখন তার শহরে ফিরে যাচ্ছিল তখন সে তার কোট থেকে সাংজির দেওয়া সেই গিফটটি খুঁজে পায়। গিফটটি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে যায়, কিন্তু সাংজির কাছ থেকে সে দূরে চলে যাবে বলে তখন সে খুব কান্না করছিল। সিন চলে আসে আবার বর্তমানে। সাংজি দেখতে পায় দোয়ান একা একা আপসেট হয়ে বসে আছে। দোয়ানকে তখন জিয়াং মেসেজ করে যাচ্ছিল, কিন্তু দোয়ান জিয়াং এর মেসেজের রিপ্লাই দেয় না। সাংজি দোয়ানের কাছে চলে আসে আর পুরো বাচ্চাদের মতো তার পাশে বসে পড়ে আর তার আপসেট হওয়ার কারণটা তাকে জিজ্ঞাসা করে। সাংজি বলে দোয়ান তাকে তার মনের কথাটা বলে দিতে পারে, সাংজি তার ব্যাপারে কাউকে কিছুই জানাবে না। দোয়ান তখন সাংজিকে ফ্রেন্ডলি বলতে থাকে যে তার অনেক ঋণ রয়েছে আর এই ঋণগুলো তার পরিশোধ করতে হবে। সাংজি তখন বলতে থাকে যখন সে ইনকাম করবে তখন সে দোয়ানকে টাকা দিয়ে হেল্প করবে। দোয়ান সাংজির কথা শুনে খুশি হয় আর বলে সাংজি যেন তার আয় করা টাকা দিয়ে তার জীবনটাকে সুন্দর করে কাটায়। দোয়ান খুশি হয়ে সাংজির মাথায় হাত বুলিয়ে দেয়। রাতের বেলা দোয়ানের কথা ভেবে সাংজির ঘুমই আসে না। এখন সাংজির লক্ষ্য হচ্ছে সে ভবিষ্যতে দোয়ানকে তার ঋণ পরিশোধ করতে হেল্প করবে। তারপর দোয়ান সকাল সকাল সাংজির বাড়ি থেকে তার শহরে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। সাংজি ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দোয়ানকে দেখতে থাকে। দোয়ান দূর থেকে সাংজিকে দেখতে পেয়ে বাই জানিয়ে তার কাছ থেকে চলে আসে। দূর থেকে তারা একে অপরকে মেসেজ করতে থাকে। সাংজি দোয়ানকে বলে দোয়ান যেন তাকে যা প্রমিস করেছে সেটা যেন সে না ভুলে। সাংজি তারপর প্ল্যান করতে থাকে সে দোয়ানের শহরে যাবে আর সেখানকার ভার্সিটিতেই পড়াশোনা করবে। তারপর ইয়ান যখন ফোনে কথা বলে যাচ্ছিল তখন সাংজি শুনতে পায় ইয়ান বলছে দোয়ানের নাকি গার্লফ্রেন্ড আছে। এ কথা শুনে তো সাংজির মনটাই ভেঙে যায়। সে ইয়ানকে জিজ্ঞাসা করে যে সত্যি সত্যি কি দোয়ানের গার্লফ্রেন্ড আছে। তখন ইয়ানও সাংজিকে জানায় যে দোয়ানের গার্লফ্রেন্ড আছে। এ কথা শোনার পর সাংজির রাতের ঘুম হারাম হয়ে যায়। সে দোয়ানকে মেসেজ করে এটা জানার জন্য যে সত্যি সত্যি তার গার্লফ্রেন্ড আছে কিনা। সাংজি বিশ্বাসই করতে চায় না যে দোয়ানের গার্লফ্রেন্ড আছে। সাংজির মনে শান্তি নেই বলে সে দোয়ানের শহরে চলে আসে সে দোয়ানের সাথে দেখা করার জন্য। ইয়ান সাংজিকে ফোন করে বলে যে সাংজি এখন কোথায় আছে। সাংজি তখন বলে অনলাইনে যে ছেলেটার সাথে সে ডেট করেছে সেই ছেলেটার সাথে এই শহরে সে দেখা করতে এসেছে। ইয়ান তার বোনের কথা শুনে রেগে যায় আর বলে সে এখনই সাংজির কাছে দোয়ানকে পাঠাবে। সাংজিকে তো তার মা বাবাও খুব বকুনি দিতে থাকে। তারা তো তাকে বলেছিল যেন সে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকে, কিন্তু তবুও কেন সে গেল সে ছেলেটার সাথে দেখা করতে যার সাথে কিনা সে অনলাইনে ডেট করেছিল। তারপর দোয়ানের সাথে সাংজির দেখা হয়ে যায়। সাংজি দোয়ানের সাথে জু নামের একটি মেয়েকে দেখতে পায় যে এই মেয়েটি কি তাহলে দোয়ানের গার্লফ্রেন্ড হয়। সাংজির মনে তো তখন কষ্টের তুলপার হচ্ছিল। দোয়ান সাংজির সাথে খুব রেগেছিল যে এরকম একটা ছোট্ট একটা মেয়ে কিভাবে এই শহরে একা চলে আসলো তার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। দোয়ান সাংজিকে খুব বকুনি দিতে থাকে। দোয়ান সাংজির খুব কেয়ার করতে থাকে আর বলে তার বয়ফ্রেন্ডের সাথে কি তার দেখা হলো। সাংজি তখন বলে ছেলেটি তো তাকে পছন্দই করে না। ছেলেটি তাকে বলে দিয়েছে যে সাংজি নাকি তার জন্য খুব ইয়াং। দোয়ান বলে তাহলে সে তো ঠিকই বলেছে, তুমি সত্যি খুব ইয়াং, তুমি বড় হওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে পারো। তখন সাংজি বলে তাহলে সে যদি অন্য কারোর প্রেমে পড়ে যায়। সাংজি এসব কথা বলে খুব কান্না করছিল, কিন্তু দোয়ান বুঝতেই পারে না যে সাংজি তার কথা বলছিল। দোয়ান তারপর সাংজিকে ফ্রেশ হয়ে নিতে বলে। সাংজি যখন জু নামের মেয়েটি আর দোয়ানকে একসাথে দেখতে পায় তখন সে লুকিয়ে লুকিয়ে আরো বেশি কান্না করতে থাকে। দোয়ান তারপর সাংজিকে জিজ্ঞাসা করে যে তাকে এতটা বকুনি দেওয়ার জন্য কি সাংজি তার সাথে রাগ করেছে। তারপর সাংজি দোয়ানকে গিফট করে। সাংজির পাওয়া গিফট পেয়ে তো দোয়ান খুব খুশি হয়ে যায়। দোয়ান তারপর সেখানে তার ওয়ালেটটি রেখে তার কাছ থেকে চলে আসে। সাংজি এই ফাঁকে দোয়ানের ওয়ালেটে কিছু টাকা দিয়ে দেয়। সাংজি এখানে কথা রেখেছে, সে বলেছিল যে দোয়ানকে সে টাকা দিয়ে হেল্প করবে। সাংজি চলে যাবার সময় দোয়ান তাকে পড়াশোনায় মনোযোগী হতে বলে। সাংজি আবারও দোয়ানকে একটা ডগি পুতুল গিফট করে। দোয়ান সেই ডগি পুতুলটা দেখে এতটাই হ্যাপি হয়ে যায় যে দোয়ানকে এতটা খুশি দেখতে পেয়ে সাংজির মুখে তখন স্মাইল চলে আসে। সাংজি যখন দোয়ানের কাছ থেকে চলে আসছিল তখন সে দোয়ানের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। তারপর সাংজি যখন নিজ শহরে ফিরে আসে তখন ইয়ান সাংজিকে বলে আজ তো বাবা মা তাকে খুব বকুনি দেবে। সাংজি তখন তার ভাইয়ের সাথে বাচ্চাদের
পাগলেদের মতো কেঁদে ফেলে। সে তার ভাইকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। সাংজি যখন বাড়ি ফিরে আসে তখন তার বাবা মা তাকে কিছুই বলে না, কারণ তারা দেখতে পেয়েছিল যে সাংজি খুব ভয় পেয়ে আছে। সাংজির ভাই ইয়ান বলতে থাকে তার বাবা মা যেন সাংজিকে বকুনি না দেয়, কারণ পুরোটা রাস্তা সাংজি খুব কান্না করে এসেছে। সাংজির বাবা মা বলতে থাকে এখন থেকে খেয়াল রাখতে হবে সাংজি যেন আর দূরে কোথাও না যেতে পারে। সাংজি তারপর তার আপসেট মনটা নিয়ে দোয়ানের দেওয়া সবগুলো গিফট গুলো লুকিয়ে ফেলে। সে দোয়ানের শহরে গিয়ে সেই ভার্সিটিতে পড়বে সেই স্বপ্ন যেন তার ভেঙে যায়। এভাবে 2টি বছর কেটে যায়। এখন সাংজি বড় হয়ে গেছে। সে দোয়ানের শহরে থাকা ভার্সিটিতেই পড়াশোনা করছে। তার স্বপ্ন পূরণ হলো। সাংজির অনেকগুলো বান্ধবী হয়েছে। তার একটি বান্ধবী নিংকে দেখতে পাই যে কিনা ব্লগ করে বেড়ায়। তারপর দেখানো হয় সাংজির বান্ধবী শিনকে, আর অন্যদিকে দেখানো হয় ভদ্র টাইপের বান্ধবী ওয়াংকে। ওয়াং যখন আসছিল তখন তার হাত থেকে তার বইগুলো পড়ে যায়। তখনই দৌড়ে মিং নামের একটি ছেলে চলে আসে আর ওয়াংকে হেল্প করতে থাকে। মিং আর ওয়াং এর এখানে পরিচয় হয়। মিং খুব হ্যান্ডসাম ছিল বলে সব বান্ধবীরা মিলে মিং এর উপর ক্রাশ খেয়ে যায়। তারপর আজকে তো নিং এর জন্মদিন ছিল, তাই সে তার বার্থডে পার্টিতে সবাইকে ইনভাইট করে। তারা সবাই মিলে একটি বারে চলে আসে বার্থডে সেলিব্রেট করার জন্য। মিং সাথে করে তার বন্ধু চ্যানকে নিয়ে আসে। চ্যানের সাথে সব বান্ধবীর পরিচয় হয়ে যায়। দেখা যায় তারা সবাই মিলে যেই বারে চলে এসেছে ঠিক একই বারে চলে এসেছে দোয়ান, কিন্তু সাংজি আর দোয়ান একে অপরকে দেখতে পায় না। এখানে আমরা বুঝতে পারি যে জু নামের মেয়েটি দোয়ানকে পছন্দ করে। দোয়ান যখন জুয়ের বান্ধবীর সাথে হ্যান্ডশেক করে তখন জু খুব জ্বালাসি উঠে থাকে। তারপর সবাই মিলে যখন বার্থডে পার্টিতে এনজয় করে যাচ্ছিল তখন সাংজি সবার কাছ থেকে বাইরে চলে আসে। সাংজির সাথে তখনই দোয়ানের দেখা হয়ে যায়। দোয়ান দেখতে পায় সাংজির হাত থেকে সিগারেটের প্যাকেটটি পড়ে গেছে। এতে করে সে বুঝতে পারে যে সাংজি স্মোকিং করে, কিন্তু সাংজি তখন দোয়ানকে বলছিল যে সিগারেটের প্যাকেটটি তার বন্ধুদের ছিল। দোয়ান সাংজিকে বলতে থাকে সাংজি এই শহরে চলে এসেছে, তবুও কেন সে এতদিন দোয়ানের সাথে দেখা করলো না। দোয়ান তো সাংজিকে অনেক মেসেজ করে এসেছে, সাংজি তার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি। সাংজি বলে সে তো তার পড়াশোনা আর ক্লাস নিয়ে খুব ব্যস্ত ছিল, তাই দোয়ানের সাথে দেখা করার আর কথা বলার সে সময় পায়নি। দোয়ান সাংজিকে বলে সাংজি এখনো আগের মতো সেই ছোট্টই রয়েছে। সাংজি তখন দোয়ানের সাথে রাগ করে বলে এখন তো সে বড় হয়ে গেছে, তাই দোয়ান যেন এখনো তাকে আর ছোট্ট না বলে। সাংজি যখন চলে যাচ্ছিল তখন দোয়ান সাংজিকে বলে তুমি অনেকটা বদলে গেছো, তুমি এখন মেকআপ করতেও শিখে গেছো। সাংজি যখন বার থেকে চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় দোয়ান এখনো তার জন্য অপেক্ষা করছে। সাংজি যেন দোয়ানের সাথে বেশি কথা বলতে চাইছে না। তখন দোয়ান সাংজিকে বলে এখন কি সাংজির কাছে সে পুরনো কেউ হয়ে গেছে। তারপর দোয়ান সাংজিকে তার গাড়িতে করে নিয়ে আসে। সাংজি দোয়ানকে তার বাড়ির ঠিকানাটা জিজ্ঞাসা করে। দোয়ান সাংজির সাথে এমন আচরণ করতে থাকে যেন সাংজি সে ছোটই রয়েছে। সাংজি তাই দোয়ানের সাথে রাগ করতে থাকে, কারণ এখন তো সে বড় হয়ে গেছে। দোয়ান যখন ড্রাইভিং করছিল তখন সাংজি তো তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছে। দোয়ান সাংজিকে বলে সে কি এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে এই কারণেই, কারণ এই ভার্সিটিতে তার পুরনো বয়ফ্রেন্ড রয়েছে, তাই না? তখন সাংজি বলে সে যে ছেলেটিকে পছন্দ করত সে ছেলেটি তো কখনো তাকে পছন্দই করেনি, তাই এখন সে গিভ আপ করে নিয়েছে। দোয়ান সাংজিকে তার ভার্সিটিতে পৌঁছে দেয় আর বলে সাংজি যখন ফ্রি টাইম পায় তখনই যেন সে দোয়ানের সাথে দেখা করে। দোয়ান সাংজিকে বলে সাংজি তার শহরেই আছে এই কথাটা জানতে পেরে দোয়ান খুব খুশি ছিল। দোয়ান এসব কথা বলে চলে যাবার সময় সাংজি তাকে দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তারপর সকালবেলা সাংজির বান্ধবীরা তাকে বলতে থাকে গত রাতে যে ছেলেটি তাকে পৌঁছে দিয়েছিল সেই ছেলেটি তো খুবই হ্যান্ডসাম ছিল। সাংজি তখন তার বান্ধবীদের বলতে থাকে আসলে তার একটা বান্ধবী আছে যে কিনা তার বড় ভাইয়ের বন্ধুরই প্রেমে পড়েছে। সাংজি যখন বানিয়ে বানিয়ে তার বান্ধবীদের এসব কথা বলছিল তখন তার বান্ধবীরা তো সাংজির কথাগুলো বুঝে ফেলে যে আসলে গত রাতের হ্যান্ডসাম ছেলেটিকেই সাংজি পছন্দ করে। তারপর সাংজিকে তার ভাই ইয়ান মেসেজ করে আর বলে তার উচিত দোয়ানকে ডিনারে নিয়ে যাওয়া, কারণ সে ছোট থেকে দোয়ান সাংজির কেয়ার করে এসেছে। সাংজি তাই ভাবতে থাকে সে দোয়ানকে অ্যাভয়েড করতে পারবে না, কারণ সব সময় তো দোয়ান তাকে কেয়ার করে এসেছে, তাই এখন তার উচিত দোয়ানের কেয়ার করা। তারপর আমরা দেখতে পাই দোয়ান এখন নিজের একটি কোম্পানি তৈরি করেছে আর এখন সে নিজে একটি গেম তৈরি করার জন্য চেষ্টা করছে। সাংজি তারপর দোয়ানকে ডিনারের জন্য ইনভাইট করে আর বলে দোয়ানের কাছে যদি ফ্রি টাইম থাকে তাহলেই যেন সে সাংজির সাথে চলে আসে। সাংজির মেসেজ দেখে দোয়ান খুব খুশি হয়ে যায় আর সে সাংজিকে ফোন করে আর বলে সে সাংজির সাথে ডিনারে যেতে তৈরি আছে। তারপর সাংজি দেখতে পায় যে তার বান্ধবী নিং তো সে চ্যান নামের ছেলেটার সাথে ডেট করছে। সেখানে মিং চলে আসে আর সাংজিকে তার সাথে মুভি দেখার জন্য ইনভাইট করে। সাংজির বান্ধবীরা দেখতে পায় যে মিং তো সাংজির উপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। এখানে আমরা ওয়াং এর মনটা আপসেট দেখতে পাই। আমরা বুঝতে পারি যে ওয়াং মিংকে পছন্দ করে। তারপর সাংজি দোয়ানকে ফোন করে আর তাকে ডিনার করার জন্য আসতে বলে, কিন্তু দোয়ান তখন বলে যে সে খুব অসুস্থ ফিল করছে। এটা জানতে পেরে তো সাংজি পাগলের মতো ছুটে চলে আসতে থাকে দোয়ানের কাছে। সাংজি তারপর দোয়ানের খুব কেয়ার করতে থাকে। দোয়ান তখন সাংজিকে বলতে থাকে সাংজি এতটা কেয়ারিং হয়ে গেল, সাংজি তাহলে আর ছোট নেই, সে এখন
বড় হয়ে গেছে। সাংজি যখন দোয়ানকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল তখন অ্যাক্সিডেন্টালি দুজনের মাঝে কিস হয়ে যায়। তারপর তো তারা দুজন খুব লজ্জা পেতে থাকে। দোয়ান লজ্জা পেয়ে সাংজিকে বলতে থাকে এটা সে মিন করেনি। তারপর ডক্টর বলে যে দোয়ানের ছোট একটা সার্জারি করাতে হবে। সার্জারির কথা নিয়ে দোয়ানকে নিয়ে সাংজি তখন খুব ঘাবড়ে যায়। সাংজি দোয়ানের জন্য কান্না করে যাচ্ছিল। তারপর সে তার মাকে ফোন করে আর দোয়ানের অসুস্থতার ব্যাপারে বলে। তখন সাংজির মাও বলতে থাকে যে দোয়ান তার ফ্যামিলির জন্য অনেক স্ট্রাগল করেছে। তারা তো দোয়ানকে টাকা দিয়ে হেল্প করেছিল। তাকে অল্প বয়সেই অনেক সমস্যাকে ফেস করতে হয়েছিল। দোয়ানের কথা শুনে সাংজির তখন খুব খারাপ লাগে। দোয়ান তারপর সাংজিকে হসপিটাল থেকে চলে যেতে বলে। তার জন্য এতটা চিন্তা করতে মানা করে। আমরা দেখতে পাই দোয়ানের মনে তো শান্তি নেই, কারণ সাংজির সাথে তার অ্যাক্সিডেন্টালি কিস হয়েছিল এ কথা সে কিছুতেই ভুলতে পারছে না। দোয়ান এই বিষয়টা ইয়ানকে জানাতে চায় যে তার বোনের সাথে তো তার অ্যাক্সিডেন্টালি কিস হয়ে গেছে, কিন্তু ইয়ানকে কথা বলার জন্য দোয়ান তখন সাহস পায় না। তারপর সাংজি দোয়ানের কাছে চলে আসে আর বলে আজকের রাতটা সে দোয়ানের সাথেই থাকবে, কারণ পরবর্তী সময় যখন সাংজি অসুস্থ হয়ে পড়বে তখন যেন সাংজির মতো দোয়ানও তার কেয়ার করে যায়। তারপর দোয়ান সাংজিকে ডিনার করে নিতে বলে। সাংজি যখন বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছিল দোয়ানের কাছে তো তা খুব কিউট লাগে। দোয়ান সাংজিকে দেখে স্মাইল করে যাচ্ছে। সাংজি বলে দোয়ানের কাছে কি সাংজিকে খুব ফানি লাগছে। সাংজি তারপর চলে আসে দোয়ানের গা মুছে দেওয়ার জন্য। দোয়ান মানা করতে থাকে কিন্তু সাংজি তার কথা শুনে না। এই সময়ে তো তারা দুজন দুজনের খুব কাছাকাছি ছিল। সাংজি দোয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছিল। সাংজি কল্পনা করতে থাকে দোয়ান যখন তাকে বলেছিল সাংজিও এখন মেকআপ করা শিখে গেছে, তখন থেকে তো সাংজি মেকআপ করাই বন্ধ করে ফেলেছে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই সাংজি যখন দোয়ানের গা মুছে দিচ্ছিল তখন দোয়ান চোখ মেলে হঠাৎ করে সাংজিকে দেখতে থাকে। এতে করে সাংজি লজ্জা পেয়ে দোয়ানের কাছ থেকে চলে আসে আর বলতে থাকে দোয়ানকে তো সে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছিল। দোয়ান চোখ খোলার আগে তো তাকে বলতে পারতো। তারপর সাংজি বলে যে আজ রাতে সে দোয়ানের সাথে এখানেই থাকবে। দোয়ান তো সাংজিকে মানা করছিল কিন্তু সাংজি দোয়ানের কথা শোনে না। সাংজি তারপর তার বান্ধবীদের জানিয়ে দেয় যে আজ সে ফিরবে না, সে হসপিটালে তার এক রিলেটিভের সাথে আছে। সাংজির ফোনে তখন বারবার মেসেজের আওয়াজ হচ্ছিল। তখন দোয়ান বলে তার জন্য তো সে ঘুমাতে পারছে না, এত রাতে সে কার সাথে মেসেজ করে যাচ্ছে। আসলে দোয়ান এখানে সাংজিকে নিয়ে খুব জেলাসি হচ্ছিল। দোয়ান তো ভয়েস মেসেজ থেকে শুনে নেয় যে আজ একটি ছেলের সাথে সাংজির মুভি দেখার কথা ছিল। দোয়ান ছেলেটির ব্যাপারে সাংজিকে জিজ্ঞাসা করে আর বলে সাংজি একটা কম বয়সী মেয়ে, তাই সে যেন যার তার সাথে না মেশে। সাংজি বুঝতে পারে না যে দোয়ান আসলে জেলাসি হচ্ছিল। সাংজি দোয়ানকে তখন বলতে থাকে দোয়ানের তো বয়স হয়ে গেছে, তাই কম বয়সী ছেলে মেয়েদের ভালোবাসা দোয়ান বুঝতে পারবে না। দোয়ান যখন ঘুমিয়েছিল সাংজি তো তখন দোয়ানকেই দেখে যাচ্ছিল। তারপর সকালবেলাও সাংজি দোয়ানের গা মুছে দিতে থাকে। তাদের দুজনের এই মুহূর্তটা তো ছিল খুবই সুন্দর। দোয়ান সাংজিকে বলে দেয় সাংজি যেন তার বাড়িতে যায় আর তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসে। তারপর পরদিন মিং এর সাথে যখন সাংজির দেখা হয় মিং সাংজিকে বলে সাংজি কেন তার সাথে মুভি দেখতে আসেনি। সাংজি মিংকে বলে সে হসপিটালে তার এক রিলেটিভের সাথে ছিল, তাই সে আগামী সপ্তাহে মিং এর সাথে মুভি দেখতে যাবে। মিং এর হাব ভাব দেখে আমরা বুঝতে পারি যে মিং আসলে সাংজিকে পছন্দ করে। তারপর আমরা দেখতে পাই জিয়াং নামের মেয়েটি এখনো তো দোয়ানকে ফোন করে। এই মেয়েটি এখনো দোয়ানকে পছন্দ করে। সাংজি তারপর চলে আসে দোয়ানের বাড়িতে। দোয়ানের ঘরে সে দোয়ানের সাথে তার তোলা ছবিটি দেখতে পায়। সাংজি খুব খুশি হয়ে যায় এই ছবিটি দেখতে পেয়ে, যে দোয়ান এই ছবিটি খুব যত্ন করে রেখেছে। সাংজি যখন দোয়ানের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিচ্ছিল তখন তো সাংজি দোয়ানের লজ্জাজনক বস্ত্র নিয়ে ফেলে। সাংজি যখন দোয়ানের বাড়ি থেকে ফিরে আসছিল তখন জিয়াং নামের মেয়েটি সেখানে চলে আসে। জিয়াং এসেছিল দোয়ানের সাথে দেখা করার জন্য। জিয়াং এখনো দোয়ানকে পাগলের মতো ভালোবাসে। তারপর সাংজি যখন ফিরে আসে হসপিটালে তখন সে দোয়ানের খুব কেয়ার করতে থাকে। দোয়ান দেখতে পায় সাংজি তো তার জন্য লজ্জাজনক বস্ত্র নিয়ে এসেছে। এমন সিচুয়েশনে দুজনে খুব অকার্ড ফিল করতে থাকে। তারপর দোয়ানের পাশের বেডটাতে চলে আসে একটি বয়স্ক লোক। বয়স্ক লোকটি তো দেখছিল যে সাংজি দোয়ানের খুব কেয়ার করে যাচ্ছে, তাই লোকটি বলতে থাকে যে সাংজি কি দোয়ানের ওয়াইফ হয়। তখন দোয়ান বলে যে সাংজি তার ছোট বোন হয়। লোকটি বলে সাংজি মেয়েটা তো খুবই সুন্দরী আর দোয়ানের খুব কেয়ারও করে, তাই দোয়ানের উচিত সাংজির মতো এরকম সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে নেওয়া। এমন একটি সুন্দরী মেয়ে যেন সে হাত ছাড়া না করে। দোয়ান লোকটিকে বলতে থাকে লোকটি এসব কথা কেন বলছে। লোকটির কথাগুলো তার কাছে জোক মনে হচ্ছে, কারণ সাংজি শুধুমাত্র তার বোনের মতো হয়। দোয়ানের মুখে এ কথা শুনে তো সাংজিও খুব রেগে যায়। সাংজি রেগে গিয়ে লোকটিকে বলতে থাকে যে দোয়ান তো তার হাজবেন্ড হতে পারবে না, কারণ দোয়ান তার চেয়ে বয়সে অনেক বড়। দোয়ান চাইলে তার বাবা হতে পারে। লোকটি তখন সাংজিকে বলে যদি তারা বিয়ে করে নেয় তাহলে দোয়ান সাংজির
বাচ্চার বাবা হয়ে যাবে। সাংঝির মনটা আপসেট হয়ে যায়, কারণ দোয়ান তাকে বোন ছাড়ার কিছুই ভাবে না। লোকটি তারপর সব সময় সাংঝি আর দোয়ানকে বিয়ে করে নিতে বলে, আর বলে একসাথে তারা দুজন খুব সুখী হবে। দোয়ান লোকটির উপর বিরক্ত হয়ে যায় আর বলে সে সত্যি সত্যি সাংঝিকে বিয়ে করে নেবে, কিন্তু সাংঝির তো বিয়ের বয়স হয়নি। তারপর দোয়ানের ডিসচার্জ হয়ে যায়। দোয়ান আর সাংঝি যখন হসপিটাল থেকে ফিরে যাচ্ছিল, তখনও লোকটি তাদের দুজনকে বলতে থাকে যেন তারা তাড়াতাড়ি বিয়ে করে নেয়। সাংঝিও তখন লোকটিকে বলে যে শীঘ্রই তারা দুজন বিয়ে করে নেবে। তারপর দোয়ান ভাবতে থাকে সাংঝি হয়তো বা লোকটির উপর বিরক্ত হয়ে এই বিয়ে করার কথাটা বলেছে, কিন্তু দোয়ান তো বুঝতে পারে না যে সাংঝি সত্যি সত্যি দোয়ানকে বিয়ে করতে চায়। তারপর সাংঝি দোয়ানের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সে কল্পনা করতে থাকে যে তাদের দুজনের মাঝে অ্যাক্সিডেন্টালি কিস হয়েছিল, কিন্তু এরপরও কি দোয়ান তাকে ছোট বোনের মতো দেখাটা বন্ধ করবে? দোয়ানের কাছে কেন এখনো মনে হয় যে তার বিয়ের বয়স হয়নি? এই ভাই বোনের সম্পর্ক থেকে সাংঝি কখন মুক্তি পাবে সেটাই সে বুঝতে পারছে না। তারপর দোয়ানের বাড়িতে সাংঝির ঘরের প্রতিটা কোনায় লিখে দিতে থাকে যেন দোয়ান ঠিক মতো খাওয়া দাওয়া করে, সময় মতো মেডিসিন নেয়, দোয়ান যেন কোনো কিছু করতেই ভুলে না যায়। দোয়ান তো দেখতে পাচ্ছে যে সাংঝি তার খুব কেয়ার করে যাচ্ছে। দোয়ান সাংঝিকে বাড়িতে পৌঁছে দিতে যায়, কিন্তু সাংঝি দোয়ানের কাছ থেকে চলে আসে, কারণ সে এমনিতেই দোয়ানের উপর খুব রেগেছিল। তারপর দোয়ান তো এখনো সেসব কথাই ভাবতে থাকে যে বুড়ো লোকটি তাকে আর সাংঝিকে বিয়ে করে নিতে বলেছে। তারপর জিয়াং নামের মেয়েটি তো বারবার দোয়ানকে ফোন করে যাচ্ছিল। দোয়ান জিয়াংকে বলে দেয় জিয়াং যেন আর কখনো তাকে ফোন না করে। দোয়ান জিয়াংকে একদমই পছন্দ করতো না। অন্যদিকে আমরা দেখতে পাই মিং এর সাথে সাংঝি মুভি দেখতে এসেছে। মুভি দেখার সময় তো মিং খুব ভয় পেয়ে যাচ্ছিল। মিং তো চেষ্টা করে যাচ্ছে সাংঝির ক্লোজ হওয়ার। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় হসপিটালে যখন দোয়ানের পাশে সাংঝি ঘুমিয়েছিল, তখন তো দোয়ান সাংঝিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে যাচ্ছিল, তার খুব কেয়ার করেছিল। তারপর সাংঝি চলে আসে গেম খেলার জন্য। যখন সে ডলগুলো পিক আপ করছিল, তখন সে দোয়ানকে কল্পনা করতে থাকে। মিং সেই মুহূর্তে চেষ্টা করছিল সাংঝিরকে ইমপ্রেস করার। সাংঝির তো মিং এর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তারপর সাংঝি যখন রাতের বেলা মিং এর সাথে ফিরে আসে, তখন তার বান্ধবীরা তাকে বলতে থাকে যে মিং ছেলেটা সত্যি খুব ভালো, ছেলেটাকে সাংঝির কেমন লাগে। সকালবেলা আমরা দেখতে পাই যে ওয়াং খুব সুন্দর করে সেজে এসেছে। সে স্মার্ট হয়ে এসেছে শুধুমাত্র মিংকে ইমপ্রেস করার জন্য, কারণ তার মনে হয় সাংঝি হয়তো বা তার থেকে বেশি সুন্দরী বলে মিং তাকে পাত্তা দেয়। তাই ওয়াংও এখন শর্ট ড্রেস পরে নিয়েছে শুধুমাত্র মিংকে ইমপ্রেস করার জন্য। ওয়াং যখন মিং এর কাছে চলে আসে, তখন মিং বলতে থাকে যে ওয়াংকে আজ সুন্দর লাগছে। এতে করে ওয়াংও খুব লজ্জা পেয়ে যায়। মিং সেই মুহূর্তে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে সাংঝি কোথায়। সাংঝির প্রতি মিং এর এত ইন্টারেস্ট দেখে ওয়াং এর তো ভালো লাগে না। তারপর দোয়ান সাংঝিকে ডিনারের জন্য ইনভাইট করে। দুজন একসাথে চলে আসে ডিনার করার জন্য। দোয়ান এখানে সাংঝির কাছে ক্ষমা চায়, কারণ হসপিটালে সেই বয়স্ক লোকটি তাদের দুজনের বিয়ে নিয়ে কথা বলেছিল। ঠিক একই রেস্টুরেন্টে চলে আসে সেই জিয়াং নামের মেয়েটি। জিয়াং যখন দোয়ানের সাথে সাংঝিকে দেখতে পায়, তখন সে খুব জেলাসি হতে থাকে। জিয়াং দোয়ানের মুখের উপর পানি ছুঁড়ে মারে। সাংঝি এতে করে রেগে যায়, আর সেও একইভাবে জিয়াং এর উপর পানি ছুঁড়ে মারে। জিয়াং মেয়েটি রেগে গিয়ে এখানে সাংঝিকে মারতে চায়। দোয়ান তখন জিয়াং এর উপর চিৎকার করে তাকে থামায়। জিয়াং দোয়ানকে বলে দোয়ান কি ভুলে গেছে যে সে জিয়াং এর উপর ঋণী আছে? সারাটা জীবন তো দোয়ানের জিয়াং এর ঋণ পরিশোধ করে যেতে হবে। সাংঝি দোয়ানকে সেখান থেকে নিয়ে আসে আর দোয়ানের গা মুছে দিতে থাকে। সাংঝি দোয়ানের খুব কেয়ার করে যাচ্ছিল। সাংঝি দোয়ানকে জিজ্ঞাসা করে যে জিয়াং নামের মেয়েটি কে। দোয়ান বলে জিয়াং হচ্ছে তার বাবার পাওনাদার। তারপর সাংঝি দেখতে পায় যে দোয়ান তার গালে ব্যথা পেয়েছে। সেই মুহূর্তে সাংঝি যখন দোয়ানের খুব কেয়ার করে যাচ্ছিল, দোয়ান তখন এক দৃষ্টিতে শুধু সাংঝিকেই দেখে যাচ্ছিল। তারপর সেখানে স্নোইং হতে থাকে। সাংঝি সেই মুহূর্তে উইশ করতে থাকে। সে উইশ করে যেন সারাটা জীবন সে দোয়ানের সাথে থাকতে পারে। দোয়ানও ঠিক একইভাবে উইশ করতে থাকে যেন সাংঝি সব সময় হেলদি আর হ্যাপি থাকে। সাংঝি যখন স্নোইংটাকে এনজয় করছিল, দোয়ানের তো তার উপর থেকে চোখই সরে না। অন্যদিকে সাংঝির বান্ধবীরা মিলেও স্নোইংটাকে এনজয় করছিল। ওয়াং মিংকে জিজ্ঞাসা করে যে এখন সে কি উইশ করলো। মিং বলে এখন সে উইশ করেছে যে মানুষটাকে সে ভালোবাসে সেই মানুষটাকে যেন সে নিজের করে নিতে পারে। ওয়াং তো সেই মুহূর্তে লুকিয়ে লুকিয়ে মিং এর ছবি তুলে যাচ্ছিল। ওয়াং মিংকে ধরাই দেয় না যে সে মিংকে পছন্দ করে। তারপর দোয়ান যখন বাড়ি ফিরে, তখন সে দেখতে পায় যে জিয়াং তার বাড়িতে চলে এসেছে। জিয়াং দোয়ানকে বলতে থাকে দোয়ানের বাবাই তো তার বাবাকে মেরে ফেলেছে। সে কি ভুলে গেছে যে দোয়ান জিয়াং এর কাছে ঋণী আছে? দোয়ান জিয়াং এর কোনো কথাই শুনতে চায় না। জিয়াং বলতে থাকে যে তার মা তো কথা দিয়েছিল যে সব সময় দোয়ান তার কেয়ার করে যাবে। তখনই দোয়ান তার অতীতের ঘটনা কল্পনা করতে থাকে। আমরা জানতে পারি দোয়ানের বাবার জন্য জিয়াং এর বাবার মৃত্যু হয়েছে।
গিয়েছিল। সে মুহূর্তে দোয়ান আর দোয়ানের মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। জিয়াং যখন তার বাবার মৃত্যুর জন্য দোয়ানের বাবাকে দোষারোপ করছিল, তখনই দোয়ানের মা জিয়াংকে কথা দিয়েছিল যে এখন থেকে দোয়ান তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেবে। এখন থেকে দোয়ান সবসময় জিয়াং এর পাশে থাকবে। দোয়ান তার মায়ের ছবির দিকে তাকে তার মাকে সরি বলতে থাকে, কারণ সে তার মায়ের কথা মতো জিয়াং এর খেয়াল রাখতে পারবে না। জিয়াং এর জন্য তার মনে কোনো ফিলিংসই নেই। দোয়ান সেই মুহূর্তে সাংঝির সাথে তার ছোলা ছবিটি দেখতে থাকে। দোয়ান তার আপসেট মনটা নিয়ে ফায়ারওয়ার্কস দেখতে থাকে। দোয়ান সাংঝিকে মেসেজ করে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। সাংঝিও বলে যে সেও দোয়ানের মতো ফায়ারওয়ার্কস দেখে যাচ্ছে। সেই মুহূর্তে দুজন দুজনকে খুব মিস করতে থাকে। দোয়ান খুব কান্না করছিল, কারণ জিয়াং এর দায়িত্ব সে আর নিতে পারছে না। তার মনের মাঝে যেন লুকিয়ে আছে সাংঝির জন্য ভালোবাসা। রাতের বেলা দোয়ান সাংঝির লেখা সেই চিরকুটগুলো দেখতে থাকে, আর সেই চিরকুটগুলো যত্ন করে রেখে দেয়। তারপর দোয়ান জানতে পারে যে তার বন্ধু ফেই বিয়ে করতে যাচ্ছে। ফেই দোয়ানকে তার গার্লফ্রেন্ড খুঁজে নিতে বলে। তখন দোয়ানের খেয়ালে শুধু সাংঝি চলে আসে। দোয়ানও বুঝতে পারে না যে কেন সব সময় সে সাংঝিকে শুধু মিস করে যাচ্ছে। তারপর দোয়ান এসে দেখতে পায় যে জিয়াং তো তার অফিসেও চলে এসেছে। জিয়াং তার অফিসে এসেও চিৎকার করে যাচ্ছে। দোয়ান দেখতে পায় সাংঝি তার অফিসে চলে এসেছে। দোয়ান ভয় পেতে থাকে। জিয়াং আবার সাংঝিকে দেখে তাকে হার্ট না করে বসে। দোয়ান তাই সাংঝিকে বলে এখন থেকে যেন সে তার বাড়িতে আর অফিসে না আসে। দোয়ান তার কাছে সাংঝিকে আসতে মানা করায় সাংঝি তো এতে খুব কষ্ট পায়। তারপর দোয়ান যখন অফিসে ছিল তখন জুদাকে বলতে থাকে জিয়াং নামের মেয়েটি কি এখনো তাকে বিরক্ত করে। এখন উচিত তার একটু শান্তিতে জীবন যাপন করা, তার রিলেটিভ কোনো মেয়েকে পছন্দ করে নেওয়া। তখন দোয়ান ভাবতে থাকে তার রিলেটিভের মধ্যে জানাশোনা তো শুধু সাংঝি আছে। অন্যদিকে আমরা দেখতে পাই সাংঝি মন খারাপ করে বসে আছে, কারণ দোয়ান তাকে বলেছিল সে যেন হুট করে তার অফিসার বাড়িতে না চলে আসে। সাংঝি রাগ করে দোয়ানকে আর মেসেজই করে না। দোয়ান তখন সাংঝিকে মেসেজ করে বলে সে তো আগামী সপ্তাহে বাড়ি ফিরে যাবে, সে প্লেনের টিকিট কিনে ফেলেছে। তো দোয়ানের মেসেজ দেখে সাংঝি খুব হ্যাপি হয়ে যায়। দোয়ান সাংঝিকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু সাংঝি তো দোয়ানকে মানা করে দেয়, কারণ সে তার বান্ধবীদের সাথে একটি বারে যাবে। তারপর তারা সবাই মিলে যখন বারে চলে আসে তখন মিং সাংঝির সাথে অনেক মিল দিতে থাকে। মিং সাংঝিকে ইমপ্রেস করতে যায় আর বলে আগামী সপ্তাহে কি সে তার বাড়িতে চলে যাবে, তাহলে সে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। অন্যদিকে দোয়ান ও সাংঝিকে একই সময়ে মেসেজ করে বলে সেও সাংঝিকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। তারপর মিং তো সাংঝির জন্য একটি রোমান্টিক গান গাইতে থাকে। মিং এর দৃষ্টি সাংঝির দিকে থাকলেও সাংঝির মনে তো শুধুমাত্র দোয়ান ছিল। তারপর দোয়ান যখন সাংঝিকে ফোন করে সে বুঝতে পারে যে সাংঝি খুব ড্রাঙ্ক হয়ে আছে, তাই দোয়ান বলে সে সাংঝিকে বার থেকে নিতে আসবে। সাংঝি যখন বার থেকে বেরিয়ে আসে তখন মিং তার পিছু করতে থাকে। মিং সাংঝিকে কেয়ার দেখিয়ে তার কোটি পরিয়ে দিতে চায়, কিন্তু সাংঝি মিংকে পাত্তা দেয় না। মিং বলে এখন যে গানটি আমি গিয়েছিলাম এই গানটি আমি শুধুমাত্র তোমার জন্য গিয়েছি। সাংঝি তো মিং এর ভাবসাব বুঝতেই পারে না। সাংঝি এতটা ড্রাঙ্ক ছিল যে সে সেখানে বসে পড়ে। দোয়ান তখনই চলে আসে আর সে দেখতে পায় যে মিং সাংঝিকে ধরে আছে। তখন তো সে খুব জেলাসি হতে থাকে। মিং তারপর দোয়ানকে তার পরিচয় দেয় যে সে সাংঝির ফ্রেন্ড হয়। দোয়ান তো তারপর সাংঝিকে খুব বকুনি দিতে থাকে যে সে কেন এতটা ড্রিঙ্কস করলো। সাংঝি বলে সে তার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে, কারণ সে এখন অ্যাডাল্ট হয়ে গেছে। সাংঝি ড্রাঙ্ক অবস্থায় বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। দেখা যায় সাংঝি তো দোয়ানের অবস্থার 12টা বাজিয়ে দেয়। দোয়ান সাংঝির প্রতি একটুও বিরক্ত না হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পাগলি সাংঝিকে তো দোয়ানকে সামলে যেতে হয়। দোয়ান সাংঝিকে তার পিঠে উঠতে বলে, কিন্তু সাংঝি তখন কান্না করে বলতে থাকে যে তার ওয়েট খুবই বেড়ে গেছে, সে তো খুবই মোটা হয়ে গেছে। এসব বলে সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সাংঝির এরকম কাণ্ড দেখে দোয়ানের খুব হাসি পায়। দোয়ান তারপর সাংঝিকে তার কাঁধে তুলে নেয়। সাংঝি তখন দোয়ানকে বলতে থাকে যে তার হৃদয়ে একটি সিক্রেট আছে, সে যাকে পছন্দ করে সে তার খুব কেয়ার করে। সে শুধু তারই নয়, সে সবার কেয়ার করে যায়। এসব কথা বলে সে কান্না করতে থাকে। দোয়ান বলে সেই মানুষটাকে তুমি পছন্দ করা বন্ধ করো। গাড়িতে সাংঝি ঘুমিয়ে পড়ে। দোয়ান তখন তার কোটটা সাংঝিকে পরিয়ে দেয়। দোয়ান সাংঝির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে আমিও তোমার পছন্দ করা মানুষটার মতো তোমার কেয়ার করে যেতে চাই। আমি তোমাকে কখনো স্যাড হতে দেখতে পারবো না। দোয়ান বলে এখন আমি আমার সমস্ত পাওনা পরিশোধ করে ফেলেছি, আমার পার্সোনালিটিও ভালো, কিন্তু সমস্যা এটাই যে আমি তোমার চেয়ে বয়সে অনেকটা বড়। দোয়ানের একথা শুনে আমরা বুঝতে পারি দোয়ান চাইছে এখন সাংঝির বয়ফ্রেন্ড হওয়ার জন্য। দোয়ান সেই মুহূর্তে সাংঝিকে আলতো করে টাচ করতে চায়, কিন্তু সাহস পায় না। তারপর সাংঝির যখন সকালবেলা ঘুম ভাঙে তখন গত রাতে দোয়ানের বলা কথাগুলো সে কল্পনা করতে থাকে। সাংঝির বান্ধবীরা তাকে বলতে থাকে গত রাতের রাতটা তো খুব রোমান্টিক ছিল, সাংঝি তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাহলে তাদের দুজনের মাঝে কি কিস হয়েছিল? সাংঝি তার বান্ধবীদের বলা কথাগুলো শুনে টেনশনে পড়ে যায়। সকালবেলা দোয়ান সাংঝিকে নিতে আসে। দোয়ান দেখতে পায় মিং নামের ছেলেটি চলে এসেছে সাংঝির সাথে দেখা করার জন্য। মিং এখানে সাংঝির জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর সাংঝিকে বলে
গত রাতে গাওয়া রোমান্টিক গানটি সে সাংজির জন্য গেয়েছিল। মিং দেরি না করে সাংজিকে প্রপোজ করে দেয়, বলে দেয় যে সে সাংজিকে পছন্দ করে। সাংজি তখন সরি বলে মিংকে রিজেক্ট করে দেয় আর বলে সে অন্য কাউকে পছন্দ করে। এখানে মিং এর তো মনটাই ভেঙে যায়। মিং সাংজির কাছে ক্ষমা চেয়ে বলে সে সাংজির বন্ধু হয়ে থাকতে চায়। তারপর সাংজি যখন গাড়িতে চলে আসে তখন দোয়ান সাংজির খুব ক্লোজ হয়ে যায়। সাংজির কাছ থেকে মিং এর দেওয়া ব্রেকফাস্টে নিয়ে সে নিজেই খেতে থাকে। দোয়ান সাংজিকে বলে সে যেন ক্যাম্পাসের সব ছেলেদের সাথে না মেশে, কারণ সবাই ভালো হয় না। দোয়ান সাংজিকে মিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে সে কি মিংকে পছন্দ করে। সাংজি বলে মিং দেখতে খুব ভালো আর তাকে তার কাছে খুব হ্যান্ডসাম লাগে। দোয়ান তো তা শুনে খুব জালাসি হতে থাকে। দোয়ান সাংজিকে বলে সে যেন তার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেয়। সাংজি বলে আমি তো আমার বয়সী মেয়েদেরকেই চিনি। দোয়ান বলে তোমার বয়সী মেয়ে হলেও চলবে। সাংজি বুঝতে পারে না যে দোয়ানের হঠাৎ করে কি হয়ে গেল। দোয়ানের মাঝে যেন রোমান্টিকতা চলে এসেছে। সাংজি যখন বাড়িতে চলে আসে তখন ইয়ানের সাথে ছোটবেলার মতো ঝগড়া হতে থাকে। দুই ভাই বোনের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই থাকে। সাংজি তার বাবা মাকে জানায় যে দোয়ান এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে নিজেই একটা গেম ডেভেলপ করেছে। সে তার বাবা মার সাথে দোয়ানের ব্যাপার অনেক প্রশংসা করতে থাকে। তারপর সাংজির বাবা মা ইয়ানকে বলতে থাকে ইয়ানের উচিত এখন কারোর সাথে ডেট করে নেওয়া। ইয়ানের জন্য তো তারা একটি মেয়েকে পছন্দ করে ফেলেছে। তারপর সাংজি ইয়ানকে বলে সে কেন ব্লাইন্ড ডেটে যাচ্ছে না। যদি সে ব্লাইন্ড ডেটে যায় তাহলে সাথে করে যেন সে দোয়ানকেও নিয়ে যায়, কারণ দোয়ানেরও তো কোনো গার্লফ্রেন্ড নেই। সাংজি দেখতে পায় তার ভাই ইয়ান কারোর মেসেজ পড়ে স্মাইল করে যাচ্ছে। এতে করে সে বুঝতে পারে যে তার ভাই ইয়ানের কোনো মেয়ের সাথে চক্কর চলছে। সাংজি তারপর তার আলমারিতে রাখা একটি বক্স খুলে বের করে আর এই বক্সে দোয়ানের দেওয়া সমস্ত গিফট গুলি রাখা ছিল। সাংজি দোয়ানকে মেসেজ করে বলে যে তার মনে হয় তার ভাই ইয়ানের কোনো গার্লফ্রেন্ড আছে। তখন দোয়ান বলতে থাকে যে ইয়ানের গার্লফ্রেন্ড তার থেকেও বয়সে ছোট। সাংজি বলে মেয়ের বয়স যদি 18 হয় তাহলেই চলবে। দোয়ান তারপর ভাবতে থাকে সাংজির ভাই ইয়ান যদি কম বয়সী মেয়ের সাথে ডেট করতে পারে তাহলে সাংজির সাথেও তো দোয়ানের ডেট হতে পারে। সাংজিও একই কথা ভাবতে থাকে যে দোয়ানের থেকে সে বয়সে ছোট হলেও তো দোয়ানের গার্লফ্রেন্ড হওয়ার জন্য তার যোগ্যতা আছে। তারপর দোয়ান চলে আসে তার বন্ধু ফের সাথে দেখা করার জন্য। ফের দোয়ানকে বলে সে কি কোনো মেয়েকে এখনো পর্যন্ত পছন্দ করতে পারেনি। দোয়ান বলে সে তার চেয়েও বয়স্ক কোনো মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটি মনে হয় অন্য কাউকে পছন্দ করে। মেয়েটি কখনো তাকে সেই ছেলেটির ছবি দেখায়নি। তখন ফের বলে নিশ্চয়ই মেয়েটি দোয়ানকে মিথ্যে বলেছে। মেয়েটির হয়তো বা দোয়ানের উপরই ক্রাশ আছে, কারণ ফের লাভ স্টোরিতে ঠিক একই রকম কাহিনী ঘটেছে। ফের কথা শুনে দোয়ান ভাবতে থাকে দোয়ানকে তাহলে সত্যি সত্যি সাংজির ক্রাশ। তারপর সবাই মিলে চলে আসে ফের বিয়েতে। সাংজি দেখতে পায় দোয়ান তো খুব হ্যান্ডসাম হয়ে সেজে চলে এসেছে। দোয়ান তো সাংজির দিকেই তাকিয়েছিল। অনেকদিন পর যখন দোয়ানের ইয়ানের সাথে দেখা হয় দোয়ান ইয়ানকে ডার্লিং ব্রাদার বলে ডাকতে থাকে। ইয়ান বলে দোয়ান কেন আজ তাকে ডার্লিং ব্রাদার বলে ডেকে যাচ্ছে। সাংজিও তার ভাইকে বলতে থাকে দোয়ানকে আজ একটু অন্যরকম লাগছে। দোয়ান তো তারপর সাংজির পাশে বসে সাংজির সাথে ফ্লার্ট করে যায়। দোয়ান তার পাশে বসে তাকে মেসেজ করতে থাকে আর বলে সাংজি কেন এখনো তাকে হাই জানালো না। দোয়ান দেখতে পায় সাংজি তার ফোন নাম্বারটি তার ফোনে ব্রাদার 2 লিখে সেভ করেছে। দোয়ান তাই সাংজিকে বলে সাংজির কাছে কি সে ভাই ছাড়া আর কিছুই নয়। দোয়ান সাংজির সাথে এভাবে ফ্লার্ট করছিল যে দোয়ানের কাণ্ড দেখে সাংজি তখন অকার্ড ফিল করতে থাকে। তারপর সাংজি বাড়িতে ফেরার জন্য যখন রওনা দেয় তখন দোয়ান বলে সে সাংজিকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে। সাংজি তো দেখতে পাচ্ছে হঠাৎ করে দোয়ানের তার প্রতি হাব ভাব বদলে গেছে। দোয়ান তারপর সাংজিকে গিফট করে। সাংজি দেখতে পায় দোয়ান তাকে একটি ব্রেসলেট গিফট করেছে আর সেই ব্রেসলেটে তার নামের অক্ষর দুটি রয়েছে। দোয়ান স্মাইল করে সাংজিকে বাই জানিয়ে চলে যায়। আজ যেন দোয়ানকে সাংজির কাছে অনেক রোমান্টিক লাগছে। সাংজি তারপর ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় এমন ধরনের ব্রেসলেট গিফট করা হয় শুধুমাত্র প্রেমিকাকে। সাংজির দোয়ানকে নিয়ে সন্দেহ হতে থাকে যে দোয়ানের মনে কি তার জন্য ফিলিংস আছে। সাংজি কল্পনা করতে থাকে রাস্তায় দোয়ান তাকে স্ট্রবেরি কিনে দিয়েছিল। সাংজি দোয়ানকে একটি স্ট্রবেরি দেয় খাওয়ার জন্য। তখন দোয়ান সাংজিকে তার আরো কাছে আসতে বলে। দোয়ান তখন সাংজির হাতে স্ট্রবেরিটি খেয়ে নেয়। এত রোমান্টিক দোয়ানকে দেখতে পেয়ে তো সাংজি অবাক হয়ে যায়। দোয়ান সেই মুহূর্তে গাড়িতে রোমান্টিক গান প্লে করেছিল। সাংজিও তখন স্মাইল করতে থাকে। এখানে যেন দুজন দুজনকে নিয়ে ফিলিংস এর ব্যাপারটা বুঝতে পারে। এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই সাংজি তো দোয়ানের গিফট করা ব্রেসলেটটি পেয়ে খুবই খুশি। সাংজিও বুঝতে পেরে গেছে যে দোয়ানের মনে তার জন্য ফিলিংস আছে। অন্যদিকে আমরা দোয়ানকে দেখতে পাই সেও সাংজির সাথে একই সময়ে ফ্লাইটের টিকিট কেটে নিচ্ছে, কারণ দোয়ান চাইছে সে যেন সাংজির সাথে একই প্লেনে করে যায়। প্রথমে তো সে অনলাইনে ফ্লাইটের টিকিট পাচ্ছিল না। ফ্লাইটের টিকিট পাওয়ার জন্য সে সারাটা রাত সজাগ থাকে। অবশেষে তার মুখে স্মাইল চলে আসে, কারণ সে সাংজির সাথে এখন একই প্লেনে যেতে পারবে। সকাল সকাল দোয়ান চলে আসে সাংজিকে নেওয়ার জন্য। সাংজি তাকে দেখে বুঝতে
বুঝতে পারে যে সে গত রাতে একটু ঘুমায়নি। দোয়ান সাংজির হাতে তাকিয়ে দেখতে পায় সাংজি তো তার গিফট করা ব্রেসলেটটি পরে আসেনি। তাই দোয়ান সাংজিকে বলে ব্রেসলেটটা কি তার পছন্দ হয়নি। তারপর দোয়ান সাংজিকে হা করতে বলে। দোয়ান সাংজিকে খাইয়ে দেয়। সাংজিও তখন তার খাবারটা দোয়ানের সাথে শেয়ার করে। তারপর এয়ারপোর্টে যখন দুজন একসাথে বসেছিল তখন দোয়ানের স্কুল ফ্রেন্ড ইউয়ানের সাথে দোয়ানের দেখা হয়ে যায়। ইউয়ান দোয়ানকে বলে যে সাংজি কি তার গার্লফ্রেন্ড হয়। সে ভেবেছিল হয়তোবা জু নামের মেয়েটি তার গার্লফ্রেন্ড হয়। দোয়ান বলে তাকে এসব কথা কে বলেছে, জুয়ের সাথে তো তার কোনো সম্পর্কই নেই। সাংজি দোয়ানকে বলে যে জু নামের মেয়েটাকে, এটা কি ওই মেয়ে যার সাথে কিনা দোয়ান এয়ারপোর্টে এসেছিল। দোয়ান এবার বুঝতে পারে যে সাংজি জেলাসি হচ্ছে। সাংজি প্রথমেই ভেবে নিয়েছে যে হয়তোবা জু দোয়ানের গার্লফ্রেন্ড হয়। দোয়ান বলে আমি তো তোমাকে প্রমিস করেছিলাম যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি সবার প্রথমে তোমার সাথে তাকে পরিচয় করিয়ে দেব। এখানে দুজনের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। সেই মুহূর্তে সাংজিকে জেলাসি হতে দেখে দোয়ান তো স্মাইল করছিল। তারপর দোয়ান সাংজিকে তার হোস্টেলে পৌঁছে দেয়। তাই নিং সাংজিকে বলতে থাকে দোয়ান তো পুরো বয়ফ্রেন্ডের মতো তার কেয়ার করে যাচ্ছে। সাংজি বলে সে নিজের ভুল বুঝতে পেরেছে, আসলে দোয়ানের কোনো গার্লফ্রেন্ড নেই। এতগুলো বছরে দোয়ান কারোর সাথে রিলেশনই করেনি, কিন্তু এখন দোয়ানকে তার কাছে একটু অন্যরকম লাগছে। তার যেন মনে হচ্ছে যে দোয়ানের মনে তার জন্য ফিলিংস আছে। সাংজি তবুও ঘাবড়ে যায়। তার তো বিশ্বাসই হয় না যে দোয়ান কখনো তাকে পছন্দ করতে পারে, কারণ দোয়ান তাকে ছোট থেকে বড় হতে দেখেছে। ওয়াং তখন সাংজিকে বুঝাতে থাকে যে ভালোবাসার মাঝে এজ গ্যাপ কোনো ব্যাপারই না। দোয়ান তার চেয়ে বয়সে বড় হলেও তাদের দুজনের মাঝে প্রেম ভালোবাসা হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই দোয়ান তো খুবই খুশি, কারণ এখন সে পুরোপুরি ভাবে কনফার্ম হয়ে গেছে যে সেই ছিল সাংজির ক্রাশ। আর সাংজি এতদিন ভেবেছিল যে হয়তো বা দোয়ানের গার্লফ্রেন্ড আছে। দোয়ান তার বন্ধু পেয়েকে ফোন করে আর বলে সে যেই মেয়েটিকে পছন্দ করে এবার সেই মেয়েটিকে সে পটিয়েই ছাড়বে। দোয়ানকে আমরা খুবই হ্যাপি দেখতে পাই, কারণ এখন সে সাংজির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারপর দোয়ান সাংজিকে ফোন করে আর তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। সাংজি তো প্রথমে মানা করছিল, কিন্তু তার বান্ধবীরা তাকে জোর করতে থাকে। সাংজির বান্ধবীরা তাকে বলতে থাকে নিশ্চয়ই তার ক্রাশ দোয়ান আজ তাকে প্রপোজ করতে চাইছে, তাই তো লাঞ্চের জন্য সে আজ তাকে ইনভাইট করলো। তারপর ওয়াং সাংজিকে বলে যদি দোয়ান তার ক্রাশ হয় তাহলে মিং এর সাথে তার সম্পর্ক কি। সাংজি বলে মিং তো শুধুমাত্র তার ফ্রেন্ড হয়। ওয়াং তা শুনে শান্তি পায়। সে ভেবে নিয়েছিল হয়তোবা মিং সাংজিকে পছন্দ করে বলে তাদের দুজনের মাঝে সম্পর্ক আছে। সাংজির বান্ধবীরা তাকে অনেক সুন্দর করে সেজে নিতে বলে, কারণ আজ তার ক্রাশ তাকে প্রপোজ করে দেবে। অন্যদিকে দোয়ানও তো সাংজির সাথে লাঞ্চ করবে বলে খুব সুন্দর করে সেজে নিয়েছে। তার অফিসের সব স্টাফ দোয়ানকে বলতে থাকে যে আজ তাকে খুব হ্যান্ডসাম লাগছে। তারপর দোয়ান চলে আসে সাংজিকে নেওয়ার জন্য। সাংজি এতটাই সুন্দর করে সেজে নিয়েছিল যে দোয়ান তো তার কাছ থেকে চোখই সরাতে পারে না। দোয়ান সাংজিকে বলে আজ তাকে খুবই সুন্দর লাগছে। এতে করে তো সাংজির মনে লাড্ডু ফুটতে থাকে। দোয়ান বলে একজনের সাথে আজ সাংজিকে পরিচয় করে দেবে। সাংজি মনে মনে ভাবতে থাকে হয়তোবা দোয়ান আজ তার গার্লফ্রেন্ডের সাথে সাংজিকে পরিচয় করে দিতে চাচ্ছে। সাংজি লক্ষ্য করতে পারে যে দোয়ান আজ খুবই খুশি। দোয়ান সাংজিকে নিয়ে আসে জুয়ের সাথে দেখা করানোর জন্য। জু এতদিন পর সাংজিকে দেখতে পেয়ে তাকে বলতে থাকে সে তো আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই দোয়ান তো জুকে ইশারা দিয়ে যাচ্ছে যেন দোয়ান চলে যেতেই জু এখানে সাংজির সাথে দোয়ানের ব্যাপারে কথা বলে। জু যেন সাংজিকে কনফার্ম করে দেয় যে দোয়ানের কোনো গার্লফ্রেন্ড নেই। দোয়ান চলে যেতেই জু সাংজির সাথে দোয়ানের প্রশংসা করতে থাকে আর বলে ওই দিন এয়ারপোর্টে দোয়ান যখন তোমাকে বকাঝকা করেছিল তখন তোমাকে বকাঝকা করে সে নিজেই একা খুব কষ্ট পেয়েছিল, আর তাই আমি সেই মুহূর্তে তাকে সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু তুমি ভেবে নিয়েছিলে যে হয়তোবা আমি দোয়ানের গার্লফ্রেন্ড। সাংজি তারপর বুঝতে পারে যে এতটা বছর সে শুধু শুধু কষ্ট পেয়ে এসেছে, শুধু শুধু ভেবে নিয়েছে যে দোয়ানের বুঝি গার্লফ্রেন্ড আছে। জু তো সাংজির সাথে দোয়ানের খুব প্রশংসা করতে থাকে আর বলে ফিউচারে যে দোয়ানের ওয়াইফ হবে সে তো খুবই সুখী হবে। দোয়ান তারপর অফিসের সমস্ত স্টাফকে নিয়ে আসে রেস্টুরেন্টে। তারা সবাই দোয়ানকে জিজ্ঞাসা করে যে সাংজি তার কি হয়। দোয়ান তখন বলে যে সাংজি তার ফ্রেন্ড হয়। সাংজি এতে করে খুব খুশি হয়ে যায়, কারণ দোয়ান এই প্রথমবার আর তাকে বোন বলেনি। তারপর সবাই যখন দুজনের সাথে বসে পড়ে তখন দোয়ান সাংজির ক্লোজ হয়ে বলে সে সাংজিকে নিয়ে অন্য কোথাও যেতে চায়। দোয়ান তারপর সবার কাছ থেকে সাংজির হাতটি ধরে তাকে নিয়ে আসে। দোয়ানের যখন হুঁশ আসে যে সাংজির হাতটি সে ধরে রেখেছিল তখন সে খুব লজ্জা পেয়ে যায়। সাংজি তারপর দোয়ানকে জানায় যে জু তাদের দুজনের মাঝে সমস্ত ভুল বুঝাবুঝি দূর করে দিয়েছে। দোয়ান বলে সাংজির মতো এরকম বয়সী মেয়েরা সবসময় ভুল বুঝেই আসে। তারপর দোয়ান সাংজিকে বলে সে সাংজিকে নিয়ে মুভি
দেখতে যাবে। তারপর দুজনে মিলে যখন মুভি দেখতে যাবে তখন সাংজি ভুলবশত মিল্ক টি কিনে ফেলে, আর যা খাওয়ার ফলে তার অ্যালার্জি হয়ে যায়। দোয়ান দেখতে পায় সাংজির অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। দোয়ান সাংজির জন্য মেডিসিন নিয়ে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। সাংজি বলে যে মিল্কে তার অ্যালার্জি আছে। তখন দোয়ান বলে এর আগে আমি যখন তোমাকে মিল্ক টি কিনে দিয়েছিলাম তাহলে তুমি কি তা খাওনি? তখন সাংজি বলে সে তার ক্লাসমেটকে দিয়ে দিয়েছিল। দোয়ান সাংজিকে বলে সে কেন জানায়নি যে তার মিল্কে অ্যালার্জি আছে। তারপর সাংজি তো তার এরকম অ্যালার্জি নিয়ে একদমই কমফোর্টেবল ছিল না। দোয়ান সাংজির হাতটি ধরে হাঁটতে থাকে। সাংজি দোয়ানকে বলে সে কেন তার অফিসের কলিগদের বলল যে সাংজি নাকি তার ফ্রেন্ড হয়। সে তো এই পর্যন্ত সবাইকে বলে এসেছে যে সাংজি নাকি তার বোন হয়। দোয়ান তারপর সাংজিকে বলে তুমি কি সত্যি সত্যি আমাকে তোমার বড় ভাইয়ের মতো দেখো? এ কথা বলে দোয়ান সাংজির ক্লোজ হয়ে সাংজিকে তার মনের কথা বলে দিতে চায়, কিন্তু সে আর সাহস পায় না। তারপর দোয়ান সাংজিকে বলতে থাকে সামনে তো তার বার্থডে চলে আসছে। সাংজি মনে মনে হ্যাপি হয়ে যায় এই ভেবে যে দোয়ান বুঝে তার বার্থডে সেলিব্রেট করবে। অন্যদিকে সাংজির জন্য তো তার বান্ধবীরা অপেক্ষা করতে থাকে। তারা ভাবতে থাকে সাংজির তার ক্রাশের সাথে প্রথম ডেটটা কেমন চলছে। তখনই তারা দেখতে পায় যে সাংজি সেখানে চলে এসেছে। সাংজি তার বান্ধবীদের বলতে থাকে এখন তার মনে হচ্ছে দোয়ান তাকে সত্যি সত্যি পছন্দ করে ফেলেছে। সবাই বলতে থাকে দোয়ান কি জানে যে সাংজিও তাকে পছন্দ করে? তখন সাংজি বলে সে তো দোয়ানের কাছে কখনো ধরাই দেয়নি যে সে দোয়ানকে পছন্দ করে। নিং সাংজিকে বলে দোয়ান অবশ্যই জানে যে সাংজি তাকে পছন্দ করে, কারণ সাংজির মুখের স্মাইল দেখে বোঝা যায় যে সাংজি দোয়ানকে কতটা পছন্দ করে। সাংজি বলে দোয়ান যদি প্রথমে তাকে প্রপোজ না করে তাহলে সে নিজেই দোয়ানকে এবার প্রপোজ করে দেবে। পরদিন সকালে দোয়ান সাংজিকে নিতে আসে। তখন মিং চলে আসে সাংজির কাছে তাকে বার্থডে গিফট দেওয়ার জন্য। মিং বলতে থাকে সে ভেবেছিল হয়তোবা সাংজি তার বার্থডে গিফট অ্যাকসেপ্ট করবে না, কারণ সাংজি তো মিংকে রিজেক্ট করে দিয়েছিল। মিং আর সাংজির মাঝে যখন কথা হচ্ছিল দোয়ান তা দূর থেকে দেখতে পেয়ে খুব জেলাসি হতে থাকে। দোয়ান তারপর সাংজিকে জিজ্ঞাসা করে যে মিংই হচ্ছে সেই ছেলে যাকে কিনা সাংজি পছন্দ করে। সাংজি বলে সে মিংকে পছন্দ করে না। দোয়ান তখন সাংজির খুব ক্লোজ হয়ে যায় আর তার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে আমি কি সেই ছেলে যাকে কিনা তুমি পছন্দ করতে? দোয়ানের এ কথা শুনে তো সাংজি চুপ হয়ে যায়। সাংজি মনে মনে বলতে থাকে দোয়ান কি বুঝে ফেলেছে যে দোয়ানই ছিল সাংজির ক্রাশ। সাংজি দোয়ানকে মানা করতে থাকে যে দোয়ান সে ছেলে নয় যাকে সে পছন্দ করে। সাংজি যতই মিথ্যে বলুক দোয়ান তো জানে যে সাংজি শুধুমাত্র তাকেই পছন্দ করে। সাংজি বলতে থাকে সে যে ছেলেটাকে পছন্দ করে সে ছেলেটি তাকে ছাড়াও বাকি সব মেয়েদের কেয়ার করে যায় আর এটা তার ভালো লাগে না। দোয়ান সাংজির জ্যালাসিটা বুঝতে পারে। তারপর দুজন যখন বাসে দাঁড়িয়েছিল দোয়ান সাংজিকে বলতে থাকে আজ তো সাংজির জন্মদিন, তাই আজ সিনেমা দেখতে গেলে খুব ভালো হবে। বাসে এতটা ভিড়ের মাঝে দোয়ান সাংজিকে প্রোটেক্ট করতে থাকে। দোয়ান সাংজিকে বলে সে যেন তার হাতটি শক্ত করে ধরে নেয়। সাংজি দোয়ানের হাতটি ধরতে না চাইলে দোয়ান সাংজির হাতটি নিয়ে তাকে শক্ত করে ধরতে বলে। দোয়ান তখন সাংজিকে এমন ভাবে ধরেছিল যেন সাংজি তার গার্লফ্রেন্ড হয়। এই ব্যাপারটা তো সাংজির কাছে খুব ভালো লাগে। এমন একটা সুন্দর মুহূর্তে দুজনই তখন ব্লাশিং করে যাচ্ছিল। দোয়ান সাংজিকে জিজ্ঞাসা করে সে কি এখন ব্লাশিং করে যাচ্ছিল, কিন্তু সাংজি তখন মানা করতে থাকে। তারপর দুজনে মিলে যখন মুভি দেখতে চলে আসে তখন দোয়ান তার ড্রিঙ্কসটি হাতে নিতে চায়, কারণ সাংজির ড্রিঙ্কসটি খুব ঠান্ডা ছিল। সাংজি বলে দোয়ানের হাতটি তো ঠান্ডা হয়ে যাবে। দোয়ান তখন সাংজির দিকে হাতটি বাড়িয়ে বলে তাহলে সাংজি যেন দোয়ানের হাতটি ওয়ার্ম করে দেয়। দোয়ানের এরকম ফ্লার্ট করাতে সাংজি তো খুব লজ্জা পেয়ে যায়। দোয়ান তো তারপর সিনেমা দেখা বাদ দিয়ে সাংজিকে শুধু দেখতে থাকে। তারপর দোয়ান সাংজিকে বলে যে এখন আমাদের কি করা উচিত। দোয়ান সাংজিকে বলে তার বাড়িতে চলে আসার জন্য, কারণ সে তার বাড়িতে সাংজির জন্য বার্থডে গিফট রেখেছে। সাংজি বলে তুমি তো আমাকে তোমার বাড়িতে যেতে মানা করেছিলে। দোয়ান বুঝতে পারে ওই দিনের কথায় সাংজি তার সাথে রাগ করেছিল, তাই দোয়ান বলে সে ভয় পেয়েছিল হয়তোবা জিয়াং তাকে হার্ট করবে। এই ভয়ে সে সাংজিকে তার বাড়ি তার অফিসে যেতে মানা করেছিল। দোয়ান সাংজির কাছে ক্ষমা চায় তাকে কষ্ট দেওয়ার জন্য, আর সাংজিও দোয়ানের কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। দোয়ান তারপর সাংজিকে তার বাড়ির ছাদে নিয়ে আসে। সাংজি তো দেখতে পায় দোয়ান তার বাড়ির ছাদটা তার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। দুজনে মিলে বার্থডে সেলিব্রেট করতে থাকে। সাংজি তখন উইশ করতে থাকে সে যেন ভবিষ্যতেও দোয়ানের সাথে তার বার্থডে সেলিব্রেট করতে পারে। দোয়ান তারপর সাংজিকে আরো একটা গিফট করে, আর দোয়ান সাংজিকে গিফটটা পরে খুলে দেখার জন্য বলে। দোয়ান বলে সে মিং নামের ছেলেটাকে সাংজির প্রেমে পাগল হয়ে আছে। সাংজি কেমন ধরনের ছেলে পছন্দ করে? তখন সাংজি বলে সে এমন ধরনের ছেলে পছন্দ করে যে কিনা হ্যান্ডসাম হবে, কেয়ারিং হবে আর তার থেকে লম্বা হবে। দোয়ান তখন সাংজিকে বলে তাহলে তো সাংজির সাথে সে প্রেম করতে চায়। সাংজি তখন বলে দোয়ান তো সেই ছোট থেকে তাকে ছোট বোনের মতোই দেখে এসেছে। দোয়ান বলে তুমি কি আমাকে বড় ভাইয়ের মতো দেখে এসেছো? এখন আমি চাইছি তোমার কাছে তোমার বড় ভাইয়ের চেয়েও বেশি কিছু হওয়ার। দোয়ান তখন বলে দেয় যে সে সাংজির বয়ফ্রেন্ড হতে চায়। সাংজি তো দোয়ানের কথা শুনে একদম চুপ হয়ে যায়। দোয়ান বলে সাংজি কেন কিছু বলছে না, সে কেন তাকে বলে দিচ্ছে না যে
তার মনেও দোয়ানের জন্য ফিলিংস আছে। সাংজি তখন মানা করতে থাকে যে দোয়ানের জন্য তার কোনো ফিলিংস নেই। দোয়ানকে প্রথমে তার সাথে প্রেম করতে হবে, তার হৃদয় জিতে নিতে হবে, তাহলে সাংজি বুঝতে পারবে যে দোয়ান তাকে কতটা ভালোবাসে। দোয়ান বলে, আজ তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, আমার জন্য তোমার মনে ফিলিংস আছে বলেই তো তুমি এত সুন্দর করে সেজে নিয়েছো। সাংজি বলে, আজ আমার বার্থডে ছিল, তাই তো আমি এত সুন্দর করে সেজে নিয়েছি। এসব কথা বলেই তাদের দুজনের মাঝে খুনসুটি চলতে থাকে। তারপর সাংজি যখন ফিরে আসে তখন সে তার বান্ধবীদের বলতে থাকে যে দোয়ান তো তাকে প্রপোজ করে দিয়েছে, এখন থেকে সে বড় ভাই থেকে বয়ফ্রেন্ড হয়ে গেছে। তারপর সাংজি দোয়ানের দেওয়া গিফটটি খুলে দেখতে পায় যে দোয়ান তাকে একটি ক্যামেরা গিফট করেছে। ক্যামেরাতে সে দোয়ানের একটি ছবি দেখতে পায়, ছবিটা তো ছিল অ্যাটেনশন পাওয়ার মতো। তখনই দোয়ান সাংজিকে মেসেজ করে আর বলে তার দেওয়া গিফটটি সাংজির পছন্দ হয়েছে। তো তখন সাংজি দোয়ানের সেই ছবিটা তাকে পাঠিয়ে দেয়। দোয়ান বুঝতে পারে সে ভুলবশত এমন ধরনের ছবি তুলে ফেলেছিল। দোয়ান সাংজিকে মেসেজে বলে সাংজি কেন এখনো তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য ইয়েস বলেনি, শুরুতেই কেন সাংজি তাকে রিজেক্ট করে যাচ্ছে। তখন দুজন দুজনের সাথে মজা করতে থাকে। তারপর সাংজি তার ভাই ইয়ানের সাথে মেসেজ করতে থাকে। সাংজি তার ভাইকে বলে দেয় যে সে রিলেশনে গিয়েছে আর ছেলেটি তার চেয়েও বয়সে বড়। সাংজির কথা শুনে ইয়ানের ভালো লাগে না, তাই ইয়ান সাংজিকে বলে সে যেন পড়াশোনায় মনোযোগী হয়, এমন ধরনের রিলেশন থেকে যেন সে দূরে থাকে। ছেলে সাংজির বয়সে বড় সেটা সে মেনে নিতে পারবে না। তারপর সাংজি তার বান্ধবী ওয়াংকে বলতে থাকে সে এখনো দোয়ানকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য ইয়েস বলেনি, কারণ তার মনে হয় দোয়ান যদি তারপর তাকে পছন্দ না করে। ওয়াং তখন বলে তাহলে সাংজির উচিত দোয়ানের ভালোবাসার পরীক্ষা নেওয়া। তারপর দোয়ান সাংজিকে মেসেজ করে আর বলে সাংজি কি আগামীকাল ফ্রি আছে, কারণ সাংজিকে নিয়ে এসে ঘুরতে যাবে। সেই মুহূর্তে ওয়াং সাংজিকে বলতে থাকে এইটাই সুযোগ দোয়ানের ভালোবাসার পরীক্ষা নেওয়া। সাংজি তখন দোয়ানকে মেসেজ করে যে সে আগামীকাল ফ্রি নয়, তাই সে দোয়ানের সাথে ঘুরতে যেতে পারবে না। দোয়ান তো আপসেট হয়ে যায় কারণ সাংজি তার সাথে যেতে মানা করছে। দোয়ান তার অফিসের কলিগদের বলতে থাকে কেন তার সাথে কেউ ঘুরতে যেতে মানা করবে। তখন সেই কলিগ দোয়ানকে বলে নিশ্চয়ই সে দোয়ানের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নিতে চাইছে। দোয়ান বুঝে পেলে যে সাংজি তার কাছে ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। তারপর সাংজি তো দোয়ানের কথাই রাজি হয়ে যায় যে সে আগামীকাল দোয়ানের সাথে ঘুরতে যাবে। তারপর সাংজি যখন আগামীকাল তৈরি হয়ে নেয় তখন দোয়ান তাকে ফোন করে জানায় যে আজ তো সে খুবই ব্যস্ত, তাই সে সাংজিকে নিয়ে ডিনার করতে যেতে পারবে না। সাংজি তো ভেবেছিল হয়তোবা এরপর দিনও দোয়ান তাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু দোয়ান সেদিনও সাংজিকে ফোন করে জানায় যে আজও সে খুবই ব্যস্ত, তাই আজও সে সাংজির সাথে ঘুরতে যেতে পারবে না। এখন তো দোয়ান সাংজির ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। সাংজিও বুঝতে পারে যে দোয়ান তারই মতো তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। রাতের বেলা আমরা সাংজিকে আপসেট দেখতে পাই। সাংজি তার বান্ধবীদের বলতে থাকে দোয়ানের কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নেওয়ার চক্করে তো দোয়ান এখন ব্যস্ত হয়ে পড়েছে, এখন দোয়ানই পারছে না সাংজিকে সময় দিতে। তারপর আমরা দেখতে পাই যে দোয়ান হসপিটালে চলে এসেছে। ডক্টর দোয়ানকে জানায় যে তার বাবার অবস্থা ভালো নয়। দোয়ান যখন তার বাবাকে দেখতে আসে তখন তার চোখে পানি চলে আসে। দোয়ান তার বাবার পাশে বসে তার অতীতটা কল্পনা করতে থাকে, যখন কিনা তার বাবা এসে তাদেরকে জানিয়েছিল সে ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভিং করার কারণে কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে লোকটিকে এমন অবস্থায় রাস্তায় রেখে চলে এসেছে। দোয়ান তখন চায় সেই লোকটিকে বাঁচানোর জন্য, কিন্তু তার বাবা দোয়ানকে মানা করতে থাকে এই ভয়ে, কারণ হয়তোবা ওই লোকটির কারণে তার জেল হয়ে যেতে পারে। দোয়ানের বাবা খুব ভয় পেয়ে যায় আর সে উপর থেকে লাফ দিয়ে দেয়। তারপর থেকে দোয়ানের বাবা কোমায় চলে গেছে আর দোয়ানের জীবনটা বদলে গেছে। দোয়ানকে কম বয়সে সমস্ত কিছুর দায়িত্ব নিতে হয়েছে। এত ঝড়ঝাপটার পর দোয়ানের মা অসুস্থ হয়ে পড়ে। দোয়ানকে তখন তার বাবা মা উভয়কেই বাঁচানোর জন্য অনেক ঋণ করতে হয়েছিল। দোয়ান তার অতীতটা মনে করে কান্নায় ভেঙে পড়ে। তারপর দোয়ান সাংজিকে ফোন করে আর বলে সে এখনই সাংজির সাথে দেখা করতে চায়। সাংজি বলে এখন তো রাত হয়ে গেছে, সে কিভাবে দোয়ানের সাথে দেখা করবে। তখন সাংজির বান্ধবীরা সাংজিকে জোর করতে থাকে দোয়ানের সাথে দেখা করার জন্য। তারপর সাংজি দোয়ানের সাথে দেখা করতে আসে। সাংজি দোয়ানকে বলে সে তো এতদিন যাবৎ অপেক্ষা করেছিল যেন কেউ তাকে ঘুরতে নিয়ে যায়। তখন দোয়ান সাংজিকে সরি বলে কারণ সে সাংজিকে ঘুরতে নিয়ে যেতে পারেনি। সাংজি তারপর দোয়ানকে কটন ক্যান্ডি কিনে দেয় আর বলে এতদিন তো সে আপসেট ছিল, তাই মিষ্টি কিছু খাওয়ার ফলে তার মন ভালো হয়ে যাবে। দুজন মিলে একসাথে কটন ক্যান্ডি খেতে থাকে, দুজনের মনটাই হ্যাপি হয়ে যায়। দোয়ান তারপর সাংজিকে বলে এবার বুঝতে পেরেছি যে তুমি আমার গার্লফ্রেন্ড হতে চাও, তাই তো এখন তুমি নিজ হাতে আমাকে কটন ক্যান্ডি তৈরি করে দিলে, আর এখন তো আমার গিফট করা ব্রেসলেটটিও তুমি পরে নিয়েছো। তখন সাংজি বলতে থাকে দোয়ান এত সহজে তার মনটা জিতে নিতে পারবে না। দোয়ানের এতটা বয়স হয়েছে তো বসে কিছুই জানে না, তার তো অনলাইন থেকে শেখা উচিত যে কিভাবে ভালোবাসার মানুষটির মন জেতা যায়। দোয়ান সাংজিকে জিজ্ঞাসা করে যে আগামীকাল কি সে ফ্রি আছে।
তখন সাংজি বলে যে আগামীকাল তার ক্লাস আছে। দোয়ান তখন সাংজিকে কিছু না বলেই তার কাছ থেকে চলে আসে। সাংজি রেগে যায় কারণ দোয়ান তাকে ঘুরতে নেওয়ার জন্য তাকে রিকোয়েস্টই করছে না। পরদিন সাংজি দেখতে পায় যে দোয়ান তার ক্লাসে চলে এসেছে। দোয়ান সাংজির পাশে বসে পড়ে। দোয়ান সাংজিকে বলে দোয়ানকে কি এখন দেখতে খুব ইয়াং লাগছে। সে মুহূর্তে ক্লাসের সবাই বলতে থাকে যে দোয়ান সাংজির বয়ফ্রেন্ড হয়। সাংজি তখন ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করতে থাকে। দোয়ানও তখন সাংজির খুব কাছাকাছি চলে আসে আর তাকে আলতো করে টাচ করতে থাকে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় সাংজি যখন ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করছিল তখন দোয়ান সাংজির খুব কাছে চলে আসে। দোয়ান সাংজির এতটা কাছে চলে এসে তাকে আলতো করে কিস করে। সাংজি এতে করে লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি জেগে ওঠে আর দোয়ানকে বলে এখন তুমি যা করতে চেয়েছিলে আমি কিন্তু সবই জানি। দোয়ান বলে আমি তোমার সাথে এখন কি করতে চেয়েছিলাম, আমরা দুজন কি রিলেশনই নই? সাংজি বলে তুমি আমার কতটা কাছাকাছি ছিলে এটা কি আমি জোরে বলবো? তখন দোয়ান ও সাংজির ক্লোজ হয়ে বলে আমি তোমার কতটা কাছাকাছি ছিলাম। সাংজি তখন দোয়ানকে কিস করে বসে। দোয়ান তো তখন একদম হতভম্ব হয়ে যায়। সাংজি বলে এখন আমি যা করলাম তার ব্যাপারে আমি কিছুই জানি না। দোয়ান বলে এই কিস করাটা তো আনএক্সপেক্টেড ছিল। সাংজি বলে এখন তো দোয়ানকে বুঝে নিতে হবে যে সাংজির মনে দোয়ানের জন্য ফিলিংস আছে। দোয়ান বলে তাহলে তুমি আমার সাথে সবকিছু করতে পারবে আর আমি তোমার সাথে কিছুই করতে পারবো না। সাংজি তখন বলে সে কিন্তু এসব ব্যাপারে তার ভাইকে সবকিছু জানিয়ে দেবে। দোয়ান বলে আজ নয় হয়তো বা কাল সবাইকে তাদের রিলেশনের ব্যাপারে জানিয়ে দিতে হবে। সাংজি বলে তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য তো আমি এখনো হ্যাঁ বলিনি। সাংজি দোয়ানকে বলে দোয়ান যেন এবার তাকে এভাবে তাকিয়ে দেখাটা বন্ধ করে, কারণ এখন সে তার পড়াশোনায় মনোযোগ দিতে চায়। দোয়ান তখন এমন ভাব করতে থাকে যেন সে ক্লাসে খুবই মনোযোগী। তারপর সাংজি আর দোয়ান একসাথে মিলে হাঁটতে থাকে। তারা দুজনে মিলে চলে আসে বাস্কেটবল খেলা দেখার জন্য। সেখানে মিংতো তার পায়ে চোট পায়। তখন ওয়াং মিং এর খুব কেয়ার করতে থাকে। মিং তো ওয়াং এর ফিলিংসটা বুঝতেই পারছে না। মিং বলে এখন তো খেলায় তাকে রিপ্লেস করতে হবে। তখন দোয়ান বলে যে সে মিং এর হয়ে খেলবে। হ্যান্ডসাম দোয়ান যখন বাস্কেটবল খেলে যাচ্ছিল তখন সাংজির বান্ধবীরা তো নতুন করে তার উপর ক্রাশ খেয়ে যায়, কারণ দোয়ান তখন সবার নজর কেড়ে নিচ্ছিল। তারপর মিং ওয়াং এর কাছ থেকে জানতে পারে যে দোয়ান সাংজির কোনো ভাই নয়। তারপর সবাই মিলে সামার ভ্যাকেশন পায়। সাংজির বান্ধবীরা তাকে আইডিয়া দিতে থাকে সে যেন তার সামার ভ্যাকেশন দোয়ানের সাথেই কাটায় আর সামার ভ্যাকেশনটাকে রোমান্টিক করে তোলে। সাংজি তাই তার ভাই ইয়ানকে মেসেজ করে আর বলে সামার ভ্যাকেশনে সে তার বাড়িতে ফিরবে না, কারণ ভার্সিটিতে তার পড়াশোনার অনেক চাপ আছে, তাই ভ্যাকেশনটা সে ভার্সিটিতেই কাটাতে চায়। ইয়ান তো তার বোনের মনের কথাটা বুঝে ফেলে। ইয়ান বলে সাংজি কি তার সামার ভ্যাকেশন তার বয়ফ্রেন্ডের সাথে কাটাতে চাইছে। সাংজি যখন ধরা পড়ে যায় তখন সে ইয়ানকে সরাসরি ফোন করে আর বলে কেন ইয়ান তার বয়ফ্রেন্ডকে পছন্দ করে না, তার বয়ফ্রেন্ডের বয়স তো এত বেশি নয়। ইয়ান তখন বলে সে কোনো কথাই শুনতে চায় না, সাংজি যেন সামার ভ্যাকেশনে বাড়িতে চলে আসে। তারপর সব সময় তো ওয়াং মিং এর কেয়ার করতে থাকে। ওয়াং আর মিং যখন দুজন দুজনের সাথে হেসে কথা বলে যাচ্ছিল তখন দূর থেকে নিং আর শিন তাদের দুজনের কেমিস্ট্রি দেখতে পায়। ওয়াং বলে সে মিং এর ভিডিও শুট করতে চায়। তারপর সাংজি চলে আসে দোয়ানের অফিসে, কারণ আজ দোয়ানের জন্মদিন। সাংজি বলে দিন দিন দোয়ান বুড়ো হয়ে যাচ্ছে। তখন দোয়ান বলে তার 27 বছর হওয়ার আগেই সে বিয়ে করে নিতে চায়। সাংজি তখন বলে যে দোয়ান এতটা শেমলেস কেন, আর বলে এখনো তো সে গ্রাজুয়েশন কমপ্লিট করেনি। এসব কথা বলেই তাদের দুজনের মাঝে খুনসুটি চলতে থাকে। সাংজি দোয়ানের বার্থডে সেলিব্রেট করার জন্য প্ল্যান করতে থাকে। তারপর দোয়ানকে সাংজির ভাই ইয়ান ফোন করে দোয়ানকে তার বার্থডে উইশ করার জন্য। ইয়ান দোয়ানকে জিজ্ঞাসা করে সে কি সাংজির বয়ফ্রেন্ডকে চেনে, সে কি কখনো সাংজির বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছে। তখন ইয়ান জানতে পারে যে সাংজি দোয়ানের সাথেই আছে। ইয়ান তাই দোয়ানকে জিজ্ঞাসা করতে থাকে যে তার বোন সাংজি কি দোয়ানের সাথেই আছে। তখন সাংজি ইয়ানকে বলে দেয় সে তো দোয়ানকে বার্থডে উইশ করতে এসেছিল। ইয়ান এখানে সাংজি আর দোয়ানের রিলেশনের ব্যাপারে বুঝতেই পারে না। দোয়ান বলে সাংজি কেন তার ভাইকে জানাচ্ছে না যে দোয়ানি হচ্ছে তার বয়ফ্রেন্ড। সাংজি তখন দোয়ানকে বলে আমি কি তোমাকে তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য হ্যাঁ বলেছি। দোয়ান বলে আমি তোমার ফিলিংস এর ব্যাপারে বুঝতে পারি, তুমি শুধু চাও না যেন আমি তোমার বয়ফ্রেন্ড হই, তুমি এটাও চাও যেন সারাটি জীবন আমি তোমার সাথে থাকি। দোয়ানের এসব রোমান্টিক কথাবার্তা শুনে সাংজি তখন লজ্জা পেয়ে যায়। সাংজি তারপর দোয়ানকে সারপ্রাইজ দেয়। দোয়ান তো খুব হ্যাপি হয়ে যায়। সাংজি দোয়ানের পছন্দের খাবার রান্না করতে থাকে আর দোয়ান সাংজির রান্না করা খাবারের অনেক প্রশংসা করে। তারপর দোয়ান যখন উইশ করছিল তখন সে সাংজির সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে। সাংজি তখন দোয়ানকে হা করে তাকিয়ে দেখছিল। সাংজি উইশ করে যেন সে
সারাটা জীবন দোয়ানের পাশে থাকে। সাংজি তারপর দোয়ানকে কেক খেতে বলে। দোয়ান তখন কেক না খেয়ে সাংজির হাতটি ধরে নেয় আর তাকে কিস করে বসে। দোয়ান তখন লজ্জা পেয়ে বলে জীবনে প্রথমবার সে কাউকে এতটা ভালোবেসেছে, তাই সাংজি যেন কখনো তাকে ছেড়ে না যায়। সাংজি তারপর দোয়ানকে বলে আজকের দিনটা খুবই স্পেশাল, তাই সে আজ থেকে দোয়ানের গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। দোয়ান তারপর সাংজিকে তার ফ্যামিলি সিচুয়েশনের ব্যাপারে বলতে থাকে। তখন সাংজি বলে দোয়ানের ফ্যামিলি সিচুয়েশন যাই হোক না কেন তাতে তার কিছু যায় আসে না। তারপর দোয়ান চলে আসে সাংজির ভার্সিটিতে তার সাথে দেখা করার জন্য। সাংজি বলে সে এখনই লাইব্রেরিতে যাবে পড়াশোনার জন্য। তখন দোয়ান বলে সাংজি যেন তার বাড়িতে চলে আসে পড়াশোনার জন্য। তারপর সাংজি যখন দোয়ানের বাড়িতে পড়াশোনা করতে যাচ্ছিল তখন দোয়ান সাংজি বলে সাংজি যেন তার পাশে বসে পড়ে, কারণ সে সাংজিকে আরো বেশি করে তাকিয়ে দেখতে চায়। সাংজিও তখন দোয়ানের খুব কাছে চলে আসে আর তাকে ভালো করে তাকিয়ে দেখতে বলে। দোয়ান তখন সাংজিকে তার আরো কাছে টেনে নেয় আর বলে সে সাংজির সাথে এভাবেই কিছুটা সময় থাকতে চায়। সাংজি তখন দোয়ানকে বলে দোয়ান তো তাকে বলেছিল যে সে তার পড়াশোনায় সে তাকে ডিস্টার্ব করবে না। দোয়ান তখন বলে সাংজি গার্লফ্রেন্ড হিসেবে একদম ঠিক আছে। দোয়ান তারপর পুরো বাচ্চাদের মতো কেয়ার করে সাংজিকে বলে যে সাংজি এখন কি খেতে চাইছে। কেয়ারিং দোয়ানকে দেখতে পেয়ে সাংজি তখন ব্লাশিং করতে থাকে। সাংজি তারপর দোয়ানের কাজে তাকে হেল্প করতে থাকে। দোয়ান বলে ভবিষ্যতেও তো সাংজিকে এভাবেই কাজ করে যেতে হবে। দোয়ান বলে সাংজি আর কত পড়াশোনা করবে, এবার তো তার খুব ঘুম পাচ্ছে, তাই সাংজি যেন তার সাথে বেডরুমে চলে আসে। তারপর সাংজিরই পড়াশোনা করতে করতে খুব ঘুম পেয়ে যায়, তাই সে দোয়ানের বেডে শুয়ে পড়ে। দোয়ান চলে আসতেই সে আবার লুকিয়ে পড়ে, কিন্তু দোয়ান তো তাকে এমন অবস্থায় দেখে নেয়। সাংজি তখন বলতে থাকে যে পড়াশোনা করতে করতে সে খুব এক্সাইটিং হয়ে গেছে। দোয়ান তো তখন সাংজিকে তার বেডে শুয়ে দেয় আর তার উপরে শুয়ে পড়ে আর বলে এবার কি সাংজি খুব এক্সাইটিং হয়ে গেছে। দোয়ান তো তখন সাংজিকে কিস করতে চায়। সাংজি লজ্জা পেয়ে উঠে পড়ে। দোয়ান বলে এখন তো তারা একসাথে আছে, তাহলে সাংজি কেন এরকমটা করছে। সাংজি বলে তার তো খুব ঘুম পাচ্ছিল, তাই সে দোয়ানের বেডে শুয়ে পড়েছিল। দোয়ান তারপর সাংজিকে ঘুমিয়ে পড়তে বলে। সাংজি তখন বলে বিষয়টা এমন নয় যে সে দোয়ানকে পছন্দ করে না। দোয়ান যখন খুব ক্লোজ হয়ে যায় তখন সে খুব নার্ভাস হয়ে যায়। সাংজির কথা শুনে দোয়ান তখনই স্মাইল করতে থাকে। তারপর সাংজি আর দোয়ান যখন রাস্তায় একসাথে হাঁটছিল দোয়ান তখন সাংজিকে বলে সে কি সাংজির হাতটি ধরে হাঁটতে পারবে। তখন সাংজি দোয়ানের হাতটি শক্ত করে ধরে নেয়। তারপর দুজন হাত ধরে রাস্তায় হাঁটতে থাকে। দোয়ান তারপর সাংজিকে বলে যখন সে সাংজিকে কিস করেছিল তখন সে দেখতে পেয়েছিল সাংজি খুব আপসেট হয়ে গেছে। সাংজি বলে সে আপসেট নয় বরঞ্চ নার্ভাস হয়ে গিয়েছিল। সাংজি বলে সে দোয়ানকে খুব ভালোবাসে। দোয়ানও তখন সাংজির কপালে কিস করে বলে সেও সাংজিকে খুব ভালোবাসে। তারপর দোয়ানকে তার ফ্রেন্ড ফেই ফোন করে। ফেই বুঝতে পারে যে দোয়ানকে খুব রোমান্টিক লাগছে, তাই ফেই বলতে থাকে যে দোয়ানের কি এখন গার্লফ্রেন্ড হয়ে গেছে। তখন দোয়ান ফেইকে বলে দেয় যে সে ইয়ানের ছোট বোন সাংজির প্রেমে পড়েছে। ফেই বলে দোয়ান কি ইয়ানকে এই ব্যাপারে জানিয়েছে। তখন দোয়ান বলে সে এই কথাটা ইয়ানকে সামনাসামনি বলতে চায়। তারপর ইয়ান দোয়ানকে ফোন করে আর বলে দোয়ানের নাকি গার্লফ্রেন্ড আছে। ইয়ান বলতে থাকে যে এই আনলাকি মেয়েটাকে। দোয়ান বলে সে ইয়ানের সামনাসামনি হয়ে তাকে কিছু বলতে চায়। ইয়ান তখন দোয়ানকে বলে সে যেন সাংজিকে সামার ভ্যাকেশন কাটাতে বাড়িতে চলে আসতে বলে। আমরা দোয়ানকে খুবই নার্ভাস দেখতে পাই, আসলে সে ইয়ানকে সত্যিটা বলে দিতে চায়। তারপর নিং সাংজিকে বলতে থাকে সে যখন দোয়ানের বাড়িতে পড়াশোনা করতে যায় তখন একা ঘরে গিয়ে দোয়ানের সাথে তার রোমান্স হয়। সাংজি তখন ব্লাশিং করতে থাকে। নিং বলতে থাকে নিশ্চয়ই সাংজি আর দোয়ানের মাঝে কিস হয়। সাংজি তারপর নিংকে বলে যে চ্যানের সাথে তার রোমান্সের সময় কি নিং খুব নার্ভাস হয়ে যায়, কারণ সাংজি যখন দোয়ানের সাথে থাকে তখন সে খুব নার্ভাস হয়ে যায়। নিং তখন বলে এমনটা হলে তো দোয়ান তাকে ভুল বুঝবে। নিং বলে সাংজিকে এভাবে ভয় পেলে চলবে না, তাকে দোয়ানের ক্লোজ হতে হবে, তার উচিত দোয়ানের সাথে রোমান্টিক মুহূর্তগুলো এনজয় করা। সাংজি তখন দোয়ানের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত এক একে কল্পনা করতে থাকে। তারপর সাংজি নিংকে বলে সে তো দোয়ানের গার্লফ্রেন্ড হয়, তার রোমান্স করাটা নর্মাল ব্যাপার। পরদিন সাংজি দোয়ানকে বলতে থাকে যে আজ সে দোয়ানকে কিস করতে যাচ্ছে। এই কথা শুনে দোয়ান তো তখন লজ্জা পেয়ে যায়। সাংজি বলে দোয়ান যদি নার্ভাস হয়ে যায় তাহলে আজ সে দোয়ানকে কিস করবে না। তারপর দোয়ান সাংজিকে স্লাইডিং শিখিয়ে দিতে থাকে। এমন একটা মুহূর্তে সাংজি দোয়ানের খুব ক্লোজ হয়ে যায়। এই সুযোগে সাংজি দোয়ানকে কিস করে বসে। দোয়ান তখন বলে সে তো কিস করার জন্য তৈরি ছিল না। এই কথা বলে দোয়ান তখন সাংজিকে কিস করতে থাকে। তারপর একটা মেয়ে দোয়ানের কাছে তার উইচেট অ্যাকাউন্টে যায়। দোয়ান তখন মেয়েটিকে বলে তার গার্লফ্রেন্ড যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে সে তাকে মেরেই ফেলবে। সাংজি তো দূর থেকে দোয়ানকে এই মেয়েটির সাথে দেখে নেয় আর খুব রেগে যায়। দোয়ান তাই সাংজির কাছে এসে তাকে বলতে থাকে সাংজিকে
কি জেলাসি ফিল করছে? তখন সাংজি বলে দেয় অন্য মেয়েদের কাছ থেকে যেন দোয়ান দূরে থাকে। তারপর একটি ছেলে সাংজির সাথে খুব ফ্লার্ট করছিল। সাংজি ছেলেটিকে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। দোয়ান তা দূর থেকে দেখতে পেয়ে খুব জেলাসি হতে থাকে। এবার সাংজি দোয়ানকে বলে যে সে কি এবার জেলাসি হচ্ছে? দোয়ান বলে আমি তো দেখেছি তুমি ছেলেটিকে হাই জানিয়েছো। সাংজি বলে ছেলেটিকে আমি জানিয়েছি যে আমার বয়ফ্রেন্ড আছে। তারপর আমরা জানতে পারি যে সাংজি একটি নতুন জব পেয়েছে। সাংজি ইন্টারভিউতে টিকে যাওয়ার কারণে খুব হ্যাপি হয়ে যায়। তারপর ওয়াং মিং এর যে ভিডিও শুট করেছিল সেই ভিডিও সে এডিট করতে থাকে। তখন নিং এসে তাকে বলতে থাকে সে কি ওয়াং কে কিছু অ্যাডভাইস দিবে মিং এর কাছাকাছি আসার জন্য। তখন শিন বলতে থাকে ওয়াং এর মতো এরকম ভদ্র টাইপের মেয়েকে যেন মিং একদমই অ্যাডভাইস না দেয়। তারপর অফিসে সাংজির প্রথম দিন ছিল বলে সে খুব নার্ভাস ছিল। তার বান্ধবীরা তাকে বলতে থাকে সে যেন নার্ভাস না হয়, কারণ তার পাশে তো এখন তার বড় ভাই দোয়ান বয়ফ্রেন্ড হয়ে আছে। তারপর ইয়ান সাংজিকে ফোন করে আর বলে সে টিকিট বুক করে নিয়েছে, তো সে সাংজির জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবে। কিন্তু সাংজি বলে সে ইন্টার্নশিপ করতে যাচ্ছে, তাই সামার ভ্যাকেশনে সে বাড়ি ফিরতে পারবে না। এসব কথা নিয়ে দুই ভাই বোনের মাঝে অনেক ঝগড়া হয়ে যায়। ইয়ানো তখন রাগ করে সাংজিকে বলে সে যেন তার বয়ফ্রেন্ড নিয়েই থাকে, তার ভাইয়ের সাথে যেন সে আর কথা বলে না। সাংজির বান্ধবীরা বলতে থাকে তার ভাই ইয়ানকে দোয়ানকে মেনে নেবে। সাংজি বলে তারা দুজন তো খুব ক্লোজ ফ্রেন্ড হয়, তাই ইয়ান হয়তো বা দোয়ানকে মেনে নিতে পারে। তারপর সাংজি তার ভাই ইয়ানকে মেসেজে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড খুবই ভালো, আর তার বয়ফ্রেন্ড আর কেউ নয়, তার বয়ফ্রেন্ড হচ্ছে দোয়ান। সাংজি মেসেজটি পাঠিয়ে বুঝতে পারে যে তার ভাই ইয়ান রাগ করে তাকে ব্লক করে ফেলেছে। তারপর সাংজি যেখানে ইন্টার্নশিপ করতে আসে সেখানে সাইও নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। সাইও নামের মেয়েটি সাংজিকে অনেক আগে থেকেই চিনত। সাংজি আর জিয়াং যেদিন রেস্টুরেন্টে দুজনের সাথে ঝগড়া করেছিল তখন সাইও জিয়াং এর সাথে ছিল, কারণ সাইও জিয়াং এর বান্ধবী। সাইও নামের মেয়েটি তাই সাংজিকে পছন্দ করে না। সাইও সাংজিকে দিয়ে অনেক খাটাতে থাকে আর তাকে বকুনি দিতে থাকে। তারপর দোয়ান চলে আসে সাংজিকে নেওয়ার জন্য। দোয়ান লুকিয়ে সাংজির জন্য তার হাতে করে ফুল নিয়ে আসে। আসলে সাংজির আজ অফিসে তার প্রথম দিন ছিল বলে দোয়ান আজ তার জন্য ফুল নিয়ে এসেছে। তারপর দোয়ান সাংজিকে জিজ্ঞাসা করতে থাকে আজ অফিসে তার প্রথম দিন কেমন ছিল। সাংজি তখন দোয়ানকে বলে সে কেন তার বাবার মতো পুরো প্রশ্ন করে যাচ্ছে। দোয়ান যেন তাকে নিয়ে একদমই চিন্তা না করে, সাংজি তো এখন বড় হয়ে গেছে। দোয়ান বলে সাংজির যদি অফিসে কোনো সমস্যা হয় তাহলে সে যেন দোয়ানের সাথে শেয়ার করে। দোয়ান তারপর সাংজিকে ছোট্ট একটি পুতুল গিফট করে আর বলে আজ তার কাজের প্রথম দিন বলে সে আজ তাকে এই ছোট্ট পুতুলটি গিফট করেছে। দোয়ান তারপর সাংজিকে বলে যে তার ভাই ইয়ানের সাথে কি তার ঝগড়া হয়েছে। সাংজি তখন দোয়ানকে বলে দোয়ানকে ইয়ানকে জানিয়েছে যে সাংজি তার গার্লফ্রেন্ড। দোয়ান তখন বলে সে ইয়ানের সাথে সরাসরি কথা বলতে চায়, সে সাংজির শহরে যাবে আর ইয়ানের সাথে দেখা করবে। সাংজি বলে তার ভাই ইয়ান একদমই বাচ্চা টাইপের। তারপর সাংজি যখন অফিসে ছিল দোয়ান তাকে ফোন করে। দোয়ান বলে সে কিছুক্ষণ পরে মিটিং করতে চলে যাবে, তাই সাংজির সাথে কথা বলার জন্য আর সে সুযোগ পাবে না। তখন সাংজিও দোয়ানকে বলে সেও তার কাজ শেষ করে দোয়ানের সাথে দেখা করবে। দোয়ান তখনই ফোন কলে শুনতে পায় যে সাংজিকে তার অফিসের এমপ্লয়ি বকুনি দিয়ে যাচ্ছে, কারণ সাংজি কেন ফোনে কথা বলে যাচ্ছিল। দোয়ান তো তখন সাংজির জন্য খুব চিন্তা করতে থাকে। তারপর দোয়ান আর সাংজি দুজনই অফিসে অনেক রাত পর্যন্ত কাজ করে যাচ্ছিল। সাংজি তখন দোয়ানের কথা চিন্তা করে তাকে খাবার ডেলিভারি করে দেয়। দোয়ান যখন সাংজিকে ফোন করে তখন সাংজি কেয়ার করে বলতে থাকে দোয়ান যেন তার ডিনারটা তাড়াতাড়ি করে নেয়। দোয়ান জানতে পারে সাংজির অনেক কাজের চাপ, তাই দুজনকে বলতে থাকে কাজ শেষে তারা দুজনের সাথে দেখা করবে। তারপর রাতের বেলা দুজনের সাথে দেখা করে। দোয়ান সাংজিকে তাকে জড়িয়ে ধরতে বলে আর বলে এতটা কাজের চাপের পর তো সাংজি খুবই টায়ার্ড হয়ে গেছে তাই না। সাংজি তারপর দোয়ানকে জিজ্ঞাসা করে যে দোয়ানের কি কোনো এক্স গার্লফ্রেন্ড আছে। দোয়ান তখন বলে দেয় যে সাংজি হচ্ছে তার প্রথম গার্লফ্রেন্ড আর বলে সাংজি কেন হঠাৎ করে তাকে এই প্রশ্ন করছে। দোয়ানকে কি আর সাংজির ভালো লাগে না। সাংজি বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম। দোয়ান বলে আমারও কিন্তু তোমার উপর নজর আছে, তুমি কিন্তু অফিসের বাকি সব ছেলে এমপ্লয়ীদের কাছ থেকে দূরে থাকবে। এসব কথা নিয়েই তাদের দুজনের মাঝে খুনসুটি চলতে থাকে। সবশেষে তারা দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর সাংজির ফোনে কল চলে আসে, তবুও সাংজি দোয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। দোয়ান সাংজিকে ফোন রিসিভ করতে বলে। সাংজির তখন তার অফিস থেকে কল চলে আসে। ঠিক একই সময় দোয়ানেরও অফিস থেকে কল চলে আসে। দেখা যায় এখন তারা দুজনের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। রাতের বেলা দুজনকে মেসেজ করতে থাকে, কিন্তু তবুও তখন সাংজি দোয়ানকে বলে যে এখনো তার অফিসের কিছু কাজ বাকি আছে। দোয়ানও ঠিক একইভাবে অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করতে থাকে। সকালবেলা দোয়ান সাংজিকে নিতে আসে। সাংজি দেখতে পায় যে দোয়ান গাড়িতে বসেই ঘুমাচ্ছে। সাংজি তারপর দোয়ানকে বলে সে কি অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করে গেছে। তখন দোয়ান সাংজিকে বলে সাংজি যেন তাকে নিয়ে চিন্তা না করে। সাংজি বলে দোয়ানকে খুব টায়ার্ড লাগছে, তাই দোয়ান যেন তার খেয়াল রাখে আর ভালো করে একটু রেস্ট নেয়।
তারপর দোয়ান যখন সাংজিকে তার অফিসে পৌঁছে দেয় তখন সাংজি দোয়ানের কাছ থেকে চলে যাবার সময় সে দোয়ানকে কিস করে বসে। সায়ুতো তখন তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। সায়ুতো এমনিতেই সাংজিকে একদমই পছন্দ করতো না। সায়ুতো তারপর তার বান্ধবী জিয়াংকে ফোন করে আর বলে সে দোয়ান আর সাংজিকে খুব ক্লোজ দেখতে পেয়েছে, মনে হয় তারা দুজন রিলেশনে আছে। জিয়াং তো একথা শুনে খুব জেলাসি হতে থাকে। তারপর সায়ুতো ইচ্ছে করে সাংজির উপর অনেক কাজের চাপ দিয়ে দেয়। সাংজি আড়াল থেকে শুনতে পায় সায়ু একজন স্টাফকে বলে যাচ্ছে সে একদমই সাংজিকে পছন্দ করে না। সাংজি এই কথা শোনার পর খুবই হার্ট হয়। তারপর জিয়াং আবারও সায়ুকে ফোন করে আর বলে সে যেন সায়ু আর তার অফিসের সমস্ত স্টাফকে নিয়ে একটি বাড়ি চলে আসে। সায়ু কথা মতো সাংজিকে বাড়ি নিয়ে আসে। সাংজি তখন দেখতে পায় যে সেখানে জিয়াংও চলে এসেছে। জিয়াং তো তখন খুব রেগে সাংজির দিকে তাকিয়েছিল। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় যে সাংজির সাথে জিয়াং এর বারে দেখা হয়ে যায়। জিয়াং সাংজিকে বলতে থাকে সাংজির মতো কম বয়সী মেয়ে তো কিছুই বোঝে না। দোয়ানের বাবা কোমায় থাকার কারণে প্রতি বছর অনেক টাকা হসপিটালের বিল পে করতে হয়, তাই কোনো মেয়েই দোয়ানের সাথে রিলেশন করে তার টাইম ওয়েস্ট করবে না। সাংজি বলে তার কাছে সময় আছে দোয়ানের সাথে রিলেশন করে টাইম ওয়েস্ট করার। জিয়াং বলে সাংজি জানে যে দোয়ানের বাবা একজন খুনি, দোয়ানের বাবার জন্য কারোর মৃত্যু হয়ে গেছে। সাংজির বাবা মা তো নিশ্চয়ই এমন ছেলের সাথে রিলেশনটা মেনে নেবে না। জিয়াং বলে দোয়ান তো সাংজির মতো মেয়ে অনেক পাবে, তাই সাংজির সাথে ব্রেকআপ করে নেওয়া দোয়ানের কাছে কোনো ব্যাপারই না। তাই সাংজির উচিত দোয়ানের সাথে রিলেশন না করা। জিয়াং তো সাংজিকে জোর জবরদস্তি করতে থাকে আর বলে দোয়ানের বাবা জিয়াং এর বাবাকেই মেরে ফেলেছে। এই কথাটি শুনে সাংজি অবাক হয়ে যায়। এখানে সাংজি বুঝতে পারে যে জিয়াং কেন দোয়ানের পিছু ছাড়ছে না। জিয়াং বলে দোয়ানের বাবার জন্যই তো তার বাবার মৃত্যু হয়েছে, তাই দোয়ানকে জিয়াং এর দায়িত্ব নিতেই হবে। সাংজি তখন বলে দেয় যে সমস্ত দোষ করেছে দোয়ানের বাবা, এতে তো দোয়ানের কোনো হাত নেই, দোয়ান একদমই ইনোসেন্ট, তাই জিয়াং এর উচিত হবে না দোয়ানকে হার্ট করা। এসব কথা শুনিয়ে সাংজি জিয়াং এর কাছ থেকে চলে আসে। এখানে দোয়ানের অফিসের কলিগ সাংজি আর জিয়াংকে একসাথে কথা বলতে দেখে নেয়। তারপর জিয়াং এর বলা কথাগুলো নিয়ে সাংজি খুব আপসেট ছিল। সে দোয়ানের মুখ থেকে আগে থেকেই শুনেছিল যে দোয়ানকে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, অনেক টাকা ঋণ পরিশোধ করতে হচ্ছে তাকে। দোয়ানের জীবনে এতটা কষ্ট দেখে যেন আজ তার কষ্ট হচ্ছে। দোয়ানের কথা চিন্তা করে সাংজি তখন অনেক ড্রিঙ্কস করতে থাকে। দোয়ান এসে জিজ্ঞাসা করে যে সাংজি কেন এতটা ড্রিঙ্কস করছে। সাংজি তার আপসেট হওয়ার কারণটা দোয়ানকে জানায় না। সাংজি তারপর দোয়ানকে তার ব্যাংক কার্ডটা দিয়ে দেয়। দোয়ান বুঝতে পারে না যে সাংজি কেন তার ব্যাংক কার্ডটি তাকে দিয়ে ফেলেছে। সাংজি বলে যে এই ব্যাংক কার্ডে তার স্যালারি আছে আর বলে আমি তোমাকে নিয়ে একদমই সিরিয়াস, তাই এখন থেকে আমি তোমার কেয়ার করতে চাই। দোয়ান তখন বলে আমাদের সাংজি তো অনেক বড় হয়ে গেছে, সাংজি এখন আমারও কেয়ার করতে চায়। এই কথা বলে দোয়ান তখন তার ওয়ালেটটা সাংজিকে দিয়ে দেয় আর বলে এবার যেন সাংজি তার কার্ডটা ইউজ করে অনেক শপিং করে নেয়। এভাবে তারা একে অপরের দায়িত্ব নিতে চায়। সাংজি তখন বলে যে সে টাকা খরচ করতে চায় না, কারণ তারা দুজন মিলে অনেক টাকা সেভ করে এই শহরে একটি বড় বাড়ি কিনতে চায়। সাংজির ফিউচার প্ল্যান শুনে তো দোয়ান খুব খুশি হয়ে যায়। দোয়ান তখন সাংজিকে তার বস বলে ডাকতে থাকে আর বলে তবুও সাংজিকে তার কার্ডটা ইউজ করতেই হবে। সাংজি তখন বলে সে দোয়ানের কার্ডটা ইউজ করবে আর দোয়ানের যদি টাকার প্রয়োজন হয় তাহলে যেন সাংজির কাছ থেকে নিয়ে নেয়। দোয়ান তারপর সাংজিকে জিজ্ঞাসা করে যে সে কি আপসেট আছে। সাংজি তখন বলে সে খুব হ্যাপি, কারণ দোয়ান তার সাথে দেখা করতে এসেছে। তারপর সাংজি যখন তার অফিসে ছিল তখন দোয়ান তার পছন্দের খাবার তাকে ডেলিভারি করে দেয়। এভাবে দোয়ান সাংজির কেয়ার করতে থাকে। তারপর রাতের বেলা দুজন একসাথে কথা বলতে বলতে চলে আসে। দোয়ান সাংজিকে বলে তার বাড়িতে চলে আসার জন্য। তখনই সাংজির ফোনে তার মায়ের কল চলে আসে। সাংজির মা বলে সাংজি কি এখনো অফিসে কাজ করে যাচ্ছে। সাংজির মা তো জানে না এখানে তার মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে আছে। সাংজির জন্য তার মায়ের অনেক চিন্তা হয়, তাই সাংজি তার মাকে বলে তার মা যেন তাকে নিয়ে চিন্তা না করে। দোয়ান বলে সাংজির মায়ের চিন্তা করার তো কোনো কারণ নেই, কারণ দোয়ান প্রতিদিন সাংজিকে অফিস থেকে নেওয়ার জন্য চলে আসবে। সাংজি তখন খুশি হয়ে দোয়ানকে জড়িয়ে ধরে। তখনই সাংজিকে তার ভাই ইয়ান ফোন করে আর বলে সে সাংজির ক্যাম্পাসে একটি মেয়েকে একটি ছেলের হাত ধরতে দেখতে পাচ্ছে। সাংজি বুঝতে পারে যে তার ভাই আশেপাশেই আছে। সাংজি পেছনে ফিরে তাকিয়ে দেখতে পায় যে তার ভাই ইয়ান এখানে চলে এসেছে। ইয়ান তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে বুঝতে পারে যে সাংজির বয়ফ্রেন্ড আর কেউ নয়, সাংজির বয়ফ্রেন্ড হচ্ছে দোয়ান। তারা দুজন যখন দুজনের হাত ধরে রেখেছিল তখন তা দেখতে পেয়ে তো ইয়ানের খুব রাগ হতে থাকে। সাংজি তার ভাইয়ের কাছে গিয়ে বলতে থাকে তার বয়ফ্রেন্ড দোয়ান তো খুবই হ্যান্ডসাম আর সুন্দর। ইয়ান তখন বলে তারা
দুজন মিলে তাকে বোকা বানিয়েছে। আর সে সাংজিকে বলে সে কিভাবে পারলো দোয়ানের হাতটি এভাবে ধরে রাখতে। সাংজি তার ভাইয়ের বকুনি খেয়ে দোয়ানের পেছনে লুকিয়ে পড়ে। দোয়ান সাংজিকে বাঁচানোর জন্য ইয়ানকে বলে সাংজির কোনো দোষ নেই, বরঞ্চ সেই সাংজিকে পটিয়েছে। তারপর সাংজি আর দোয়ান যখন একসাথে হাঁটছিল, ইয়ান তখন দোয়ানের কাছ থেকে সাংজিকে নিয়ে আসে। সাংজি বলে এই ব্যাপারে সে তো তার ভাইকে বলতে চেয়েছিল, কিন্তু তার ভাই তো তাকে ব্লক করে ফেলেছে। ইয়ান বলতে থাকে তাদের দুজনের মাঝে তো অনেকটা এজ গ্যাপ আছে, সাংজি কিভাবে পারলো দোয়ানের সাথে রিলেশন করতে। সাংজি বলে সে তো বড় হয়ে গেছে, তার রিলেশন করাটা তো একটা নর্মাল ব্যাপার। ইয়ান তখন বলে রিলেশন করার জন্য সে দোয়ানকেই খুঁজে পেল। সাংজি তখন ইয়ানকে বলে ইয়ান কি জানে না যে দোয়ান কতটা ভালো ছেলে। ইয়ান তখন সাংজির কোনো কথাই শুনতে চায় না, আর বলে সাংজি যেন এখান থেকে চলে যায়। সাংজি তখন সেখান থেকে যেতে চায় না, দোয়ান বলায় তাকে সেখান থেকে চলে যেতে হয়। ইয়ান তো তারপর দোয়ানকে পিটুনি দিতে থাকে আর বলে দোয়ান তার বোনকে পটিয়েছে। দোয়ান তখন বলে সে তার বোন সাংজিকে নিয়ে খুবই সিরিয়াস। ইয়ান তখন রেগেছিল বলে দোয়ানও তখন ইয়ানকে বলতে থাকে তাকে পিটুনি দেওয়ার জন্য। ইয়ান সেখানে দোয়ানকে অনেক মারে। মারামারির পর তারা দুজন চুপচাপ হয়ে বসে পড়ে। ইয়ান দোয়ানকে বলে তাদের রিলেশনের কতদিন হলো। দোয়ান বলে তাদের রিলেশনের প্রায় 2.5 মাস হয়েছে। ইয়ান বলে ছোট থেকে তো সাংজি দোয়ানকে বড় ভাইয়ের মতো দেখে এসেছে, আর দোয়ানকে সাংজিকে আগে থেকেই টার্গেট করে রেখেছে তাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য। দোয়ান তখন ইয়ানকে সরি বলে আর বলে এই কারণেই তো সে ইয়ানের সাথে দেখা করতে চেয়েছিল, ইয়ানকে তাদের রিলেশনের ব্যাপারে বলতে চেয়েছিল। ইয়ান তখন দোয়ানকে বলে দোয়ান যেন এসব ব্যাপারে এখন ভুলে যায়, তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। অন্যদিকে সাংজির তো খুব চিন্তা হতে থাকে যে ইয়ান আর দোয়ানের মাঝে কি চলছে। ইয়ান তার বোনের সাথে খুব রেগেছিল, তাই সে বারবার সাংজির ফোনটা কেটে দিচ্ছিল। দোয়ান তারপর মেসেজে সাংজিকে বলে যে এখানে সবকিছু ঠিক আছে। দোয়ান তারপর ইয়ানকে বলে সে তার বোন সাংজিকে সারাটা জীবন অনেক সুখে রাখবে। ইয়ান তখন দোয়ানকে বলে সে কিভাবে পারলো এতটা শেমলেস হতে, কিভাবে পারলো তার চেয়ে একটা কম বয়সী মেয়ের সাথে প্রেম করতে। দোয়ান বলে তাদের রিলেশনটা যদি ইয়ানের কাছে ভুল মনে হয় তাহলে ইয়ান যেন দোয়ানকে আরো পিটুনি দেয়। ইয়ান দোয়ানের বাড়িতে এসে দেখতে পায় দোয়ান তো সাংজির জন্য তার বাড়িতে স্লিপার্সও রেখে দিয়েছে, এমনকি দোয়ান তার ফ্রিজে সাংজির সব পছন্দের খাবার রেখে দিয়েছে। ইয়ান তো দেখতে পাচ্ছে যে দোয়ান সাংজির কতটা কেয়ার করে। ইয়ান দোয়ানের ঘরে তাদের দুজনের একসাথে তোলা ছবিটিও দেখতে পায়। এত আদিখ্যাতা দেখতে পেয়ে তো তার আরো বেশি রাগ হতে থাকে। তারপর সাংজির রাতের বেলা দোয়ানকে ভিডিও কল করে। দোয়ান তখন এতটা পিটুনি খাওয়ার পর তার ফেসটা সাংজিকে দেখাতে চায় না, তাই দোয়ান সাংজির সাথে অডিও কলে কথা বলতে থাকে। সাংজি দোয়ানকে জিজ্ঞাসা করে যে তাদের দুজনের মাঝে কিছু ঘটেছে কিনা। দোয়ান তখন সাংজিকে সত্যিটা জানায় না। দোয়ান বলে ইয়ান এই শহরে এই কারণে এসেছে কারণ সে সাংজির বয়ফ্রেন্ড দেখতে চেয়েছিল। দোয়ান বলে সে যেন তার ভাইকে নিয়ে চিন্তা না করে, কারণ ইয়ান এখন দোয়ানের বাড়িতেই আছে। তারপর সকালবেলা দোয়ান যখন সাংজির সাথে দেখা করতে আসে তখন সে মাস্ক পরে চলে আসে, কিন্তু দোয়ান তো সাংজির কাছে ধরা পড়ে যায়। সাংজি দেখতে পায় যে তার ভাই ইয়ানের কাছ থেকে তো দোয়ান অনেক পিটুনি খেয়েছে। সাংজি রেগে চলে আসে ইয়ানের কাছে আর কান্না করে বলতে থাকে সে কেন দোয়ানকে এতটা মেরেছে। সাংজি রাগ করে বলে আজ থেকে ইয়ান আর তার ভাই নয়। সাংজি রাগ করে ইয়ানের কাছ থেকে চলে আসে। ইয়ান তারপর দোয়ানকে বলে দোয়ান তো সাংজিকে অনেকটা পাগল করে ফেলেছে, তাই সাংজি এখন দোয়ানকেই সাপোর্ট করছে, নয়তোবা আজ সে তার বোনকে শিক্ষা দিতে পারত। দোয়ান তখন বলে তার প্রতি তার গার্লফ্রেন্ডের এতটা মায়া দেখে তো সে ইমপ্রেস হয়ে গেছে। ইয়ান তারপর সাংজিকে বলে সাংজি এখন রিলেশনে গিয়ে তার ভাইকেই ভুলে গেছে, সে একটা বাইরের লোকের জন্য এতটা মায়া করছে। ইয়ান বলে সে তার বন্ধুর সাথে মারপিট করবে তাই সাংজির কি। সাংজি তখন তার ভাইয়ের সাথে অনেক রেগে যায়। দোয়ান তখন সাংজিকে তার ভাইয়ের সাথে ঝগড়া করতে মানা করে আর বলে গত রাতে সেও তো ইয়ানকে পিটুনি দিয়েছিল। সাংজি তখন দোয়ানের সাথে তার ভাইয়ের হয়ে কথা বলতে থাকে আর বলে আবার কেন দোয়ান গেল তার ভাইয়ের সাথে ঝগড়া করতে। ইয়ান তখন খুশি হয়ে যায় কারণ এবার তার বোন তার হয়ে কথা বলছে। সাংজি দোয়ানের ঠোঁটে টাচ করে বলে যে দোয়ানের কি খুব ব্যথা হচ্ছে। তাদের দুজনের এসব কাণ্ড দেখে তো ইয়ানের খুব রাগ হতে থাকে। ইয়ান বলে এখন থেকে এখানে শুধু সে তার ফ্রেন্ডের সাথেই দেখা করতে আসবে। দোয়ান বলে তাহলে সে তার সাথে তার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসবে। খাবার খাওয়ার সময় তাদের দুই ভাই বোনের মাঝে অনেক ঝগড়া হতে থাকে। সাংজি দোয়ানের বেশি কেয়ার করতে থাকে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ান দোয়ানকে গত রাতে বলেছিল দোয়ানের ফেসটা দেখেই তো সাংজি বুঝে ফেলবে যে ইয়ান তাকে পিটুনি দিয়েছে, তাই দোয়ানও যেন ইয়ানকে এখন পাঁচ মেরে দেয়, তাহলে সে সাংজিকে কোনো বাহানা দেখাতে পারবে। দোয়ান তখন ইয়ানের কথা মতোই তাকে পাঁচ মেরেছিল। তারপর তার অনেকটা কেয়ারও করেছিল। দুই বন্ধুর মাঝে
মাঝে এতটা মিল থাকার পরও দোয়ান ইয়ানকে সোফাতে ঘুমাতে দেয়, আর এভাবেই দুই বন্ধুর মাঝে খুনসুটি চলতে থাকে। তারপর গাড়িতে ইয়ান যখন ঘুমিয়েছিল তখন এই ফাঁকে দোয়ান সাংজিকে কিস করে। ইয়ান তো তাদের দুজনের এই বিষয়টা বুঝতে পারে। ইয়ান জেগে ওঠে। সাংজি ইয়ানকে বলে ইয়ান কিভাবে দোয়ানকে ড্রাইভার বানিয়ে পেছনে বসে আছে। সাংজি তখন দোয়ানকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। দোয়ান তারপর ইয়ানকে বাড়ি ফিরে যেতে বলে আর বলে অফিসে তার অনেক কাজ আছে, কিন্তু ইয়ান তখন দোয়ানের সাথ দেয়। সে দোয়ানের সাথে দোয়ানের অফিসেই থাকে। ইয়ান দেখতে পায় যে দোয়ান কতটা পরিশ্রম করে যাচ্ছে। দোয়ান বলে সে সাংজির ক্যাম্পাসের পাশেই একটি অ্যাপার্টমেন্ট কিনতে চায়। ইয়ান বলে তার ছোট বোন সাংজির জন্য তার অনেক চিন্তা হয়, তাই ফিউচারে যদি দোয়ান সাংজিকে হার্ট করে তাহলে সে দোয়ানকে ছাড়বে না। তারপর যেই কলিগ সাংজি আর জিয়াংকে একসাথে কথা বলতে দেখে নিয়েছিল, সেই কলিগ দোয়ানকে জানিয়ে দেয় যে সে সাংজির সাথে জিয়াংকে কথা বলতে দেখে। দোয়ান তো এই কথা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ এমনিতেই তো তার ভয় হয় যে জিয়াং আবার সাংজিকে হার্ট না করে বসে। দোয়ান তার সাথে সাথে চলে আসে জিয়াং এর কাছে আর বলে জিয়াং যদি আবারও সাংজিকে হ্যারাসমেন্ট করে তাহলে সে পুলিশের কাছে রিপোর্ট করবে। দোয়ান বলে এতদিন যাবত আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকে যদি তুমি হার্ট করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এসব কথা বলে দোয়ান জিয়াং এর কাছ থেকে চলে আসে। তারপর অফিসে সাংজি যে প্রজেক্ট নিয়ে কাজ করছিল সেই প্রজেক্ট নিয়ে সে তার বসকে অনেক ভালো আইডিয়া দেয়। সাংজির আইডিয়া তার বস অনেক পছন্দ করে। সায়ু মেয়েটা তো এমনিতেই সাংজিকে সহ্য করতে পারতো না, তাই সে সাংজিকে বলে সাংজিকে নিজেকে স্মার্ট মনে করে সে কেন অফিসে এতটা বাড়াবাড়ি করছে। সায়ু সাংজিকে এটাও বলে যে সে অন্য কারোর বয়ফ্রেন্ডকে চুরি করেছে। এ কথা শুনে সাংজি অনেক হার্ট হয়। তারপর ইয়ান সাংজির সাথে দেখা করতে আসে। ইয়ান বলে সে কালই শহর থেকে ফিরে যাবে, ভাই চলে যাবে বলে তখন সাংজি কান্না করতে থাকে। ইয়ান বলে সাংজিকে কেন আপসেট দেখাচ্ছে, অফিসে কি কেউ তাকে বুলি করেছে? ইয়ান যখন সাংজিকে এসব কথা বলছিল তখন দোয়ান তা শুনে ফেলে। ইয়ান সাংজিকে বাই জানিয়ে তাদের দুজনের কাছ থেকে চলে আসে। দোয়ান তো তারপর বুলি করার ব্যাপারটা জানতে পেরে সাংজির অফিসে যেতে চায়। সাংজি তখন দোয়ানকে আটকাতে থাকে। দোয়ান তারপর সাংজিকে জিজ্ঞাসা করে যে অফিসে কি তার কোনো প্রবলেম হচ্ছে। সাংজি বলতে থাকে কাজকর্ম নিয়ে তার অফিসে অনেকটা প্রেসার। দোয়ান বলে অনেকদিন পর সে সাংজিকে আজ কাঁদতে দেখেছে। সাংজি বলে সে একদমই কান্না করে না, কারণ কান্না করে বাচ্চারা। দোয়ান বলে সাংজি তার সামনে পুরো বাচ্চাদের মতো কান্না করতে পারে, কারণ দোয়ান সাংজির পাশে থাকবে। দোয়ান বলে অফিসে সাংজিকে কারা বুলি করে সে সবাইকে বকুনি দিয়ে দেবে। দোয়ান সাংজির কপালে কিস করে আর বলে এখন যেন সাংজি তার সমস্ত দুঃখ কষ্ট দোয়ানের সাথে শেয়ার করে। দোয়ান সাংজিকে জড়িয়ে ধরে বলে আমি জানি যে জিয়াং এর সাথে তোমার কথা হয়েছিল, জিয়াং এর সাথে আমার কথা হয়েছে, সে আর তোমাকে হ্যারাসমেন্ট করবে না। দোয়ান বলে সাংজি কেন জানায়নি যে জিয়াং তার সাথে দেখা করেছিল। ফিউচারে যেন সাংজি তার সব প্রবলেমের ব্যাপারে দোয়ানকে জানায়। সাংজি বলে দোয়ান যেন তাকে নিয়ে ভয় না পায়, সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, এমনকি সে দোয়ানকেও প্রোটেক্ট করতে পারবে। দোয়ান সাংজিকে জড়িয়ে ধরে বলে যে সাংজি সত্যি বড় হয়ে গেছে। তারপর সাংজি দেখতে পায় দোয়ান তার ক্যাম্পাসের পাশে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে। দোয়ান তার নতুন অ্যাপার্টমেন্টই সাংজিকে ঘুরিয়ে দেখাতে থাকে। সাংজি বলে দোয়ান কেন টাকা খরচ করতে গেল। দোয়ান বলে সে অ্যাপার্টমেন্টটি এই কারণেই ভাড়া করেছে যেন সাংজি এখানে সে রেস্ট নিতে পারে আর পড়াশোনা করতে পারে। দোয়ান তার অ্যাপার্টমেন্টের চাবিটি সাংজিকে দিয়ে দেয় আর বলে এখন থেকে এটাই তাদের বাড়ি। তারপর রাতের বেলা সাংজির রুমের এসি নষ্ট হয়ে যায়। সাংজি যখন দোয়ানকে বলে যে তার রুমের এসি নষ্ট হয়ে গেছে, দোয়ান তখন সাংজিকে তার নতুন বাড়িতে চলে আসতে বলে। তাই সাংজি দোয়ানের বাড়িতে চলে আসে। দোয়ান সাংজির পছন্দের খাবার কিনে নিয়ে আসে আর সাংজিকে বলে ফ্রেশ হওয়ার জন্য। দোয়ান পাজামা পরায় সাংজির সামনে আসতে লজ্জা পাচ্ছিল। দোয়ান তারপর সাংজিকে তার কোলে বসতে বলে আর তার সাথে গেম খেলতে বলে। গেম খেলার সময় তো দুজন দুজনের খুব ক্লোজ হয়ে যায়। সাংজির চুলের সাথে দোয়ানের বোতাম আটকে যায়। তারপর এখানে তো রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। দোয়ান সাংজিকে কিস করতে থাকে। তারপর দোয়ান সাংজিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, কারণ এখানে তাদের দুজনের মাঝে সবকিছু হতে যাচ্ছিল। কিস করার পর তো সাংজি তার ঘরে এসে লজ্জা পেয়ে তার মুখ লুকিয়ে ফেলে। অন্যদিকে দোয়ানও ব্লাশিং করতে থাকে। তারপর সকালবেলা দোয়ান ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় যে সাংজি তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। দোয়ান ব্রেকফাস্ট করে সাংজিকে তা ছবি তুলে পাঠিয়ে দেয়। দোয়ান সাংজির পার্সোনাল ডায়েরিটি দেখতে থাকে। সেখানে সে সাংজির ট্রাভেল প্ল্যান সম্পর্কে জানতে পারে। সাংজি কোন কোন জায়গায় যেতে চায় সেসব জায়গা সে ইন্টারনেটে সার্চ করে ইনফরমেশন জোগাড় করে। রাতের
রাতের বেলা দোয়ান বাড়ি ফিরে দেখতে পায় যে সাংজি সোফাতেই ঘুমিয়ে পড়েছে। দোয়ান তখন সাংজিকে কিস করে আর সাংজিকে দেখতে থাকে এক দৃষ্টিতে। দোয়ান তারপর সাংজিকে খাবার ডেলিভারি করে দেয় আর এইভাবে দোয়ান সব সময় সাংজির খেয়াল রাখে। তারপর সাংজির ভালো পারফর্মের জন্য অফিসে তার বস তার প্রশংসা করতে থাকে। অন্যদিকে দোয়ানও তার কাজে সাকসেস হয়ে যায়। তারপর সাংজি সাইওকে গিফট করে, কারণ আজই হচ্ছে তার ইন্টার্নের লাস্ট ডে। সাংজি যাই হয়েছে তার সমস্ত কিছুর জন্য সার কাছে ক্ষমা চায়। সাংজি বলে আমি কারোর বয়ফ্রেন্ড চুরি করিনি। সাংজি বলে জিয়াংকে একজন সাইকোলজিস্ট দেখানো দরকার, কারণ জিয়াং মানসিকভাবে অসুস্থ। রাতের বেলা দোয়ান সাংজিকে দেখাতে থাকে সে সাংজিকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। দোয়ান সাংজিকে অ্যামিউজমেন্ট পার্ক আর কিছু হোটেলের ছবি দেখাতে থাকে। সাংজি বলে এসব জায়গায় গেলে দোয়ানের অনেক টাকা খরচ হবে। সাংজি বলে সে ক্যাম্পিং যেতে চায়। সাংজি বলে তারা সি বিচে একটি ক্যাম্পিং করতে চায় আর সেখানে বসে তারা দুজন মিলে সানসেট দেখবে। সাংজি বলে এই বিষয়টাই খুব রোমান্টিক হবে। সাংজির আইডিয়া দোয়ানের কাছে খুব ভালো লাগে। তারা দুজনে মিলে প্ল্যান করে সকালবেলা রওনা দেওয়ার জন্য। সকালবেলা বৃষ্টি হতে থাকে আর তাদের প্রথম ট্রাভেল প্ল্যান ভেস্তে যায়। তাই তারা তাদের ইচ্ছে পূরণের জন্য ঘরের ভেতরে ক্যাম্পিং করতে থাকে। তারপর সাংজি যখন শুয়েছিল দোয়ান তাকে কাছে টেনে নেয়। সাংজি তো তখন খুব লজ্জা পেতে থাকে। তখনই সাংজির ফোনে তার মায়ের কল চলে আসে। সাংজি তার মাকে বলে সে সি বিচে ক্যাম্পিং করতে এসেছে, কিন্তু সাংজি তো এখানে ধরা পড়ে যায়। সাংজির মা বলে সে তো একটা ঘরের ভেতরে তাবু করেছে, সেজন্য ঘরের চারপাশটা তাকে ঘুরে দেখায়। সাংজি বলে সে একটু মজা করছিল। সাংজি যখন তার মাকে সবকিছু দেখাচ্ছিল তখন দোয়ান লুকিয়ে পড়ে। সাংজি তারপর দোয়ানের উপর পড়ে যায়। ভিডিও কলে তখন ইয়ানও ছিল। ইয়ান তো বুঝতে পারে যে সাংজি এখন দোয়ানের সাথেই আছে। সবশেষে সাংজির মা বাবা সাংজিকে বলে কিছুদিনের জন্য সাংজি তার বাড়িতে যেন চলে আসে। রাতের বেলা তারা দুজনে মিলে গেম খেলতে থাকে আর তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। তারপর সাংজির ভার্সিটিতে একটি কম্পিটিশন হতে যাচ্ছে। সেখানে সাংজি তার বান্ধবী শিনের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করে। অন্যদিকে ওয়াং তো মিনকে প্রপোজ করে দেয়, বলে দেয় প্রথম দেখাতেই সে মিনকে ভালোবেসে ফেলেছিল আর দিন দিন মিং এর জন্য যেন তার ফিলিংস বেড়েই চলেছে। ওয়াং বলে মিংকে তার উত্তর দিতে হবে না, কারণ শুধুমাত্র সে চেয়েছে মিংকে তার মনের কথাটা বলার জন্য। তারপর সাংজি চলে আসে তার নিজ শহরে। তার ভাই ইয়ান তাকে পিক আপ করতে আসে। ইয়ান বলে সে আবারও দোয়ানকে পিটুনি দিতে চায়। এ কথা শুনে সাংজি তখন তার ভাইকে পিটুনি দিতে থাকে। সাংজি বাড়িতে এসে দোয়ানকে ফোন করে আর বলে সে দোয়ানকে খুব মিস করছে। সাংজি যখন এসব কথা বলছিল তখন তার মা তার কথাগুলো শুনে ফেলে। সাংজির মা বুঝে ফেলে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। দোয়ান বলে সাংজি যেন এখন তার বাবা মায়ের সাথেই সময় কাটায়, দোয়ানের সাথে যেন সে পরে কথা বলে। তারপর সাংজি তার কাগজের তৈরি স্টার গুলো বের করে, যে কাগজগুলোতে সে লিখেছিল তার মনের ইচ্ছেগুলো। অন্যদিকে সাংজির ব্যাপারটা তার মা তার বাবাকে বলে দেয় যে তার মনে হচ্ছে তাদের মেয়ের বুঝি বয়ফ্রেন্ড আছে। সাংজির বাবা তা শুনে সাথে সাথে চলে আসে তার মেয়ের সাথে কথা বলার জন্য। সাংজির বাবা মা তাকে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে আর বলে তার বয়ফ্রেন্ড কি তার ভার্সিটিতেই পড়াশোনা করে। সাংজি তো এখনো খুব কম বয়সী, তার উচিত প্রথমে গ্রাজুয়েশন কমপ্লিট করা। সাংজি তার বাবা মায়ের কথা শুনে ঘাবড়ে যায়। সাংজির মা তাই তার বাবাকে বকুনি দিতে থাকে কেন সে মেয়েটাকে ভয় দেখালো। তারপর সাংজি সে তার ভাই ইয়ানের সাথে খুব মিল দেয়। হঠাৎ করে সে তার ভাইকে অনেক আদর যত্ন করতে থাকে। সাংজি তার ভাইয়ের সাথে এই কারণেই মিল দিয়েছিল কারণ দোয়ানও তার শহরে ফিরে আসবে আর রাতের বেলা ইয়ান দোয়ানের সাথে ডিনার করতে যাবে। সাংজিও চাইছে তাই ইয়ানের সাথে ডিনার করার জন্য। সাংজি দোয়ানের সাথে ডিনার করবে বলে সে ইয়ানের সাথে চলে আসে। দোয়ানের জন্য সাংজি এতটা পাগল বলে তার ভাই ইয়ানের খুব রাগ হতে থাকে। ইয়ান বলতে থাকে সাংজি যখন ছোট ছিল তখনও সে ইয়ান আর দোয়ানের সাথে ডিনার করতে গিয়েছিল, এটাও তাহলে সাংজির বাহানা ছিল। তখনই সে দেখতে পেয়েছিল সাংজি দোয়ানের কতটা ক্লোজ। তাই তো সাংজির পিরিয়ড হয় দোয়ান তাকে পেট কিনে দিয়েছিল। সাংজি তার ভাইকে বলে সে যেন দোয়ানকে নিয়ে এতটা জেলাসি না হয়, কারণ সে তার ভাইকে অনেক ভালোবাসে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় ওই দিন তাঁবুতে সাংজি আর দোয়ান একসাথে ঘুমিয়েছিল। দোয়ান সাংজিকে বলেছিল সাংজি যদি তার শহরে ফিরে যায় তাহলে দোয়ানও চলে আসবে। আর এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় ইয়ান সাংজিকে নিয়ে এসেছে তাদের সাথে ডিনার করার জন্য। সাংজি গাড়ি থেকে নেমে পড়ে দোয়ানকে নেওয়ার জন্য। ইয়ান দেখতে পায় দোয়ানকে দেখার জন্য সাংজি কতটা ছটফট করছে। তার বোন তো দোয়ানের প্রেমে পাগল হয়ে গেছে। ইয়ান তাই সাংজিকে বলে দোয়ানি তোমাকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। সাংজি যখন এসব নিয়ে ইয়ানের সাথে ঝগড়া করতে যাবে তখনই দোয়ান সেখানে চলে আসে। ইয়ানকে ড্রাইভার বানিয়ে সাংজি আর দোয়ান গাড়ির পেছনে বসে পড়ে। দোয়ান সাংজিকে জড়িয়ে ধরে আর তার হাতটি শক্ত করে ধরে নেয়। ইয়ান তো এসব দেখে রেগে যায় আর তাদের বলতে থাকে দয়া করে আমার গাড়িতে এমন কিছু করবে না
যা কিনা উচিত নয়। ইয়ান বেশি কথা বলছে বলে সাংজি তখন তার সাথে ঝগড়া করতে থাকে। ইয়ান রেগে গেল সাংজি আর দোয়ানের মাঝে ভাবসাব চলতে থাকে। তারপর দোয়ান তার সব ফ্রেন্ডদের সাথে সাংজিকে পরিচয় করিয়ে দেয়, বলে দেয় ইয়ানের বোন সাংজি হচ্ছে তার গার্লফ্রেন্ড। দোয়ান তার বন্ধুদেরকে বলতে থাকে যে সাংজির উপর নাকি তার প্রথম দিকেই ক্রাশ ছিল। ইয়ান কেয়ার করে তার বোনকে ড্রিঙ্কস করতে দেয় না। দোয়ান তখন বলে যে তার গার্লফ্রেন্ড অল্প স্বল্প ড্রিঙ্কস করতেই পারে। ইয়ান সাংজিকে বলে তুমি ড্রিঙ্কস করার পর তোমার বয়স্ক বয়ফ্রেন্ডই তোমাকে সামলাবে। দোয়ান তখন বলে ইয়ান কিভাবে পারলো তাকে বয়স্ক বলতে। সাংজি তো এসব কথা শুনে তার ভাই ইয়ানের সাথে ঝগড়া করতে থাকে। সাংজি ড্রাঙ্ক অবস্থায় ছিল বলে দোয়ান তাকে তার বাড়ির সামনে পৌঁছে দেয়। সাংজি দোয়ানকে জিজ্ঞাসা করে যে অ্যালকোহলে কি তার অ্যালার্জি আছে। দোয়ান তখন বলে সে ট্রাই করে দেখতে চায় যে অ্যালকোহলে তার অ্যালার্জি আছে কিনা। এই বলে দোয়ান তো তখন সাংজিকে কিস করতে থাকে। দোয়ান বলে মনে হয় আমার অ্যালার্জি চলে গেছে। এ কথা বলে সে সাংজিকে আরো কিস করতে থাকে। দোয়ান সাংজিকে বলে সে যদি সাংজিকে একটা দিন না দেখতে পায় তাহলে সে সাংজিকে খুব মিস করে। এসব কথা বলে তাদের দুজনের মাঝে আরো রোমান্স হতে থাকে। তারপর তারা দুজন দুজনকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। সাংজি যখন বাড়ি ফিরে তখন তার মা তাকে অদ্ভুত ভাবে তাকিয়ে দেখতে থাকে। সাংজির মা তাকে জিজ্ঞাসা করে যে সে কি দোয়ানের সাথে ডেট করছে, কারণ এতক্ষণ যাবৎ সে সাংজি আর দোয়ানকে একসাথে দেখে নিয়েছে। সাংজি বলে সে তার মাকে তাদের দুজনের রিলেশনের ব্যাপারে জানাতে চেয়েছিল। সাংজির মা বলে দোয়ানের জন্যই কি সাংজি সামার ভ্যাকেশনে বাড়ি ফেরেনি। সাংজি বলে সে তার ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত ছিল আর তার মা যেন দোয়ানকে ভুল না বোঝে, কারণ দোয়ান খুবই ভালো ছেলে। সাংজির মা বলে সে জানে যে দোয়ান ভালো ছেলে, কিন্তু সাংজি কি দোয়ানের ফ্যামিলি ব্যাপারে জানে। সাংজি বলে এই ব্যাপারে দোয়ান তাকে সবকিছু বলেছে। সাংজির মা বলে দোয়ান তো ছোটবেলায় সাংজির টিউটর ছিল। দোয়ান ছোট থেকেই সাংজির কেয়ার করে এসেছে, কিন্তু অবশেষে এটা তো ভালোবাসায় পরিণত হয়ে ভুল হয়েছে। সাংজির মা বাবা এটা কিছুতেই মেনে নিতে পারবে না। সাংজি বলে আমি এখন অ্যাডাল্ট হয়ে গেছি, তাই দোয়ানকে আর আমাকে আলাদা করতে পারবে না। সাংজির মা বলে দোয়ান তোমার চেয়েও বয়সে অনেক বড়, দোয়ান সাংজির চেয়েও বেশি বোঝে। এইসব কথা বলে সাংজির মা রেগে সাংজির কাছ থেকে চলে আসে। সাংজির তো মনটাই ভেঙে যায়। সকালবেলা দোয়ান সাংজির সাথে দেখা করতে আসে। দোয়ান সাংজিকে বলে সামার ভ্যাকেশনটা সাংজির তার বাবা মার সাথে কাটানো উচিত। সাংজি বলে সে তার সামার ভ্যাকেশন দোয়ানের সাথেই কাটাতে চায়। সাংজি বলে সে দোয়ানের চেয়ে অনেক বয়সে ছোট, সে যদি দোয়ানের চেয়ে 4 বছরের বড় হতো এটাই ভালো হতো, তাহলে হয়তোবা সাংজির ভাইও দোয়ানকে আর পিটুনি দিতে পারতো না। সাংজির কথা শুনে দোয়ান বলে তার যে বয়সে ছোট সে এমন মেয়ের সাথেই ডেট করতে চায়। সাংজি তারপর দোয়ানকে জিজ্ঞাসা করে যে সবকিছু নিয়ে কি সে হ্যাপি আছে। দোয়ান বলে সে সাংজিকে নিয়ে খুবই খুশি। সাংজি বলে সে দোয়ানকে নিয়ে সারাটা জীবন হ্যাপি থাকতে চায়। সাংজি তার মা বাবার ব্যাপারে দোয়ানকে কিছুই জানায় না। সে দোয়ানকে এটা বুঝতেই দেয় না যে তার মনটা আপসেট আছে। দোয়ান চলে আসে সাংজির বাবার সাথে কথা বলার জন্য। সাংজির বাবা বলে যখন সে জানতে পেরেছে দোয়ান আর সাংজির রিলেশনে আছে তখন তাদের রিলেশনের ব্যাপারে জেনে তো সে খুব অবাক হয়ে গিয়েছিল। সাংজির বাবা তারপর দোয়ানকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে এখন তার বাবা কেমন আছে, আর বলে দোয়ানের রিলেশনশিপে অবশ্যই তার ফ্যামিলির সিচুয়েশনটা প্রভাব ফেলবে, তাই দোয়ান আর সাংজির রিলেশনের ব্যাপারে সাংজির বাবা মায়ের কিছু অমত আছে। দোয়ান বলে সে সাংজিকে হার্ট হতে দেবে না, সে সাংজিকে সুখে রাখবে, কিন্তু সাংজির বাবা তখন বলে যে দোয়ান সাংজির চেয়েও বয়স অনেক বড়, তাই তাদের ফিউচারের ব্যাপারে কল্পনা করা যায় না। দোয়ান তো সাংজির বাবার কথা শুনে খুবই হার্ট হয়। দোয়ানের মনটাই ভেঙে যায়। রাতের বেলা যখন সাংজি তার বাড়ি ফিরে আসে তখন সাংজির বাবা সাংজির সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলতে থাকে আর বলে ছোট থেকেই তারা সাংজিকে অনেক আদর যত্ন করে এসেছে, তাই সাংজির ভবিষ্যতের ব্যাপারে তাদের চিন্তা হয়। তারা সাংজির জন্য এমন একটি ছেলে চায় যে কিনা সাংজিকে ডিজার্ভ করে। তারপর সাংজির মা সাংজিকে বলে আজ দোয়ানের সাথে সাংজির বাবার কথা হয়েছিল। সাংজির বাবা বলে তারা দোয়ানকে জানিয়ে দিয়েছে তাদের দুজনের রিলেশন তারা মেনে নিতে পারবে না। সাংজির বাবা বলে দোয়ানের ফ্যামিলির যে সিচুয়েশন রয়েছে এতে করে সাংজির উচিত হবে দোয়ানের সাথে ব্রেকআপ করে নেওয়া। সাংজি বলে দোয়ানের ফ্যামিলির সাথে যা কিছুই ঘটেছে এর পেছনে তো দোয়ানের হাত নেই। দোয়ান তার লাইফে অনেক কষ্ট করেছে, তাই এবারও দোয়ানের ভালোবাসায় তার বাবা মায়ের উচিত হবে না তাকে হার্ট করা। সাংজি তার বাবা মাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দোয়ান তো সাংজির বাবার বলা কথাগুলো নিয়ে খুব আপসেট ছিল। সাংজির মনেও তো শান্তি নেই, তাই সে দোয়ানকে ফোন করে আর বলে দোয়ান যেন সাংজির বাবা মায়ের কথা শুনে একদমই হার্ট না হয়। দোয়ান বলে সে সাংজির বাবা
মায়ের কথা শুনে একটু কষ্ট পায়নি। এটাই তো সত্যি যে সে সাংজির চেয়ে বয়সে বড়, তাই যখন তারা একসাথে বাইরে বের হবে তখন তাদের কেমন দেখাবে। সাংজি বলে দোয়ান কেন তাকে নিয়ে সিরিয়াস হচ্ছে না, সে তো তার বাবা মায়ের সাথে দোয়ানের হয়ে কথা বলে নিয়েছে। দোয়ান বলে সাংজি যেন তার বাবা মাকে কষ্ট দিয়ে কথা না বলে। সাংজি বলে দোয়ান যেন একটু চিন্তা না করে, কারণ সকল ঝড়ঝাপটার পরেও তারা একসাথে থাকবে। দোয়ান সাংজিকে জানিয়ে দেয় যে সে কাল সকালই ইহে শহরে ফিরে যাবে। সকালবেলা সাংজি তার মা বাবাকে জানিয়ে দেয় সে এখনই ইহে শহরে ফিরে যাবে। সাংজি বলে সে এখন বড় হয়ে গেছে, তাই সে জানে যে তার জন্য কোনটা ভালো হবে। সাংজি বলে তার মা বাবা যদি দোয়ানকে বিশ্বাস নাই করতে পারে তাহলে তারা যেন তাদের নিজের মেয়ে সাংজিকে বিশ্বাস করে। সাংজি তার মা বাবাকে এসব কথা বলে চলে আসে। সাংজি এয়ারপোর্টে দোয়ানের জন্য অপেক্ষা করতে থাকে আর তার পুরনো কথাগুলো কল্পনা করতে থাকে, যখন কিনা সে দোয়ানকে জানিয়েছিল যে সে তার চেয়ে বয়সী কাউকে পছন্দ করে, কিন্তু সে কম বয়সী বলে সেই ছেলেটি তাকে মেনে নেয়নি। দোয়ান যখন সাংজির কাছে চলে আসে, সাংজি তখন দোয়ানকে সমস্ত সত্যিটা বলতে থাকে আর বলে যখন সে ছোট ছিল তখন তো সে ইহে শহরে এসেছিল, তখন সে তার অনলাইন বয়ফ্রেন্ডের জন্য এই শহরে আসে, বরং সে দোয়ানের জন্যই এই শহরে এসেছিল। যখন সে জানতে পেরেছিল যে দোয়ানের গার্লফ্রেন্ড আছে তখনই সে এখানে দোয়ানকে দেখতে এসেছিল। সাংজি তারপর দোয়ানকে তার কাগজের তৈরি স্টার গুলো দেখাতে থাকে। দোয়ান সে কাগজগুলো দেখে বুঝতে পারে সে ছোট থেকেই দোয়ানের উপর সাংজির ক্রাশ ছিল। সাংজি ছোট থেকে উইশ করেছে দোয়ানের সমস্ত ঋণ পরিশোধ করার। দোয়ান তো সাংজির এই সত্যিটা জানতে পেরে খুব অবাক হয়ে যায়। সাংজি বলে দোয়ান কি জানে যে সে দোয়ানকে কতটা ভালোবাসে, সে দোয়ানের পাশে চিরকালের জন্য থাকতে চায়। সাংজি তার মনের কথা দোয়ানকে জানিয়ে খুব কান্না করতে থাকে। দোয়ান তখন সাংজির চোখের পানি মুছে দিতে থাকে। দোয়ান বলে এবার আমি সবকিছু জেনে গেছি। এ কথা বলে সাংজিকে এসে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে বহুবার কাঁদিয়েছি, আমি ছিলাম তোমার প্রথম ভালোবাসা, সেটা তো জানতামই না। দোয়ান তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে সাংজির বাবা মা যদি রাজি নাও হয় তবু সে সাংজিকে বিয়ে করে নেবে। দোয়ান বলে সাংজি যেন ইহে শহরেই থাকে আর ভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে, কারণ দোয়ান চলে যাবে সাংজির শহর নান্নুতে। সেখানে সে সবকিছু সেটেল করতে চায় আর সাংজির বাবা মাকে ইমপ্রেস করতে চায়। দোয়ান দূরে চলে যাবে বলে যেন সাংজি মন খারাপ না করে। দোয়ান সাংজিকে স্মাইল করতে বলে, তারপর দোয়ান সাংজিকে শক্ত করে জড়িয়ে ধরে। রাতের বেলা দোয়ান অতীতের ঘটনাগুলো কল্পনা করতে থাকে। সে তো বুঝতেই পারেনি যে সাংজি তাকেই পাগলের মতো ভালোবেসে এসেছে। দোয়ান তো সাংজির ক্রাশ ছিল। সাংজি দেখতে পায় যে দোয়ান আপসেট হয়ে বসে আছে। দোয়ান সাংজিকে বলে তার মনে হয় সে সাংজিকে ভালো করে ট্রিট করতে পারে না। সে এতদিন সাংজির মনে লুকিয়ে রাখা ভালোবাসাটাই বুঝতে পারেনি। সাংজি বলে যখন সে ছোট ছিল তখনও দোয়ান তার খুব কেয়ার করেছে আর এখনো দোয়ান তার অনেকটা কেয়ার করে। দোয়ান বলে সে এখন থেকে সাংজির সাথে একসাথে থাকবে। দোয়ান সাংজিকে বলে দেয় যে সে সাংজিকে খুব ভালোবাসে। তখন সাংজি দোয়ানকে কিস করে দেয়। তারপর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারপর দেখা যায় সাংজি তার কম্পিটিশনের জন্য কি তৈরি করেছে তা সে তার বান্ধবীদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। তারপর দোয়ান তার অফিসে ঢুকে জানিয়ে দেয় যে সে নানু শহরে ফিরে যাবে আর সেখানে সে তার নিজের একটি কোম্পানি তৈরি করবে। সাংজির বাবা মাকে ইমপ্রেস করার জন্য সেই শহরে তাড়াতাড়ি ফিরে যেতে হবে আর সবকিছু সেটেল করতে হবে। দোয়ানকে তার জীবনের নতুন পথ চলায় সবাই অল দ্য বেস্ট বলে। দোয়ান সবাইকে বাই জানিয়ে সেখান থেকে চলে আসে। তারপর দোয়ান হসপিটালে চলে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। দোয়ান তার বাবার পাশে বসে বলতে থাকে সে তার বাবার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছে। তার মাও কয়েক বছর আগে ক্যান্সারে মারা গেছে। তার বাবার জন্য কষ্ট পেয়ে তার মায়ের মৃত্যু হয়েছে, তাই তার বাবার মৃত্যুর পরে যদি তার মায়ের সাথে দেখা হয় তাহলে যেন তার বাবা তার মায়ের কাছে ক্ষমা চায়। দোয়ান যখন এসব কথা বলছিল তখন তার বাবা হাত নাড়ে। দোয়ান তার বাবার হাতটি ধরে রাখে আর এখানে তার বাবার মৃত্যু হয়ে যায়। দোয়ান তারপর সাংজিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। সাংজি দোয়ানকে সান্ত্বনা দিতে থাকে। দোয়ান সাংজিকে জড়িয়ে ধরে বলতে থাকে আমার বয়স হয়ে গেছে আর আমি আমার মা বাবাকেও হারিয়ে ফেলেছি। দোয়ান সাংজিকে নিয়ে চলে আসে তার মায়ের কবরটা দেখার জন্য। দোয়ান তার মাকে তার বাবার মৃত্যুর ব্যাপারে বলে আর বলে এখন অবশ্যই তাদের বাবা মায়ের একসাথে দেখা হবে। সাংজি তারপর দোয়ানের মায়ের সাথে কথা বলতে থাকে আর দোয়ানের অনেক প্রশংসা করতে থাকে আর সে দোয়ানের মাকে প্রমিস করে এখন থেকে সে দোয়ানের কেয়ার করে যাবে আর দোয়ানকে কারোর কাছ থেকে বুলি হতে দেবে না সে। সাংজি বলে সে ফিউচারে দোয়ানের ফ্যামিলি হতে চায়। দোয়ান আর একা থাকবে না, তারও একটা ফ্যামিলি হবে। সাংজি তখন দোয়ানকে জড়িয়ে ধরে আর বলে এখন থেকে সে দোয়ানকে প্রোটেক্ট করবে। তারপর দুজন একসাথে মিলে সাইকেল চালাতে থাকে। দোয়ান সাংজিকে দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে এই মেয়েটি সব সময় তার পাশে থেকেছে, তাকে অন্ধকার থেকে নিয়ে এসেছে সূর্যের আলোতে। তারপর তারা দুজন মিলে বিচের পাশে একসাথে দাঁড়িয়ে থাকে আর বলে এখন থেকে
থেকে তাদের ফিউচার করার জন্য ফোকাস রাখতে হবে। সে নানু শহরে ফিরে যাবে সবকিছু সেটেল করার জন্য, আর সাংজি যেন এখানে তার পড়াশোনায় মনোযোগী হয়। তারপর দোয়ান সবকিছু গুছিয়ে নিতে থাকে। সাংজি দোয়ানের জন্য তার প্রিয় খাবার রান্না করছিল। দোয়ান তখন সাংজিকে জড়িয়ে ধরে বলে সে সেখানে সাংজিকে খুব মিস করবে। সাংজি দোয়ানকে রেস্ট নিতে বলে, কিন্তু দোয়ান সাংজির সাথে রোমান্স করতে যায়। তারপর তাদের দুজনের মাঝে রোমান্স চলতে থাকে। তারপর দোয়ান যখন চলে যাচ্ছিল, সাংজি তাকে জড়িয়ে ধরে আর বলে দোয়ানকে যেতে দিতে তার মন চাইছে না। দোয়ান সাংজিকে নিজের খেয়াল রাখতে বলে, আর সাংজিও দোয়ানকে বলে সে যেন ঠিক মতো খাওয়া দাওয়া করে। দোয়ান চলে যাবার সময়ও আবার ছুটে চলে আসে সাংজিকে জড়িয়ে ধরার জন্য। দুজন দুজনকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন কিনা সাংজি দোয়ানকে জিজ্ঞাসা করতে থাকে তারা কি ভিডিও কলে প্রতিদিন কথা বলবে। সাংজি তো তখন লং ডিস্টেন্স রিলেশনশিপ সম্পর্কে ইন্টারনেটে ইনফরমেশন দেখছিল। দোয়ান তা দেখে নেয়। দোয়ান সেই ইনফরমেশন গুলো সাংজিকে তাকেও পাঠিয়ে দিতে বলে, কারণ সে সাংজির সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকিয়ে রাখতে চায়। তারপর দোয়ান ফিরে আসে নানু শহরে, আর সেখানে সে তার কোম্পানি তৈরি করার জন্য তৈরি হতে থাকে। আর সাংজিও তার কম্পিটিশনের জন্য তার বান্ধবীদের সাথে ব্যস্ত হয়ে পড়ে। তারপর দোয়ান তার সব বন্ধুদের সাথে একটি বারে চলে আসে। দোয়ানকে জিজ্ঞাসা করা হয় যে তার লং ডিস্টেন্স রিলেশনশিপ কেমন চলছে। ইয়ান বলে নিশ্চয়ই তার কাছে বোরিং লাগছে। দোয়ান ইয়ানকে বলে সে তার বাবা মায়ের সাথে কথা বলতে চায়। তখন ফেই বলতে থাকে নিশ্চয়ই দোয়ান সাংজির বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে। তারপর দোয়ানকে সাংজি ফোন করে, আর ফোনে তাদের দুজনের মাঝে মিষ্টি আলাপ হতে থাকে। আর তাদের দুজনের মাঝে এতটা মিল দেখে তার বাকি সব বন্ধুরা খুব জ্বলতে থাকে। দোয়ানের ফ্রেন্ড বলতে থাকে সাংজির তো ছোট থেকে দোয়ানকে ভালো লাগতো। সে তো ছোট থেকে বলে এসেছে যে দোয়ান নাকি খুবই হ্যান্ডসাম, আর তার স্কিনও নাকি খুব সুন্দর। দোয়ান ইয়ানকে বলে দেয় সে তার বাবা মায়ের সাথে কথা বলতে চায়। দোয়ান তাই চলে আসে সাংজির বাবা মায়ের সাথে কথা বলার জন্য। দোয়ান তো সাংজির বাড়িতে পুরো জামাইয়ের মতো চলে আসে, আর দোয়ানকেও সাংজির বাবা মা পুরো জামাই আদর করতে থাকে। সাংজির বাবা দোয়ানকে তার নতুন কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। দোয়ান তো এখন সবকিছু সেটেল করে ফেলেছে। দোয়ান তারপর সাংজির বাবা মাকে বলতে থাকে সে তাদের মেয়ে সাংজিকে খুব সুখে রাখবে। সাংজি গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে সে অনেক হার্ড ওয়ার্ক করে যাবে আর তার ফিউচার গড়ে তুলবে। দোয়ান তারপর বলতে থাকে যে সাংজিও তার জন্য কতটা কেয়ার করে। সাংজি সব সময় তাকে প্রোটেক্ট করেছে, আর যখন সে অসুস্থ হয়ে পড়েছিল সে দেখেছিল যে সাংজি তার জন্য কতটা ঘাবড়ে গিয়েছিল। সাংজির বাবা মা দোয়ানকে বলে তারা দেখতেই পাচ্ছে যে দোয়ান সাংজিকে কতটা ভালোবাসে। দোয়ান বলে সাংজির মতো বাবা মা পেয়ে সে খুবই খুশি। তখন ইয়ান বলে দোয়ান কি ভুলে গেছে যে সে একটা ভাইও পেয়েছে। তারপর দোয়ান আর ইয়ান যখন একসাথে চলে আসছিল, তখন দোয়ান ইয়ানকে বলে যখন তার সাংজির সাথে প্রথম দেখা হয়েছিল সাংজি দোয়ানকে তার ভাই ইয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। দোয়ান বুঝতে পেরেছিল যে সাংজি তার ভাই ইয়ানকে কতটা মিস করে। দোয়ান ইয়ানের হয়ে সাংজির সাথে তার স্কুলে গিয়েছিল, আর এসব পুরনো কথাই দোয়ান ইয়ানকে বলতে থাকে। দোয়ান তারপর সাংজিকে ভিডিও কল করে আর বলে দেয় আজ সে সাংজির বাবা মায়ের সাথে দেখা করেছিল, আর সাংজির বাবা মা তাদের দুজনের রিলেশনটাকে মেনে নিয়েছে। দোয়ান বলে সে তো সাংজিকে খুব মিস করছে। সাংজিও বলে যে সেও দোয়ানকে খুব মিস করছে। তারপর সাংজি দোয়ানকে আগামীকাল তার কম্পিটিশনে চলে আসতে বলে, কিন্তু দোয়ান বলে যে তার হাতে সময় নেই। তারপর তারা ভিডিও কলে দুজন দুজনকে কিস করতে থাকে। তারপর সাংজি তো ভেবেছিল যে হয়তোবা তার কম্পিটিশনে দোয়ান আসবে না। তখনই কিছু মেয়ে বলতে থাকে যে ছেলেটি খুবই হ্যান্ডসাম। সাংজি পেছন ফিরে তাকিয়ে দেখতে পায় যে ছেলেটি হচ্ছে দোয়ান। দুজন দুজনের পাশে বসে মেসেজ করতে থাকে। সাংজি দোয়ানকে বলে সে কিভাবে এখানে চলে আসলো। দোয়ান বলে সাংজি তাকে দেখে এমন রিয়েকশন কেন দিচ্ছে। সাংজি কি তাহলে তাকে একটু মিস করেনি? সাংজি তখন দোয়ানের কানের কাছে গিয়ে বলে সে দোয়ানকে দেখে খুবই খুশি হয়েছে। তাদের দুজনের মাঝে যখন রোমান্টিক ভাবে কথাবার্তা চলছিল, তখন সিন্ধু তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল। সিন্তাই সাংজিকে মেসেজ করে বলে যেন তারা দুজন একসাথে একা সময় কাটায়। তাই সাংজি আর দোয়ান তারপর একা হয়ে যায়। দোয়ান বলে আজ তার স্যুটটা খুব টাইট লাগছে। সাংজি তখন দোয়ানের কাছে গিয়ে তার স্যুটটা ঠিক করে দিতে চায়। দোয়ান এই সুযোগে সাংজিকে কিস করে বসে আর বলে আমাকে যদি তুমি কিস করতেই চাইতে তাহলে আমাকে বলতে পারতে। সাংজি তো বুঝতে পেরেছে যে দোয়ান ইচ্ছে করে তাকে কিস করেছে। দোয়ান বলে সাংজি কিভাবে এতটা শেমলেস হতে পারলো, আর বলে সে সাংজিকে খুব মিস করেছে। তারপর স্টেজে দোয়ানকে ডাকা হয় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। মেয়েরা দোয়ানের মতো এরকম হ্যান্ডসাম ছেলেকে দেখতে পেয়ে পাগল হয়ে যায়, আর তারা জিজ্ঞাসা করতে থাকে যে দোয়ান এখনো সিঙ্গেল আছে কিনা। কিন্তু দোয়ান তখন সবার সামনে সাংজির পরিচয় দিয়ে দেয়। সে বলে দেয় সামনের চেয়ারে বসে থাকা মেয়েটি হচ্ছে তার
তার গার্লফ্রেন্ড। দোয়ান তারপর সাংচির তৈরি করা কার্টুন ভিডিও দেখতে থাকে। যে কার্টুন ভিডিওটা তৈরি করা হয়েছিল সাংচি আর দোয়ানের প্রেম কাহিনী নিয়ে। দোয়ান তো ভিডিওটা দেখতে পেয়ে খুব ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা সবাই মিলে গ্রুপ ফটো নিতে থাকে। দোয়ান্ত তখন সাংচিকে পুরো বয়ফ্রেন্ডের মতোই জড়িয়ে ধরেছিল। তারপর দেখা যায় যে সাংচির গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে চলে আসে সি বিচে। সবাই মিলে ডান্স করতে থাকে আর দোয়ান আর সাংচির মাঝে রোমান্স চলতে থাকে। তারপর তারা সবাই মিলে একটি হার্ট তৈরি করে। সাংচি দেখতে পায় এই সব কিছু তো আগে থেকেই প্ল্যান করা হয়েছিল দোয়ান তাকে প্রপোজ করবে বলে। দোয়ান তারপর সাংচিকে ফুল দিয়ে বলে সাংচি তাকে শিখিয়েছে যে দোয়ানও কারোর ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য। সাংচি তো তাকে শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয়। দোয়ান তারপর হাঁটু গেড়ে বসে সাংচিকে রিং দিয়ে বলে সাংচি কি তাকে বিয়ে করবে। সাংচিও তখন হ্যাঁ বলে দোয়ানের কাছে তার হাতটি বাড়িয়ে দেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আর সবার সামনেই দুজন দুজনকে কিস করতে থাকে। তারপর দুজন একসাথে সি বিচে হাঁটতে থাকে। দোয়ান বলে সাংচি যেমন ছোট থেকেই দোয়ানকে লুকিয়ে ভালোবেসে এসেছে ঠিক তেমনি দোয়ানও সাংচিকে লুকিয়ে ভালোবেসে এসেছে। দোয়ান বলে যখন তারা একসাথে ফার্স্ট টাইম স্নোয়িংটাকে এনজয় করছিল তখনই সে সাংচির প্রেমে পড়ে গিয়েছিল। তখন সাংচিও তার অতীতটাকে কল্পনা করতে থাকে যে সে কিভাবে তার মনের মাঝে দোয়ানের জন্য ভালোবাসা লুকিয়ে রেখেছিল। দোয়ানও সবসময় তার কেয়ার করে এসেছে। তারপর তাদের বিয়ের পরের ঘটনা দেখানো হয় যখন কিনা সাংচি দোয়ানকে এক দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছিল আর দোয়ানের সাথে তার প্রথম দেখাটা কল্পনা করছিল। দোয়ান বলে সে তো সাংচির আরো একটি লুকিয়ে রাখা স্টার খুঁজে পেয়েছে যেই কাগজে লেখা ছিল দোয়ানের প্রতি সাংচির ভালোবাসার কথা। তারপর তাদের দুজনের মাঝে রোমান্স চলতে থাকে আর রোমান্টিক মুহূর্তের মাঝেই হিডেন লাভ চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।